খেলার মজাও নিতে পারবেন না, ক্লাসটাও হবে না। ক্লাস করবো, মাঝে মাঝে স্কোর দেখবো আর কি। ওইটাও ডিস্ট্রাক্টর, আচ্ছা ওটা করা যায়, কিন্তু খেলা চালাই রাখা এটা করবেন মানে না। স্যার স্কোরটা আমরা দেখবো না, আপনি জানাই দিবেন আর কি, আমরা দেখলে তো মনে করেন ডিস্ট্রাক্ট হবো। আমি আমি অবশ্যই এটা ঠিক সন্ধ্যা থেকে আমি স্কোর চালাই রেখে কাজ করছি। এই তো 38 3 উইকেট না, ওইটা পারা যায়। আসলে এসব দেখে লাভ কি? আজকে বাংলাদেশ যদি জিতেও আমাদের কি এমন বেনিফিট হবে? এগুলো হচ্ছে এমন কিছু মার্কেট তৈরি করে রাখছে ওরা, যে মার্কেট গুলো আসলে কোনো বেনিফিট তেমন আর দেখা যায় না, এগুলা থেকে আসলে ক্ষতি বেশি। গতকালকে আমি একটু পরে শুরু করতেছি, হ্যাঁ আর কয়েকজন আসুক। মাইকেল ফেলপসের নাম তো আপনার মনে আছে না? প্রথম আলোতে কিন্তু ওনার একটা লেখা আসছে, বক্তৃতা আসছে, খেয়াল করছেন কিনা জানি না কেউ কেউ। তো এই যে মাইকেল ফেলপসের বিষণ্ণতা যে রোগটা, হ্যাঁ, তার মানে তার লাইফে আর অ্যাচিভমেন্টে কিছু বাকি ছিল না, তারপরেও সেটা বিষণ্ণ তার মধ্যে যে যাচ্ছে, এবং এটা এক্সট্রিম পর্যায়ে, মানে সুইসাইড করে ফেলতে পারে এরকম একটা অবস্থায় চলে গেছে, ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছে। এত ইয়াং একটা ছেলে, হ্যাঁ, আমাদের চেয়ে ছোট বয়সে, আপনাদের চেয়ে একটু বড় হবে বেশিরভাগেরই, হ্যাঁ। তো ওর চেহারা স্রোত কি খারাপ হয়ে গেছে দেখলাম, ছবি দিল। তো আসলে এগুলো কি লাইফের অ্যাচিভমেন্ট? কি লাভ হয়েছে সারা বছর জীবনে? তো অ্যাথলেট না, আমরা অনেক সময় বলি যে আমরা খেলাধুলা করি না, যেমন শরীর ভালো থাকে না। ও তো সারা জীবন খেলা করছে, বলা দেখা যাচ্ছে যে এটাই ওর শরীরে একটা বড় খারাপ ইম্প্যাক্ট ফেলে গেছে হয়তো বা, আল্লাহর ইচ্ছা। তো এইটাই আর কি, এসবে আমার মনে হয় না। ইভেন আমরা সবসময় মনে করি না প্রত্যেকদিন ব্যায়াম করা উচিত, এটা কি আপনারা জানেন যে সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি ব্যায়াম করা কোনোভাবেই ঠিক না। সপ্তাহে 2 থেকে 3 দিনের বেশি কোনোভাবে ব্যায়াম করা ঠিক না। হাঁটা ঠিক আছে, আপনি প্রতিদিন 30 মিনিটস করে হাঁটেন, একটা স্পিডে হাঁটেন, বাট কোনোভাবেই 2-3 দিনের বেশি ব্যায়াম করা ঠিক না। এটা শরীরের জন্য পরবর্তীতে বিভিন্ন খারাপ এফেক্ট নিয়ে আসে। ওই যে মাসলম্যান টাসলম্যান কতগুলো হয় না, আর্নল্ড শোয়ার্জনেগার, এগুলা দিন শেষে শরীরের মধ্যে অনেক অসুখ নিয়ে আসে। হোয়াটএভার, কয়জন আসছি আমরা এখন, শুরু করতে পারি কিনা? ওকে, আজকে শুরু করে দিই, ঠিক আছে। আই থিঙ্ক যারা আসার চলে আসছে, বা আরো 2-1জন হয়তো আমাদের সাথে জয়েন করবে। তো আজকে আমরা ক্যামব্রিজ 12 থেকেই পড়বো। ক্যামব্রিজ 12 থেকে গতদিন আমরা টেস্ট 5 এর 3 নাম্বার প্যাসেজটা পড়েছি। আজকে আমরা দেখতে ভালো লাগে না, আচ্ছা, একটু সাইলেন্ট রাখবেন, একটু সাইলেন্ট রাখবেন, সবাই খেয়াল রাখবেন যে আপনি সাইলেন্ট আছেন। সবাই একটু খেয়াল করে রাখবেন সবসময় যে আপনি সাইলেন্ট আছেন কিনা, ঠিক আছে? আমি তো খেয়াল রাখতেই হয়, যেহেতু এটা আমার ক্লাসরুম। সবসময় আসলে এটা মেনটেন করা আমার জন্য ঝামেলা হয়ে যায়, ক্লাসের মাঝখানে ফ্লোটা নষ্ট হয়, হ্যাঁ। আর যখন তুমি প্রশ্ন করবেন তখন অবশ্যই আনমিউট করে প্রশ্ন করবেন। একটা অপশন আছে যে টোটালি আনমিউট করে দেওয়া যায় সবাইকে, ওটা করলে আবার দেখা যাবে পার্টিসিপেটরি ক্লাস হয় না। আচ্ছা, তাহলে বাংলাদেশ বর্তমানে স্কোর হইতেছে কত? আমি স্কোরটা একটু দেখি, আজকে ক্লাসের মধ্যে আমরা স্কোরটা দেখবো। ওয়ালাইকুম সালাম। 3 উইকেট না? অ্যাকচুয়ালি আমার একটা হ্যাঁ আরমান বলেন। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন আরমান, ওই জন্য আগে বলেন। যে রাইটিং টাস্কে যে আমরা পেপারে যে রাইটিং টাস্ক 1 এন্ড টাস্ক 2, সেখানে যদি আমরা হঠাৎ কাটা চিহ্ন হয় বা হঠাৎ মিস্টেক করে ফেললাম, এটা কি কেটে আবার লেখা যাবে? এটাতে কি স্কোর কাটবে? আমি বলি আপনাকে, গত কয়েকদিন আগে একজন একটা প্রশ্ন করলো যে পেনে লিখবে নাকি পেন্সিলে লিখবে। এই রাইটিং এর সময় আপনি পেপার, পেন বা পেন্সিল যে কোনো একটা ইউজ করতে পারেন। তো এখানেও বলা হয় যে আপনি পেন্সিল ইউজ করাটাই বেটার, ঠিক আছে। লিসনিং এবং রিডিং এর অ্যান্সার শিটে আপনি অবশ্যই পেন্সিল ইউজ করতে হবে। তো আমি এই জন্যই সবসময় পেন্সিল ইউজ করাটাকে প্রেফার করি, 1 নাম্বার। 2 নাম্বার, আপনার প্রশ্নের স্পেসিফিক উত্তর হচ্ছে ইয়েস ইউ ক্যান, মানে আপনি এটাকে কি করতে পারবেন, কাটতে পারবেন। সে ফর এক্সাম্পল, আপনি একটা ওয়ার্ড লিখেছেন রিডিং, কথার কথা, এখন রিডিং যেটা ভুল গেছে, আপনি একটানে কেটে, ঠিক আছে, এরকম একটা দাগ দিয়ে কি করবেন, উপরে লিখে রাখেন, কথার কথা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আপনি টেনে কেটে উপরে লিখবেন। এটা কেন? অনেকে বলে যে আপনি তো পেন্সিলে লিখতেছি স্যার, আমি ইরেজার দিয়ে মুছি। আপনি যদি ইরেজার দিয়ে মুছতে যান, প্রথমত ইরেজার দিয়ে কোনো কিছু মুছলেই একটা ডিসপিউটেড ব্যাপার হয়ে যায়। এটা আপনি মুছছেন নাকি পরবর্তীতে অন্য কেউ মুছছে, এটা নিয়েও একটা কোয়েশ্চেন চলে আসে। দরকার কি এত ডিবেটের মধ্যে যাওয়া? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে ডিবেট বাদ দেন, সময় নষ্ট হবে। আপনি এভাবে একটানে কেটে উপরে লিখতে আপনার সময় অনেক কম লাগবে, ইজন্ট ইট? যখন আপনি কারেকশন করতে যাবেন, আমি কিন্তু সবসময় বলেছি টাস্ক 1 হোক আর টাস্ক 2 হোক, অবশ্যই শেষের দিকে একটা প্রুফ রিডিং রাখতে হবে, ঠিক না? তো প্রুফ রিডিং এর সময় আপনি যখন আমি রাইটিংস এর প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই একটু খেয়াল করেন যারা পরে জয়েন করেছেন। আপনি যখন রাইটিংটা লিখে ফেললেন, আফটার দ্যাট when you are doing your proofreading,
when you find any error, just turn the line, just ওয়ার্ডের উপর আপনি একটা কাটা চিহ্ন দিয়ে দিবেন, এরকম 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 করবেন না, ঠিক আছে? এক টানে কেটে ফেলবেন, কেটে জাস্ট পাশে উপরে লিখে দিবেন ওয়ার্ডটা, দ্যাটস ইনাফ। এখন কথা হচ্ছে এরকম কাটাকাটি করলে নেগেটিভ হবে কিনা। হ্যাঁ, আমি একটা কথা আপনাকে বলি, শুনেন। সেটা হচ্ছে কি, একটা ইমপ্রেশন তো খারাপ হয় ভাই, এটার জন্য কোনো ইনস্ট্রাকশন ওভাবে নাই, কিন্তু এটা হচ্ছে ব্যাপার আর কি, যে আপনার একটা সৌন্দর্য একটা ব্যাপার আছে না। আপনি একদম 10-12টা ওয়ার্ড যদি এরকম ঠিক করতে যান তাহলে খুব বিচ্ছিরি দেখায়। সো আপনি 2-3টা ভুল হইতেই পারে ভাই, ওটা কোনো সমস্যা না, এবং ওটা ঠিক করাটাই ভালো। ভুল রেখে দেওয়ার চেয়ে ঠিক করাটা ভালো, মানে ভুল না করা অতি উত্তম, ঠিক আছে? তারপরে মধ্যম হচ্ছে কি, ভুল করার পর ধরা পড়ে কেটে ওটাকে ঠিক করা। আর মানে একদম খারাপ হচ্ছে কি আপনার ভুলটাকে রেখে দেওয়া, ধরতে না পারা, ঠিক আছে? সো অতি উত্তম হচ্ছে শুরুতেই সবকিছু কারেক্টলি লেখা। সো আপনাকে এখন থেকে সব সময় বানানগুলোর ব্যাপারে কি থাকতে হবে, খুব কশাস থাকতে হবে। আমি আপনাদের লিসনিং বা এই ধরনের মডিউলগুলোতে কিন্তু লিস্ট দিয়েছিলাম, বানানোর কিছু লিস্ট দিয়েছিলাম, খুব হার্ড কিছু বানানো। ওই লিস্টটা কিন্তু খালি লিসনিং এর জন্য না, নট অ্যাবাউট লিসনিং, এটা সবগুলো সেগমেন্টে কিন্তু কাজে লাগবে আপনার, ঠিক আছে? আপনার রিডিং এ কাজে লাগবে, পড়তে কাজে লাগবে, আপনার রাইটিং এ লেখার সময় কাজে লাগবে, ঠিক আছে? সো আপনি যখনই কোনো বানান করবেন, আমাদের কিন্তু বললাম না আমি 3 থেকে 4 হাজার ওয়ার্ড, মানে 6 হাজার ওয়ার্ডের মতো লাগে, তার মধ্যে 2,000-2,500 ওয়ার্ড আমাদের সবারই জানা আছে, কেন কনফার্ম, এর চেয়ে বেশিও থাকে অনেকের। তো বিভিন্ন জায়গায় বলতে 6-7 ওয়ার্ড, একজন ইংলিশ স্পিকার বেসিক্যালি 15 থেকে 20 হাজার ওয়ার্ড জানে, যিনি ইংরেজি নেটিভ স্পিকার। হ্যাঁ, 15 থেকে 20 হাজার ওয়ার্ড তার ভোকাবুলারি স্টকে থাকে। ওরা তো অনেক রিচ হবে, মাদার টাং। এই 20,000 ওয়ার্ডের মধ্যে এত কলোকেশন আছে, সবগুলো আমাদের দরকারও নাই, ঠিক আছে? সবগুলো আমাদের প্রয়োজনও নাই। আমাদের 6-7 হাজার কলোকেশন বা 8 হাজার মানে ওয়ার্ড কলোকেশন জানলেই আমাদের হয়ে যায়, যার মধ্যে 2-3 হাজার ওয়ার্ড আমাদের সবারই নিমিশেই জানা আছে। আমাদেরকে বাকি 4-5 হাজার ওয়ার্ড কিছু কিছু আমাদের অনেকে জানা আছে, কিছু কিছু একদমই জানা নাই, কিছু কিছু আমরা হালকা পাতলা জানি। সো আমাকে আলটিমেটলি ওগুলোর উপরে কাজ করতে হবে। এবং আজকে প্যাসেজ পড়ার সময় আমরা অনেকগুলো ওয়ার্ড পাবো, ঠিক আছে? কিছু ওয়ার্ড সবারই জানা, এই প্যাসেজের মধ্যে যারা আগে থেকে অনেক ভালো পড়ালেখা করেছেন তাদের কিছু আছে কোনো নতুন ওয়ার্ডই আসবে না এই প্যাসেজটাতে, আবার কিছু কিছু আছে নতুন নতুন ওয়ার্ড আসবে। সো যখনই আসবে ডিসহার্টেন হওয়ার দরকার নেই, শিখে ফেলেন, কারণ এগুলোই রিপিট হবে, এই ওয়ার্ডগুলাই বারবার বারবার রিপিট। ডিস্টিংগুইশ শব্দটা, এটা একবার না, আপনি 1,000, 2,000, 3,000 বার পাবেন এই আইএলটিএস তে, সেটাই বলতেছিলাম আপনাকে আমি। যাক, আপনার উত্তর, আপনি যে প্রশ্ন ছিল সেটা উত্তর হচ্ছে কাটাকাটি করলে নেগেটিভ মার্কিং কিনা। ডেফিনেটলি নেগেটিভ ইমপ্রেশন তো হয়, কিন্তু আসলে এটার জন্য সরাসরি কোনো ইনস্ট্রাকশন আছে বলে আমার জানা নাই, ঠিক আছে? হ্যাঁ, কারণ যারা আইএলটিএস এক্সামিনার, আমি কিন্তু আসলে কখনোই লাইফের কোনো পর্যায়ে আমি তো আইএলটিএস এক্সামিনার হই নাই, ঠিক আছে? ব্রিটিশ কাউন্সিল আন্ডারে যারা আইএলটিএস এক্সামিনার হয়, ওনাদের কাছে আরেকটা ইয়া থাকে, মানে ইনস্ট্রাকশন ফর্ম থাকে, ওইটা ওনারা আবার বাইরে রিভিল করতে পারে না, এটা ওনাদের একটা টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে। তো আমি কখনো এরকম কোনো ইনস্ট্রাক্টরকে বলতে শুনি নাই যারা ওটু আইএলটিএস এক্সামিনার হয়েছে যে এটার জন্য নাম্বার কাটা যাবে, বলে যে কেটে উপরে ঠিক করেন, দ্যাটস এনাফ। হ্যাঁ বলেন আরমান। স্যার দ্যাট মিন্স আমি রাইটিং এ পেন্সিল ইউজ করব? ডেফিনেটলি আপনি রাইটিং এ পেন্সিল ইউজ করবেন, কারণ এটা কমফোর্টেবল, ঠিক আছে? হ্যাঁ, রাইটিং এ পেনে বেশি, হ্যাঁ রাইটিং পেনে আমার কাছে আরেকটা জিনিস কি মনে হয় জানেন, পেনে অনেক দ্রুত লেখা যায়, এটা ঠিক আছে। পেন্সিলে যেটা হয় যে একটু একটু এটা আস্তে লেখা হলো, পেন্সিল লেখাগুলো স্পষ্ট বেশি হয়। আপনি অনেকগুলো পেন্সিল শার্প করে নিয়ে চলে যাবেন, 2B তো মিনিমাম, পারলে মানে 2B চেয়ে বড় 3B 4B এগুলা নেওয়ার চেষ্টা করবেন, এটা আর একটু ডিপ হয়, ঠিক আছে? বেটার, এটা হবে বেটার। পেন্সিলটা আমার কাছে পেন্সিলটা সবসময় বেটার মনে হয়। হ্যাঁ, পেন্সিলের লেখাটা আমার যাদের হ্যান্ড রাইটিং একটু খারাপ তারা বিশেষ করে পেন্সিলে আপনি লিখতে পারবেন না বলে ভুল হবে। আপনি এখন থেকে যদি প্র্যাকটিস করেন পেন্সিলে, আপনি পেন্সিলে লিখতে পারবেন। আর কারণ কোথায় পেন্সিল কোথায় আপনি দেখা যাচ্ছে কলমে লিখতে লিখতে আপনার লিসনিং এ কলম ইউজ করে ফেলছেন, রিডিং এ ওগুলো তো মারাত্মক সমস্যা হবে, কারণ আপনার রিডিং আর লিসনিং এর অ্যান্সার স্ক্রিপ্টে কোনোভাবে পেন ইউজ করতে পারবেন না অ্যান্সার গুলো লেখার সময়। ইউ মাস্ট ইউজ পেন্সিলস। তো আপনি এটা রিস্ক নেওয়ার দরকারটাই খুব থাকেন, আমি একটাই, আর স্ট্রেস যত কমানো যায় তত ভালো, স্ট্রেস যত কমানো যায় তত ভালো। সো আপনি পেন্সিল দিয়েই অ্যান্সার গুলো লিখবেন আর কি, ঠিক আছে? কিছু জায়গা আছে আপনার রেজিস্ট্রেশন গোল্লা মোল্লা পূরণের ব্যাপার থাকে, ওগুলাতে কিছু জায়গায় পেন যেগুলোতে বলবে অবশ্যই ওগুলোতে পেন ইউজ করবেন, আদারওয়াইজ দরকার নাই আপনার পেন ইউজ করবেন। পেন রাখবেন কিন্তু আপনি ইউজ করবেন কি পেন্সিল, ইনস্ট্রাকশন গুলো খেয়াল করবেন যে কোন জায়গায় পেন মাস্ট আছে কিনা। হ্যাঁ, ওই জায়গায় পেন, আদারওয়াইজ সব জায়গায় আপনি পেন্সিল ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। বা পেন্সিল মাস্ট থাকবে, পেন্সিল মাস্ট বেশিরভাগ জায়গায় থাকে, ঠিক আছে? সো এই জন্য খুব কনফিউশনে থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত স্টুডেন্টরা কনফিউশনে ভুগে। আমি এটা বলে দিলাম আর কি আপনাদেরকে, ঠিক আছে? আর প্র্যাকটিস করেন এখন থেকে। আমি তো পেপার দিয়ে দিচ্ছি রাইটিং এর ক্লাসগুলোর সময়, আমি আপনাদেরকে পেপারের স্যাম্পল দিয়ে দিয়েছিলাম না ভাই?
টাস্ক 1 টাস্ক 2 ওগুলো প্রিন্ট করবেন, প্রিন্ট করে সামনে মডেল টেস্ট যখন দিবেন, পরে 10 তারিখে মনে হয় লকডাউন শেষ হচ্ছে আশা করতেছি, তারপর আমরা চেষ্টা করবো যে আমাদের মডেল টেস্ট গুলো শুরু করার, ঠিক আছে? যেহেতু অফিস মনে খোলা যাবে, আই থিঙ্ক কালকের পুরো ইয়াটা আসবে, আপনার ইনস্ট্রাকশনটা আসবে, দেখি না কি হবে, অফিস খোলা গেলে আমরা অফিসেই হয়তো মক টেস্ট গুলো শুরু করবো, বা সাথে অফিস অনলাইন অফলাইন দুটোই নেওয়ার চেষ্টা করবো, কিছু অফিসে নেবো কিছু অফলাইনে নেবো, ঠিক আছে? যাতে খুব দ্রুত যাদের দেয়া দরকার তাদের গুলো দিয়ে নিয়ে নিতে পারি আমরা, যেটা 4টা মডেলই শেষ করে ফেলতেছেন। আচ্ছা ওকে ফাইন, আজকে শুরু করতে দেরি হয়ে গেল, 8:40 বেজে গেছে। তো লেটস স্টার্ট। আজকে আসলে সত্যিকার অর্থে আমি একটা কথা গত কয়েকটা ক্লাস ধরে বলতেছি যে আপনার স্ট্র্যাটেজি গুলো কি হবে। সবচেয়ে বড় শর্ত হচ্ছে কি ভাই, মানে আপনাকে একজন স্পিডি রিডার হইতে হবে, আপনাকে এই জিনিসটা এনশিওর রাখতে হবে আই ক্যান রিড স্পিডলি, আমি মানে একজন ভালো রিডার হইতে হবে, আপনি খুব দ্রুত পড়তে পারতে হবে, আদারওয়াইজ আইএলস এর রিডিং এ ভালো করা যায় না। অনেকে টার্গেট দেয় যে ভাই আপনার দরকার হচ্ছে 6.5, আপনার 40টা কারেক্ট করার দরকার নাই, আপনি 10টা ভুল করেন 30টা কারেক্ট করেন, কথার কথা এরকম কিছু ওষুধ দিবে, টোটকা ওষুধ দিবে। সো আপনাকে স্কিমিং স্ক্যানিং হাবিজাবি এগুলো বলেই বলবো যে এগুলোর মধ্যেই থাকেন, খালি ওয়ার্ড খুঁজবেন উত্তর খুঁজবেন ওয়ার্ড খুঁজবেন, এইটাতে বেশিরভাগ সময় দেখা যায় 20-25-এ আপনি আটকে আছেন। এটাতে বড় সমস্যা হচ্ছে কেন, আপনাকে রিডার বানায় না ওরা, ওরা আপনাকে কি নাম্বারের জন্য কি করে, নাম্বার মাগার বলা যেতে পারে আর কি, আপনি ভিক্ষা করতেছেন নাম্বার না, আপনি রিডিং করলে আপনি এটা অ্যাচিভ করতে পারবেন নাম্বারটা, আপনি যদি ভালো রিডার হন নাম্বারটা অ্যাচিভ করতে পারবেন। হ্যাঁ, সো টার্গেট রাখেন যে ভালো একটা রিডার হওয়ার জন্য, তাহলে আপনার জন্য এটা 30-32-35টা কারেক্ট করা কোনো ব্যাপারই হবে না। সো আজকে দেখেন আমরা একটা প্যাসেজ পড়বো, এই প্যাসেজটা প্রশ্নগুলো একটু আমরা ফার্স্টে দেখি, প্যাসেজটা তো আমরা পরে আসতেছি। আচ্ছা প্যাসেজটা তো প্রথমে দেখি। আমরা বেসিক্যালি এতদিন ধরে যতগুলো প্যাসেজ পড়েছি, এসে পড়েছি, ঠিক আছে, রিডিং এর জন্য সবগুলোতে দেখা গেছে বড় বড় ইয়াগুলোতে 6টা 7টা করে কি ছিল প্যারাগ্রাফ ছিল, বাট আজকেটাতে দেখেন ABCDEFG প্রায় কয়টা, GHI, তাহলে আই পর্যন্ত কত, প্রায় 9টা প্যারা আছে। কয়টা প্যারা আছে ভাই? 9টা প্যারা দিচ্ছে, 3 পৃষ্ঠা ধরে এই পুরো প্যাসেজটা আছে, ঠিক আছে? তো বিশাল একটা প্যাসেজ, কিন্তু এটা প্যাসেজ ওয়ান হওয়ার কারণে যেটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে ওয়ার্ড গুলো অনেক সহজ হবে, বেশিরভাগ ওয়ার্ড প্যাসেজ 3 এর চেয়ে প্যাসেজ 1 অনেক সহজ হয়, ঠিক আছে? সো প্যাসেজটা বড় দিয়ে দিচ্ছে, বাট এই প্যাসেজটা কিন্তু পড়ে আমরা বুঝতে পারবো, প্রথম কথা হচ্ছে এখানে। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে এখানে প্রশ্নগুলো দেখতে মনে হবে অনেক কঠিন, এগুলো আসলে খুব কঠিন টাইপের প্রশ্নগুলো দিয়ে বসে আছে, বাট এখানে ওরা অনেকভাবে আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে? সেগুলো আমরা দেখার চেষ্টা করবো আজকে, ঠিক আছে? আপনি যদি ভালো রিডিং হ্যাবিট থাকে আপনার জন্য আসলে পরীক্ষার হলে কোনো প্যাসেজ বা কোনো প্রশ্নের সমস্যা হবে না। সো দেখেন এখানে অন্যতম আমরা হেডিং ম্যাচিং করেছি লাস্ট ক্লাসে, হেডিং ম্যাচিং এর চেয়ে কিন্তু আসলে কঠিন প্রশ্ন হচ্ছে যে ইনফরমেশন ম্যাচিং। এটাও ম্যাচিং, বাট এটা হচ্ছে ইনফরমেশন, যে কোনো ধরনের ইনফরমেশন হইতে পারে। যেমন এখানে প্রথমে কি বলছে, রিড প্যাসেজ 1, আপনি প্যাসেজ 1 পড়বেন, প্যাসেজ 1 এর 9 প্যারাগ্রাফ আছে, এ থেকে আই পর্যন্ত, ABCDEFGHI আই পর্যন্ত 9টা প্যারা আছে। which paragraph contains the following information, বলছে এই 9টা প্যারার মধ্যে কোন প্যারাগুলোতে এই 3টে ইনফরমেশন আছে। ধরেন এই নাম্বার স্টেটমেন্টটা আছে ডি নাম্বার প্যারাতে, তাহলে 1 এর উত্তর হবে ডি, 1 এর উত্তর কি হবে তখন ডি। 2 নাম্বার আপনার যে ইয়াটা আছে ইনফরমেশনটা আছে, সেই ইনফরমেশনটা আছে এইচ এ, তাহলে আপনার উত্তর হবে এইচ। আবার 3 নাম্বারটা দেখা যাচ্ছে এটা এ নাম্বার প্যারাগ্রাফে আছে, তাহলে উত্তর হবে কি এ। তাহলে আপনাকে 3টা প্রশ্নের জন্য কিন্তু এক সেন্সে 9টা প্যারা পড়ে ফেলতে হবে মনে হচ্ছে, ঠিক না? সো এইটা খুবই টাফ মনে হচ্ছে, যাক হোয়াটএভার। এই ধরনের প্রশ্নগুলোকে প্রথমত বলা হয় যে আপনারা এগুলো কি করবেন, শেষে অ্যান্সার করবেন, আচ্ছা ঠিক আছে আমি এটা শেষে অ্যান্সার করবো, দেখি তো পরে কি আছে। পরে যায় দেখি এখানেও ওই ম্যাচিং, এটাও এক ধরনের ম্যাচিং এর প্রশ্ন। এখানেও কি আছে আপনার ম্যাচিং গুলোতে তথ্যগুলা ম্যাচিং করতে হবে আমাকে। খেয়াল করে দেখেন কি বলতেছে এখানে, খেয়াল করে দেখেন, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্ট, নিচের স্টেটমেন্ট গুলো দেখেন, 4 থেকে 9 পর্যন্ত স্টেটমেন্ট, আগে তো 1 থেকে 3 নাম্বার কোয়েশ্চেন চলে গেছে, এখানে 4 থেকে 9 নাম্বার কোয়েশ্চেনে কি দিয়েছে, 6টা স্টেটমেন্ট দিয়েছে। এই 6টা স্টেটমেন্ট, তারপর কি বলছে, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন এ টু জি, এই এ থেকে জি পর্যন্ত কি করছে, 7টা মানুষের নাম দিছে, এই 7টা মানুষের মধ্যে কারা কারা এই কথাগুলো বলছে এটা আমাকে বলতে হবে, লিস্ট অফ পিপল, ঠিক আছে? ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পারসন, এই উপরের স্টেটমেন্ট গুলো কারা কারা দিছে, এই স্টেটমেন্ট মানে কি, এই ধারণাগুলো কারা পোষণ করছে, প্যাসেজের মধ্যে এগুলো বলা আছে। সো আমাকে এই স্টেটমেন্ট গুলো এই এদের 7 জনের মধ্যে কেউ কেউ বলছে। আরো ক্যাচ মারা দিছে কোথায় দেখেন,
ম্যাচ ইজ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এ টু জি, এ থেকে জি, তাহলে মানে চারের কথাটা যদি ই বলে তাহলে উত্তর হবে ই, চারের কথাটা যদি ডি বলে তাহলে উত্তর হবে ডি। ঠিক আছে, এভাবে আমাকে মিলাইতে হবে। আরো ভয়াবহ ব্যাপার হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স, তার মানে কি একই ব্যক্তি 2-3টা স্টেটমেন্টও দিতে পারে। তো 3টে দেয় না, বেসিক্যালি দুটো পর্যন্ত আমরা উত্তর ইজিলি পাই। ঠিক আছে, সো এটাও একটা ম্যাচিং কোশ্চেন। তার মানে ম্যাচিং, আমাকে বলছে ম্যাচিং কোশ্চেন সবার পরে অ্যান্সার করতে। ঠিক আছে, আমি 1 থেকে 3 অ্যান্সার করবো না, আমি সবার পরে করবো। এবার 4 থেকে 9 যায় দিকে ওখানেও ম্যাচিং দিয়ে বসে আছে। এবার আমি কই যাবো? আচ্ছা, তাহলে পরেরটাতে দেখি, পরেরটাতে কি দিছে, মাল্টিপল চয়েস। এটা আরেক ধরনের মাল্টিপল চয়েস। আমরা মাল্টিপল চয়েস বেসিক্যালি এ বি সি ডি করে দেখেছি না, একটা কোয়েশ্চেন থাকবে, তার নিচে 3-4টা উত্তর থাকবে, ঠিক না, যে কোনো একটা চুজ করতে হবে। এটা কিন্তু আমরা প্রথম দিকে প্র্যাকটিস করেছি। এটা another kind of multiple choice, যেখানে আপনাকে কোয়েশ্চেন একটা উত্তর 2 বা 3টা হবে। এটা কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। যেমন কোয়েশ্চেন 10 আর 11 কি বলতেছে, চুজ 2 লেটার্স এ টু ই, এ থেকে ই এর মধ্যে যে কোনো 2টা হবে। দুইটা উত্তর কিভাবে, কিসের প্রশ্নটা কি, রাইট দ্য কারেক্ট লেটার্স ইন বক্স 10 and 11 অন ইউর অ্যান্সার শিট। আপনার অ্যান্সার শিটে আপনি 11 আর 12 যে অ্যান্সার শিটটা থাকবে, আপনার অ্যান্সার শিটটা আমি ক্লাস 1 এর মধ্যে কিছু দিয়ে রাখা আছে। হ্যাঁ, ওখানে আপনি 11 আর 12তে এ বি সি ডি মধ্যে যে কোনো 2টা লেটার লিখবেন। ধরেন সে ফর এক্সাম্পল আপনার 2টা উত্তর হচ্ছে বি আর ডি, তাহলে আপনি 11তে বি আর 12তে কি দিবেন, 10-এ বি আর 12তে কি দিবেন, ডি দিবেন। অথবা 10-এ আপনি ডি দিবেন, 12তে আপনি বি দিবেন। যে কোনো ক্রনোলজিতে দিতে পারেন, কিন্তু একটাতেই 2টা দিতে পারবেন না। যে যদি 10-এ আপনি বি দেন, 10-এ আপনি বি দেন, তাহলে 11তে দিবেন হচ্ছে ডি, আর যদি 10-এ আপনি ডি দেন তাহলে 11তে দিবেন হচ্ছে আপনি বি। এভাবে উত্তর হবে। তো এখন প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে which two problems are mentioned which affect farmers with small farms in ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে আপনাকে মাল্টিপল চয়েস, এখানে 2টা প্রবলেমের কথা বলা হয়েছে। এই 2টা প্রবলেম গুলো কি কি, এ থেকে এর মধ্যে, তাহলে আমাকে মাল্টিপল উত্তর আছে, তাতে চয়েস করতে হবে। ঠিক আছে, সো তাহলে মাল্টিপল চয়েস কোশ্চেন। আচ্ছা, ওকে ফাইন। এরপর দেখেন এর পরেরটা 12-13 হচ্ছে কি মাল্টিপল চয়েস। এটা যদি প্রশ্ন শুরুতে হইতো 1 আর 2 হইতো, 3 আর 4 হইতো, তাহলে আমার জন্য সহজ হয়ে যেত কাজটা। কেন, তখন এটা শুরু বুঝাই যেত তার প্যাসেজের শুরু থেকে আসছে। কিন্তু এইটা যেহেতু 10, 11, 12, 13 নাম্বার দিকে দিছে, আই এম কনফিউজড যে এইটা প্যাসেজের শুরু থেকে আছে, প্যাসেজের মাঝখানে আছে, নাকি শেষে আসছে। আমরা শিখাইছি, আমি আপনাদেরকে যখন ম্যাচিং ইনফরমেশন ক্লাসটা নিয়েছিলাম শুরুর দিকে, তখন বলছিলাম ভাই ম্যাচিং ইনফরমেশন কোয়েশ্চেন গুলো সবার শেষে অ্যান্সার করবেন। বাট এখন দুর্ভাগ্যজনক ভাবে দেখতেছি প্রথম 2টা কোয়েশ্চেন প্যাটার্নই দিচ্ছে ম্যাচিং ইনফরমেশন, আর লাস্টে দিচ্ছে মাল্টিপল চয়েস। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আমি এখন আর কিছু করার নাই। এখন আমাকে আজকে এই প্যাসেজের জন্য স্ট্র্যাটেজি হচ্ছে, যেহেতু শুরুতেই 2বার ম্যাচিং ইনফরমেশন দিচ্ছে, আমি শুরু থেকেই শুরু করি আল্লাহর নাম নিয়ে, তারপর বাকিটা দেখা যাবে। ঠিক আছে, সো কারণ এখন আমার এইটা বেসিক্যালি রিডিং প্যাসেজে যেটা আজকে আমরা রিভিল করব, যে বেসিক্যালি আমি এটাও জানি আমরা শুরুর দিকে প্রশ্নগুলো প্যাসেজের শুরুর দিকে থাকার সম্ভাবনাটা বেশি, আমরা সেখান থেকে পড়া শুরু করবো। আমাদের টার্গেট হচ্ছে শুরুর দিকে প্রশ্নগুলো পড়তে পড়তে, অর্ধেক প্রশ্ন পড়তে পড়তে গোটা প্যাসেজটাকে একবার ভালো করে পড়ে ফেলবো। এইটা হচ্ছে বাংলা স্টাইল। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি। হচ্ছে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি। রিসেন্ট 11, 12, 15, 14, 15, 16, আমি 16টা এখন আমি মানে এটাকে পুরো কমপ্লিট করে নাকি রিসেন্টলি বইটা পাইলাম। সো 15 পর্যন্ত যতগুলো প্যাসেজ আমি পড়লাম, সবগুলো প্যাসেজ পড়া হলো। এই ক্ষেত্রে আমি দেখলাম যে রিসেন্ট ট্রেন্ডটা হচ্ছে যে কোয়েশ্চেন গুলোতে বেসিক্যালি প্রথম দিকের কোয়েশ্চেন গুলার উত্তর প্যাসেজের প্রথম দিকেই থাকে বেসিক্যালি। ঠিক আছে, সো আমরা আল্লাহর নাম নিয়ে একদম শুরু থেকে ঝাঁপাই করতে পারি, এবং টার্গেট থাকবে 5, 6, 7 পড়তে পড়তে গোটা প্যাসেজটা পারলে গোটা একবারটা পড়ে ফেলবো। তাহলে ততক্ষণে আমার দেখা যাবে শেষের দিকে প্রশ্নগুলা মানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, যদিও ম্যাচিং এর টার্গেট হচ্ছে কি, ম্যাচিং এর মেইন স্ট্র্যাটেজি হচ্ছে কি অন্য প্রশ্নগুলো অ্যান্সার করে তারপর ম্যাচিং অ্যান্সার করেন, কিন্তু এখানে ম্যাচিং প্রথমেই 2টা প্যাটার্নের মধ্যে ম্যাচিং দিয়ে দিচ্ছে। আমরা আই হ্যাভ নো অপশনস, আমাকে এখানে ম্যাচিং দিয়ে শুরু করতে হবে, ম্যাচিং কোশ্চেন দিয়েই শুরু করতে হবে। যারা নতুন ক্লাস করতেছেন তারা ম্যাচিং ক্লাসটা আগের ক্লাসটা করেন না, তারা পিছনের প্রিভিয়াস ভিডিওটা দেখবেন। আর যারা অসুবিধা নাই, আপনাদের সামনে আবার রিডিং এর মডিউলে আবার ক্লাস করবেন, কোনো সমস্যা নাই। আজকে আমার সাথে থাকেন, বুঝার চেষ্টা করেন, কোনো জায়গায় আটকাইলে তখন আমাকে বলবেন। লেটস স্টার্ট। তাহলে আমরা দেখেন প্রথমে কোশ্চেন। আচ্ছা, একটা মিনিট। 4 উইকেট পড়ছে না, 11 ওভার 4 উইকেট 62 রান। দেখা যাক এখনো কি টান টান উত্তেজনা। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন। তাহলে প্রথম এখনো তাহলে ম্যাচিং এর জন্য আমার এখানে টার্গেটটা কি, এই 3টা ইনফরমেশন আমাকে পড়তে হবে, পরে দেখতে হবে যে এটা প্যাসেজের কোন জায়গায় আছে। ওকে ফাইন, তাহলে আমার কাজ হচ্ছে এই যে ইনফরমেশন গুলো আছে এগুলো ক্লু ওয়ার্ডস কি এটা বের করা, এগুলোর ক্লু ওয়ার্ডসটাকে আমি বের করব, তারপর আমি প্যাসেজে চলে যাব, একদম প্রথম থেকে পড়া শুরু করব। প্রথমটা পড়ি, এ রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক্স দ্যাট। আচ্ছা, সবার আগে সরি, যেটা ভুল হয়ে গেছে, যেটা সবসময় করতে হবে, সেটা হচ্ছে কি আগে রিড দ্য টাইটেল। রিড দ্য টাইটেল। টাইটেলটা কি বলছে ভাই?
দ্য রিস্ক এগ্রিকালচার ফেসেস ইন ডেভেলপিং কান্ট্রি। রিস্ক মানে কি? রিস্ক মানে কে বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিস্ক? ঝুঁকি। রিস্ক মানে হচ্ছে কি ভাই? ঝুঁকি। হ্যাঁ, ঝুঁকি এগ্রিকালচার ফেসেস, ঝুঁকি যেগুলো কি করে, যেগুলো এগ্রিকালচার ফেস করে। এগ্রিকালচার মানে কি? যে কোনো দেশের কৃষি ব্যবস্থা, যে কোনো দেশের কৃষি ব্যবস্থা যে ঝুঁকিগুলো ফেস করে, বিশেষ করে কোন দেশগুলা? ইন ডেভেলপিং কান্ট্রিজ। ডেভেলপিং কান্ট্রিজ গুলোতে যে এগ্রিকালচার সিস্টেম আছে, ওই সিস্টেমটা কোন ধরনের রিস্ক গুলাকে ফেস করে। তার মানে আমরা এখানে মূলত গোটা পৃথিবীর এগ্রিকালচার নিয়ে পড়বো না, মূলত আমরা এখানে ডেভেলপিং কান্ট্রিজ এর একটা ইস্যুস নিয়ে পড়বো। কি ইস্যুস? সেটা এগ্রিকালচার, এবং এগ্রিকালচার কোন সাইডটা নিয়ে আমরা পড়ালেখা করবো? এগ্রিকালচার কি কি রিস্ক গুলা ফেস করে। সিনথেসিস অফ অ্যান অনলাইন ডিবেট। সিনথেসিস শব্দটা মানে কি বলতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ সিনথেসিস? হোয়াট ইজ দ্য মিনিং? সংশ্লেষণ। সংশ্লেষণ। সংশ্লেষণ শুনতে শুনতে সুন্দর লাগে, কিন্তু এটা আরো সহজ করে বলে এটা সমন্বয়, কম্বিনেশন, কোঅর্ডিনেশন। ঠিক আছে, অর্থাৎ এই টোটাল ব্যাপারটা নিয়ে অনলাইনে যত ডিবেট আছে সবগুলোকে সমন্বয় করা হয়েছে। আমাদের এখানে সামনে 9টা প্যারার মধ্যে এই ব্যাপারগুলোকে একত্রিত করা হয়েছে। বুঝতে পারছি ভাই? ওকে, আমি এই কথাটা বলতে বলতে 2 মিনিট সময় নিয়ে নিছি, কিন্তু পরীক্ষা হলে আপনি এটা করবেন কয় সেকেন্ডে? 10 সেকেন্ডে। ঠিক আছে, ওকে, আপনাকে ওই অবস্থা ইনশাল্লাহ যেতে হবে, যেতে পারবেন আপনারা। আচ্ছা, এবার দেখেন তাহলে কি হচ্ছে, তাহলে আমরা বুঝে গেছি, আমাদের এখন মাথার মধ্যে কিন্তু ঢুকে গেছে কৃষি প্রধান সমাজ। আচ্ছা, এক্ষেত্রে একটা শুরুতে একটা কথা বলে রাখি, আমার নিয়ত হচ্ছে, আমার তো আল্লাহর মধ্যে একটা আল্লাহ আমাকে মেয়ে দিয়েছে, আমার নিয়ত হচ্ছে যদি কখনো আমার একটা ছেলে হয়, আমি চাইবো তাকে অবশ্যই ইসলামিক ঘরানায় তো বড় করব ইনশাল্লাহ, কিন্তু তাকে যদি প্রফেশনের জন্য কিভাবে তৈরি করবো, আমি তাকে একটা কৃষিবিদ হিসেবে তৈরি করার চিন্তা ভাবনা আছে আমার। না হয় কম্পিউটারবিদ, না হয় কি হবে, কৃষিবিদ। তাকে মানে আমি প্রেফার করব, তাকে বলবো সে যদি চায় এই দুটো যে কোনো একটা, অথবা সে অন্য একটা পথ নিতে পারে। এখন আপনার প্রশ্ন হচ্ছে স্যার কৃষিবিদ কেন হতে হবে? তার উত্তরগুলো আমি ক্লাসের শেষের দিকে বলবো, যদি আমি ভুলে যাই আমাকে একটু মনে করা দিবেন, অথবা নেক্সট ক্লাসে হলে আমি বলবো। আজকে আমাকে একটু মনে করা দিন কেন আমি কৃষিবিদ হওয়াটাকে একটা ভালো মানে একটা ক্যারিয়ার হিসেবে বলছি। ওকে, লেটস স্টার্ট। A reference to characteristics that only apply to food production. A reference মানে একটা রেফারেন্স মানে কি? একটা কিছুকে কি করা? ইঙ্গিত করা। মানে এখানে বলা হচ্ছে, এই ব্যাপারটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে, কোন ব্যাপারে বলা হচ্ছে? ক্যারেক্টারিস্টিক্স, কি বৈশিষ্ট্য, দ্যাট অনলি অ্যাপ্লাই টু ফুড প্রোডাকশন। ফুড প্রোডাকশনের ক্ষেত্রে এটাই একমাত্র, মানে ফুড প্রোডাকশনের ক্ষেত্রে স্পেশাল একটা ক্যারেক্টারিস্টিক্স আছে যেটা নিয়ে বলা হয়েছে। মানে ফুড প্রোডাকশন হচ্ছে এমন একটা ব্যাপার, ফুড প্রোডাকশনটা হচ্ছে এমন একটা মানে প্রক্রিয়া যেটার একটা ইউনিক কি আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে। এই তথ্যটা 9টা প্যারার মধ্যে কোন প্যারাতে দেওয়া হয়েছে আমি বুঝতে পারছি আপনাদেরকে। অনলি একটা শব্দ আছে না ভাই, অনলি, অনলি পাইছেন? এগুলো খুবই 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 কি, এগুলো হচ্ছে আপনার লবণ, এগুলো হচ্ছে কি আপনার এক একটা সেন্টেন্সের লবণ। ঠিক আছে, গোটা সেন্টেন্সের টেস্ট চেঞ্জ করে দেয়। লবণ বেশি হইলে বেশি খাওয়া যায় না যেমন, ঠিক আছে, আবার লবণ না থাকলে ওই সেন্টেন্সও খাওয়া যাবে না। ঠিক আছে, ওকে, না থাকলেও সমস্যা, বেশি থাকলেও সমস্যা, থাকলেও সমস্যা না। ঠিক আছে, বিভিন্ন রকমের এটার প্রভাব আছে, সেটা খুব খেয়াল করতে হবে। অনলি, তাহলে অনলি মানে হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্সটা খালি ফুড প্রোডাকশনের ক্ষেত্রেই আছে, এরকম একটা তথ্য আমাকে বাইর করতে হবে কোন প্যারাগ্রাফের মধ্যে আছে। ওকে ফাইন, আমি দুটো দুটো করে যাব, কটা কটা করে যাব, দুটো দুটো করে যাবো, যত এলোমেলো বলুক না কেন কাছাকাছি থাকে ইনফরমেশন গুলা। রেফারেন্স টু চ্যালেঞ্জ, এই রেফারেন্স আবার কোন জায়গায় রেফার করা হয়েছে? চ্যালেঞ্জেস ফেসড অনলি বাই ফার্মার্স ইন সার্টেন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর কিছু পার্টে, আসলে ডেভেলপিং কান্ট্রি শুরুতে পড়েছিলাম না ভাই, ডেভেলপিং কান্ট্রি হচ্ছে পৃথিবীর অনেকগুলো দেশের মধ্যে কিছু দেশ, ঠিক কিনা? পৃথিবীর সব দেশ, কিছু দেশ ডেভেলপড, কিছু দেশ ডেভেলপিং, কিছুটা লিস্ট ডেভেলপ। ঠিক আছে, সো সার্টেন পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, কিছু দেশের আলটিমেটলি বা পৃথিবীর কিছু পার্টের যে ফার্মাররা, শুধু ওই ফার্মাররাই এই জিনিসটা ফেস করে, মানে সার্টেন কিছু দেশের ফার্মাররাই ফেস করে এমন কি চ্যালেঞ্জেস, এমন চ্যালেঞ্জেস। এটা নিয়ে কোন প্যারাতে বলা হয়েছে? তাহলে আমাকে দুটো জিনিস খুঁজতে হবে। প্রথমত কি খুঁজতে হবে? যে ফুড প্রোডাকশনের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে, এমন কি ক্যারেক্টারিস্টিক্স যেটা খালি ফুড প্রোডাকশনের ক্ষেত্রে আছে। 2 নম্বর হচ্ছে আমি কি খুঁজবো? 2 নম্বর আমি খুঁজবো হচ্ছে আলটিমেটলি পৃথিবীর কিছু পার্টের, কিছু দেশের আপনার ফার্মাররাই কিছু স্পেসিফিক চ্যালেঞ্জ ফলো করে, এই ব্যাপারে কোন প্যারাতে বলা আছে। ক্লিয়ার? ওকে ফাইন, এবার আমি প্যারাতে চলে যাই, প্রথম থেকে আসি। Two things distinguish food production from all other productive activities. পৃথিবীর যত প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি আছে
তার মধ্যে ফুড প্রোডাকশন এক ধরনের অ্যাক্টিভিটি। তো এর মধ্যে দুটো জিনিস আছে যেটা ফুড প্রোডাকশনকে অন্য যে কোনো অ্যাক্টিভিটিস থেকে আলাদা করেছে। এটা কি পাচ্ছি মনে হচ্ছে? প্রথম প্রশ্নটার উত্তর কি যাচ্ছি আমরা? হয়তোবা। ফার্স্ট, এভরি সিঙ্গেল পার্সন নিডস ফুড। পৃথিবীর সব মানুষের কি দরকার? খাবারের দরকার। হতে পারে এটা ভ্যারিয়েশন আছে, কেউ ভাত খাবে, কেউ রুটি খাবে, কেউ ভাত রুটি কিছুই খাবে না, অন্য কিছু খাবে, কিন্তু খাবে। ইচ ডে, প্রত্যেক দিনই তাকে খাইতে হবে জেনারেলি। হ্যাঁ, না খেয়ে মানুষ বেশি দিন বাঁচতেও পারবে না। and has a right to it, এবং এটা খাওয়ার তার একটা কি এক ধরনের অধিকার। সেকেন্ড, it is hugely dependent on nature. এটা কি করতে হয়? এই খাবারটার জন্য তাকে কি করতে হয়? প্রচন্ড ভাবে কার উপর ডিপেন্ড করতে হয়? প্রকৃতির উপর ডিপেন্ড করতে হয়। ঠিক আছে, তাহলে এই প্রথম কথা হচ্ছে যে ফুড প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস এর দুটো স্পেশাল ফিচার্স আছে যেগুলো আলটিমেটলি যেটা অন্যান্য অ্যাক্টিভিটিস থেকে ফুড প্রোডাকশনকে আলাদা করেছে। একটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষকে প্রত্যেকদিন খেতে হয় এবং এটা তার একটা অধিকার, এবং দুই নম্বর হচ্ছে কি এইটার জন্য মানুষকে কিসের উপর ডিপেন্ড করতে হয়? প্রকৃতির উপর ডিপেন্ড করতে হয়। দিস টু ইউনিক অ্যাসপেক্ট। ইউনিক মানে কি? অদ্বিতীয়। ইউনিক মানে কি ভাই? অদ্বিতীয়, অনলি, খালি এর মধ্যেই আছে। ওয়ান পলিটিক্যাল অ্যান্ড দ্য আদার ন্যাচারাল। এই রাইট টু ফুড এটা হচ্ছে একটা পলিটিক্যাল ইস্যুস, এটা একটা জিও পলিটিক্যাল ব্যাপার হতে পারে, এটা কান্ট্রির ভিতরে পলিটিক্স। ঠিক আছে, অ্যান্ড আদার ন্যাচারাল, আর একটা হচ্ছে কি প্রাকৃতিক, মানে প্রকৃতির হাতেই এটা আছে, আমাদের হাতে কিছু করার নাই। মেক ফুড প্রোডাকশন হাইলি ভালনারেবল অ্যান্ড ডিফারেন্ট ফ্রম আদার বিজনেসেস। সো এই দুটোর কারণে ফুড প্রোডাকশনটা অনেক বেশি ভালনারেবল। ভালনারেবল শব্দটা মানে কি? ভালনারেবল শব্দটা মিনিং আমরা একটু দেখার চেষ্টা করি। ভালনারেবল মানে হচ্ছে দুর্বল, সুরক্ষিত নয় এমন। হ্যাঁ, না, ভালনারেবল হচ্ছে সুরক্ষিত নয় এমন, খুব দ্রুত, খুব সহজে এটা অ্যাফেক্টেড হয়, মানে এটা খুব দ্রুতই ওয়ার্সেন, খুব দ্রুত এটা ওয়ার্সেন, মানে খারাপ অবস্থায় চলে যেতে পারে। ঠিক আছে, বৃষ্টি বেশি হয়েছে, ফুড প্রোডাকশন কম হয়েছে, না খাই মরে যাবো আমরা, ঠিক না? আল্লাহ মাফ করুক। আচ্ছা, এট দ্য সেম টাইম কালচারাল ভ্যালুস আর হাইলি, আমার আসলে এই পরের লাইনগুলো এখন না পড়লেও চলতো, বাট আমি পড়তেছি কেন, একবারে পড়ে চলে যাই। ওই যে বললাম, এট দ্য সেম টাইম কালচারাল ভ্যালুস আর হাইলি entrenched in food and agricultural system worldwide. আচ্ছা, entrenched শব্দটা মানে কি? entrenched দেখি আমরা কি মানে আছে। এনফ্রেঞ্চ মানে হচ্ছে কি গেঁথে বসে আছে, জেঁকে বসে আছে, আমাদের ঘাড়ের উপর চেপে বসে আছে। কি চেপে বসে আছে? বলতেছে এট দ্য সেম টাইম কালচারাল ভ্যালুস। হ্যাঁ, কালচারাল ভ্যালু আমাদের কাঁধের উপর। হ্যাঁ, পয়লা বৈশাখ আসছে, কি খাইতে হবে? ইলিশ খাইতে হবে, যে কারণে কি হয়, ইলিশের দাম অহেতুক বাড়াই ফেলি আমরা। ঠিক আছে, সো এন্ট্রান্স ইন ফুড অ্যান্ড এগ্রিকালচার সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের কালচারাল ভ্যালুর কারণে আমরা খাবো না। পৃথিবীর এক প্রান্তে এক খাবার দেখা যাচ্ছে অনেক খাচ্ছি আমরা, আরেক প্রান্তে ওটাকে ছিছি করতেছি। ঠিক আছে, মানে একই খাবার কেউ খেয়ে বেঁচে আছে, কেউ ওটা খাবারটাকে টোটালি অ্যাভয়েড করতেছে। সো এই ব্যাপারগুলোর কারণে কিন্তু ফুড নিয়ে আমাদের ঝামেলা হয়। ঠিক আছে, তো হোয়াট এভার, আমরা এখানে কি উত্তর পাইছি কিনা বলেন? আমাদের এখানে এই নাম্বার, এ রেফারেন্স টু ক্যারেক্টারিস্টিক্স, ইট সিমস দ্যাট ইট ইজ দ্য অ্যান্সার এ। ওকে ফাইন, আমি ধরে নিচ্ছি, বসালাম। ওকে, গেল। এবার আসেন বি নাম্বার কি? রেফারেন্স টু চ্যালেঞ্জেস ফেস। তাহলে আমি এখন দেখবো যে পৃথিবীর কিছু পার্টের ফার্মাররা কিছু চ্যালেঞ্জ ফেস করে। পৃথিবীর কিছু পার্টের ফার্মাররা কি করে? চ্যালেঞ্জ ফেস করে। কি নিয়ে? স্পেসিফিক কিছু চ্যালেঞ্জ ওই পার্টের ফার্মাররাই, মানে গোটা পৃথিবীর ফার্মাররা না, ওই এলাকার ফার্মাররা এটা চ্যালেঞ্জ ফেস করে। এরকম রেফারেন্স কোন প্যারাতে আছে? এবার তাহলে আমি 3 নাম্বারটাতে চলে যাই। এ রেফারেন্স টু ডিফিকাল্টিস ইন ব্রিংিং অ্যাবাউট কোঅপারেশন অ্যাবাউট ফার্মার্স। এই লাইনটার মানে কি? ডিফিকাল্টিস থেকে ফার্মার্স পর্যন্ত, এই জায়গাটা মিনিংটা কে বলতে পারবে? হু ক্যান সে দ্য মিনিং? দেখে একদম ট্রাই করেন, বলেন। স্যার, রেফারেন্স টু ডিফিকাল্টিস এমন একটা উক্তি যেখানে হচ্ছে ডিফিকাল্টিস ব্রিংিং কোঅপারেশন বিটুইন দ্য, এখানে সমস্যাগুলো হচ্ছে একটা কোঅপারেশন ডেকে আনছে যেখানে ফার্মার্স এর মধ্যে। না, এখানে এই রেফারেন্স টু কে আপনি বাদ রাখেন। এই রেফারেন্স টু এর কমন জিনিস দেখেন তিনটা লাইনে, মানে কোন প্যারাতে আছে? ডিফিকাল্টিস ইন ব্রিংিং, মানে কিছু একটাতে সমস্যা। কিসের সমস্যা? অ্যাবাউট কোঅপারেশন বিটুইন ফার্মার্স, মানে ব্রিংিং কোঅপারেশন। আমি যদি যখন বিভিন্ন ফার্মারদের মধ্যে কোঅপারেশনটা করতে যাব, দেন আই উইল ফেস সাম ডিফিকাল্টিস। এইটা নিয়ে কোন প্যারাতে বলা হয়েছে? আমি কি বুঝতে পারছি ভাই? তাহলে আপনার বিভিন্ন ফার্মার্সদের মধ্যে, ফার্মার্সদের তো অনেক শ্রেণী আছে, অনেক শ্রেণী আছে। ঠিক আছে, তো সকল ফার্মার্সের মধ্যে যদি আমি কোঅপারেশন আনতে যাই, ঠিক আছে, এই কোঅপারেশন আনতে গেলে আলটিমেটলি আমার কি কি ডিফিকাল্টিস ফেস করতে হবে, এটা কোন প্যারাতে বলা আছে, এটা আমাকে বের করতে হবে। ঠিক আছে ভাই, ক্লিয়ার? ওকে, এবার আসেন নেক্সটে। তাহলে আমি একটু বি নাম্বারটা একটু যাই। ফার্মার্স এভরিওয়্যার ফেস মেজর রিস্ক ইনক্লুডিং এক্সট্রিম ওয়েদার লং। ফার্মার্স এভরিওয়্যার, এখানে একটা কি বলছে ভাই? ফার্মার্স এভরিওয়্যার। এভরিওয়্যার মানে কি? সব জায়গায়, সব ক্ষেত্রে, in every part of the world, but I'm looking for specific some parts. খেয়াল করছেন 2 নম্বরে?
2 নম্বরের কোশ্চেনে Yes, sir. 2 নম্বরের কোশ্চেনে কি আছে ভাই? কর্পোরেশনের কথা হ্যাঁ বলছে। হ্যাঁ, আমি কিন্তু বলছি না certain parts of the world, certain parts, আমি certain আচ্ছা, parts of the world এ ফার্মারের কথা আচ্ছা। চিন্তা করতেছি, বাট 2 নম্বর প্যারাটা শুরু করছে কি দিয়ে? ফার্মার্স এভরিওয়্যার, মানে পৃথিবীর সমস্ত দেশের ফার্মার ফেস মেজর রিস্ক। মেজর কি কি রিস্ক ফলো করে? ইনক্লুডিং এক্সট্রিম ওয়েদার। হ্যাঁ, কিছু দেশে তুষারপাত হয়ে ফলন হয় না, কিছু দেশে বৃষ্টি না হয়ে ফলন হয় না, কিছু দেশে বৃষ্টি বেশি পরে ফলন হয় না। ঠিক আছে, মানে ওয়েদার রিলেটেড ইস্যুস পৃথিবীর সমস্ত দেশে ফার্মাররা কি করতেছে? ফলো করতেছে। লং টার্ম ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ অনেকদিন ধরে যে ক্লাইমেট গুলো চেঞ্জ হচ্ছে এইটার কারণে প্রবলেম ফেস করতেছে। এন্ড প্রাইস ভোলাটিলিটি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোলাটিলিটি? ঠিক আছে, আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কি বলেছে। বি নাম্বারে ভোলাটিলিটি যে অস্থিরতা, ধারণার অনিশ্চয়তা, কখনো বাড়ে কখনো কমে। ধান উঠছে, নতুন ধান উঠছে, প্রাইস কমে গেছে, হ্যাঁ বিক্রি হয়ে গেছে, আবার প্রাইস বাড়ানো শুরু করছে মজুদদাররা। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে বাজারে কিন্তু ফ্লাকচুয়েট করে, বাজারে কিন্তু কি হয়, দাম কিন্তু স্থির থাকে না সারা বছর। এই প্রাইস ভোলাটিলিটি এটাও কিন্তু ফার্মারদের জন্য একটা দুর্ভাগ্যজনক ব্যাপার। ইভেন এটাও এমন হচ্ছে যে আমি যখন ধান উৎপাদন করছি আমি তখন কম টাকায় বিক্রি করছি, বছরের শেষে গিয়ে যখন ধান আমার শেষ হয়ে গেছে আমাকে আরো বেশি টাকাতে ধান কিনতে হচ্ছে, আমি না খায় মরতেছি, আমি কৃষক। ইট হ্যাপেন্স, বুঝতে পারছি? যাক, তাহলে প্রাইস ভোলাটিলিটি ইন ইনপুট এন্ড প্রোডাক্ট মার্কেট, সো এইগুলো হচ্ছে গোটা পৃথিবীর ফার্মার থেকে ফেস করতে হয়। হাউএভার কথাটা মানে কি? পুরো বিপরীতমূলক কথা। এতক্ষণ ধরে গোটা পৃথিবীর কথা বলছিলাম। হাউএভার স্মল হোল্ডার ফার্মার্স ইন ডেভেলপিং কান্ট্রিজ মানে কি? সাম পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। ডেভেলপিং কান্ট্রিজ মানে কি? certain parts of the world, হ্যাঁ মাস্ট ইন এডিশন, এগুলোর সাথে আরো কিছু প্রবলেম তারা ফেস করে। মানে এগুলো শুধুমাত্র ডেভেলপিং কান্ট্রিজের ফার্মাররা ফেস করে, অন্য দেশের ফার্মাররা ফেস করে না। ডিল উইথ অ্যাডভার্স এনভায়রনমেন্ট, কি করে তারা? অ্যাডভার্স এনভায়রনমেন্ট, বোথ ন্যাচারাল, প্রাকৃতিক কি কি অ্যাডভার্স মানে কি ভাই? অ্যাডভার্স মানে কি? বিপরীতমূলক। অ্যাডভার্স মানে কি? প্রতিকূল, ক্ষতিকর। আচ্ছা, প্রতিকূল শব্দটা মানে কি কে বলতে পারবে? এটা নিয়ে আমার একটা গল্প আছে। প্রতিকূল শব্দটা মানে কে বলতে পারবে? প্রতিকূল জিনিসটা কি? যেটা আমার বিপরীত, ঠিক কিনা? স্যার এগেইনস্ট দ্য ফ্লো। এগেইনস্ট দ্য ফ্লো, হ্যাঁ। তো প্রতিকূল আর অনুকূল একটা শব্দ আছে না, এটা বিপরীত। অনুকূল মানে কি? যেটা আমার দিকে আছে, ঠিক কিনা? তো আমি যখন ক্লাস 4 বা 5 এর দিকে এই শব্দটা শেখা শুরু করেছিলাম খুব সম্ভবত, আমার না এই শব্দটা মিনিং মনে থাকতেছিল না। প্রতিকূলটা ভালো নাকি অনুকূলটা ভালো, মানে প্রতিকূলের মিনিং কি, অনুকূলের মিনিং কি, এটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম। দুর্ভাগ্যজনক ভাবে আমাদেরকে হয়তো ক্লাসে এটা শেখানো হয়নি বা এই ব্যাপারটা আমি খেয়াল করে নেই, কিন্তু আমি এটাকে মনে রাখছিলাম কিভাবে। আমরা তখন নাটোরে ছিলাম, হ্যাঁ নাটোর তো চিনেন না, বনলতা সেনের। আচ্ছা, তো নাটোরে ছিলাম বাবার চাকরি সুবাদে। তো আমরা রিক্সায় করে যখন যাইতাম তখন একটা মিষ্টির দোকান ক্রস করতাম, নাম ছিল অনুকূল মিষ্টান্ন ভান্ডার। কি নাম ছিল? অনুকূল মিষ্টান্ন ভান্ডার। তো আমি চিন্তা করলাম মিষ্টির দোকানের নাম যেহেতু অনুকূল, তাহলে এটা অবশ্যই ভালো কিছু হবে, ঠিক কিনা? এটা হচ্ছে নেমোনিক বলে আর কি, এটা এখনকার টেকনিক হচ্ছে নেমোনিক। তাহলে অনুকূল ভালো, প্রতিকূল খারাপ, অনুকূল ভালো, প্রতিকূল কি খারাপ, এভাবে মনে রাখছিলাম আর কি। হোয়াটএভার, যাক যেটা বলছিলাম যেটা বলছিলাম আপনাদেরকে আমি, তো এইখানে তাহলে অ্যাডভার্স, তাহলে আমাদের এই কৃষকদেরকে, ডেভেলপিং কান্ট্রিজ এর কৃষকদেরকে কিন্তু কি করতে হচ্ছে? আপনার অনুকূল প্রতিকূল পরিবেশ ফেস করতে হচ্ছে। বোথ ন্যাচারাল মধ্যে কি কি? সয়েল কোয়ালিটি, মাটির অবস্থা খারাপ থাকে, রেইনফল, প্রচুর বৃষ্টি এটসেট্রা, এন্ড হিউম্যান, কিছু মানব সৃষ্ট কি আছে? প্রতিকূলতা আছে। ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার শব্দটা মানে কি? ইনফ্রাস্ট্রাকচার শব্দটা মানে অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার মানে কি? অবকাঠামো, ঠিক আছে? আপনার সেচের ব্যবস্থা থাকা বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার ব্যাপারগুলো মানে চ্যালেঞ্জ হিসেবে ফেস করতে হয়। এগুলো থাকে না তা না, কিন্তু এগুলো ম্যানেজ করাটা অনেক সময় খুব টাফ হয়ে যায়। ফিনান্সিয়াল সিস্টেম, অর্থনৈতিক ব্যবস্থা, এটাও কিন্তু অনেক সময় ফার্মারদের জন্য প্রতিকূল, কারণ ঋণ ঠিক মতো থাকে না হয়তো, বা ঠিক আছে ঋণ পেলেও চড়া সুদে তাদেরকে ঋণ নিতে হয়। মার্কেটটা তাদের হাতে নিয়ন্ত্রণে থাকে না। মার্কেট ম্যানিপুলেটররা অনেক সময় কৃষকদেরকে ঠকায়, ঠিক আছে? নলেজ এন্ড টেকনোলজি, তারা অনেকে জ্ঞানহীন, কৃষির জ্ঞান খুব কম, তাদের এগ্রিকালচারাল সংক্রান্ত সাইন্টিফিক নলেজ কম, তারা পূর্বপুরুষ থেকে যা শুনে আসছে সেটা দিয়ে তারা কি করতে হয়? চাষবাস করতে হয়। টেকনোলজি, তারা গরুর হাল চাষ দিয়ে এখন অনেকে চাষ করতে হয়। আমাদের এমন প্যাথেটিক দৃশ্য দেখি যে গরু নাই, ঘাড়ের উপরে হাল দিয়ে করতেছে, এরকম নাটক সিনেমা আমরা দেখছি। এটা ট্রু, এটা কিন্তু আছে, ঠিক আছে? আচ্ছা, টেকনোলজির অভাব থাকে, তো মানে কিছু মানব সৃষ্ট, কিছু প্রাকৃতিক। তাহলে আলটিমেটলি আমরা এই প্যারাতে কি ইনফরমেশন পাইলাম ভাই? যে পৃথিবীর সমস্ত
কৃষকের কিছু প্রবলেমও দেখলাম, সাথে কিছু স্পেসিফিক সার্টেন পার্টসের কৃষকদেরও কিছু প্রবলেম নিয়ে আমরা এখানে আলোচনা পেলাম, ঠিক কিনা? ক্লিয়ার? Yes, sir. তাহলে আলটিমেটলি আমরা কি বলতে পারি 2 এর উত্তর বি? এই ব্যাপারে কি সবাই একমত? Yes, sir. হ্যাঁ, কারণ আমি বলছি না। আচ্ছা, এবার আমি আসলে এটা উত্তরই, হ্যাঁ, এটা লজিক। আপনি এরপরে আর এই আলোচনা অন্য জায়গায় এভাবে পাবেন না। ওকে, তাহলে এখন 3 নাম্বারটা কি? রেফারেন্স টু ডিফিকাল্ট ব্রিঙ্গিং। তাহলে কোঅপারেশন, আমাকে খুঁজতে হবে যে কোন জায়গায় কৃষকদের মধ্যে মিল মোহব্বত করার চেষ্টা করার কথা বলা হয়েছে, কিন্তু এটা কঠিন। মানে কোন একটা প্যারাতে কৃষকদের মধ্যে একটা ঐক্যবদ্ধতার কথা বলা হবে, বাট এইটার জন্য কিছু ডিফিকাল্টিস আছে। সো এইটা নিয়ে কোথায় আলোচনা করা হয়েছে। এখন দেখেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, ফার্মার্সদের মধ্যে, হ্যাঁ, এখন খেয়াল করে দেখেন, অ্যাকচুয়ালি কিন্তু একটা ইনফরমেশন কিন্তু প্রথম 1-2 লাইনের মধ্যে বুঝা যাওয়ার কথা, কারণ প্রত্যেকটা প্যারার কিন্তু টপিক সেন্টেন্স থাকে না। প্রথম 1-2 সেন্টেন্সে কিন্তু কি ওই প্যারার কি টপিক সেন্টেন্স। খেয়াল করে দেখেন, এই 2টা প্যারাতে আমরা যে আলোচনাগুলো করছি, প্রথম লাইনগুলোতে কিন্তু তার একটা কি ছিল, মানে শোয়িং ছিল, ঠিক আছে? ওকে, আমরা এখন হ্যাঁ, এবার আমরা সি তে চলে যাই একটু। আমরা এখন তাহলে খুঁজি, আমরা এখন এই পরের উত্তরটা আমাদেরকে প্যারা দিবে। সি নাম্বার কি বলছে? পার্টিসিপেন্টস ইন দ্য অনলাইন ডিবেট আর্গুড দ্যাট আওয়ার বিগেস্ট চ্যালেঞ্জ ইজ টু অ্যাড্রেস দ্য underlying causes of the agriculture system's inability to ensure sufficient food for all. ঠিক আছে, আচ্ছা, অ্যাড্রেস মানে কি? কে বলতে পারবে? অ্যাড্রেস মানে কি? ঠিকানা না? অ্যাড্রেস মানে হচ্ছে ঠিকানা, কিন্তু এখানে অ্যাড্রেস মানে হচ্ছে কোনো কিছুকে পাত্তা দেওয়া, সমস্যাটাকে কি করা, চিহ্নিত করা। সমস্যাটাকে কি করা ভাই? চিহ্নিত করা। হ্যাঁ, দেখেন, আমি একটা কথা বলি, আমি এখন 3 নাম্বারের জন্য যে কাজটা করতে পারি, প্রত্যেকটা প্যারার প্রথম 2টা লাইন করে করে পড়ে পড়ে যেতে পারি, এটা করা যেতে পারে। বাট আমি যেটা বলবো যে যেহেতু আমার এখানে মানে প্রশ্নগুলো এমন হয়ে গেছে যে বেশিরভাগই উল্টাপাল্টা উত্তর আসবে, ঠিক আছে? সো আমি এখন সবগুলো প্যারা একবার একটু ভালো করে পড়ে যাওয়াটাই বেটার হবে। ওই যে বললাম, আমার টেকনিকটা হচ্ছে কি, যে আপনি পড়তে পড়তে হাফেজ হয়ে গেছেন, ভালো একজন রিডার হয়ে গেছেন, আপনি এটা রিডিং করতে আপনার ম্যাক্সিমাম 10-12 মিনিট লাগবে, এরকম একটা অবস্থায় আপনাকে চলে যেতে হবে। বিলিভ মি, আপনি যদি 11 থেকে 15-16 পর্যন্ত সবগুলা ক্যামব্রিজের রিডিং যদি আমি যেভাবে পড়াচ্ছি এভাবে যদি পড়েন কয়েক মাস ধরে, আপনি ইনশাল্লাহ ওই একটা পর্যায়ে কিন্তু চলে যাবেন, যদি আপনি ঠিক এভাবেই পড়েন এবং গ্রামাটিক্যালি আপনি যদি সাউন্ড থাকেন, ভোকাবুলারি যদি আরেকটু রিচ করার চেষ্টা করেন, দ্যাটস ইনাফ, আপনার ইনশাল্লাহ হয়ে যাবে আপনি অন্যান্য রিডিং সহ। আচ্ছা, এবার দেখেন, পার্টিসিপেন্টস ইন দ্য অনলাইন ডিবেট। আমরা এখানে আসলে কিন্তু অনলাইনে বিভিন্ন ডিবেট, অনেক বড় বড় ব্যক্তিরা এই ডিবেট গুলো করতেছে, তাহলে যারা এই ডিবেটে পার্টিসিপেট করেছে, আর্গিউড মানে কি যুক্তি দেখিয়েছে, দ্যাট our biggest challenge, আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে is to address the underlying causes। আসলে কোন কারণগুলা, কিসের কারণ? of the agricultural systems, এগ্রিকালচার সিস্টেমের inability। এগ্রিকালচারাল সিস্টেম হচ্ছে অক্ষম। কিসে অক্ষম? to ensure sufficient food for all। যতই আমরা টেকনোলজি নিয়ে আসি কিনা, আমাদের বর্তমান যে কৃষির যে টেকনোলজিটা আছে, সিস্টেমটা আছে, এইটা কিন্তু সবার জন্য খাবার কিন্তু কি করতে পারছে না, নিশ্চিত করতে পারছে না, ঠিক আছে? আপনি যদি আফ্রিকার দেশগুলোতে দেখেন, বা অনেকগুলো দেশ আছে যেখানে দেখবেন যে মানুষ একবেলা খাবারও ঠিক মতো পাচ্ছে না, হ্যাঁ, অথচ ওয়ারাস পৃথিবীর অনেক দেশে আমরা খাবার 3 বেলার জায়গায় 4 বেলা 5 বেলাও খাচ্ছি, ঠিক আছে? ইট হ্যাপেন্স না? তার মানে কি ফুড ডিস্ট্রিবিউশনটার মধ্যে প্রবলেম আছে, ঠিক আছে? অর্থনৈতিক ইনফ্রাস্ট্রাকচার অনেকগুলো সমস্যা আছে। তাহলে এই কারণগুলো বের করতে হবে যে আলটিমেটলি কেন আমাদের এগ্রি সিস্টেম গুলো, এগ্রিকালচার সিস্টেম গুলো, সেটা ডেভেলপ কান্ট্রিজ হোক, ডেভেলপিং কান্ট্রিজ হোক, আন্ডার ডেভেলপ হোক, এগুলো কেন ইনেবল হচ্ছে সবার জন্য খাবার নিশ্চিত করতে, ঠিক আছে? আচ্ছা, এন্ড দে আইডেন্টিফাইড অ্যাজ ড্রাইভার্স, তারা কি করেছে? আইডেন্টিফাই করেছে, চিহ্নিত করেছে অ্যাজ ড্রাইভার্স অফ দিস প্রবলেম। এই প্রবলেমগুলোর মূল চালিকা শক্তি কোত্থেকে, মানে কোন কারণগুলা? আওয়ার ডিপেন্ডেন্সি অন ফসিল ফুয়েল, আমাদের কিসের উপর ডিপেন্ড করতে হয় বেশিরভাগ? জীবাশ্ম জ্বালানির উপরে, পেট্রোল, ডিজেল, গ্যাস, অ্যান্ড আনসাপোর্টেড গভর্নমেন্ট পলিসিস এবং গভর্নমেন্টের আনসাপোর্টিভ পলিসিস। আপনারা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিস নিয়ে অনেক সময় আমরা ডিবেট করি, কিন্তু আমরা অনেকে জানি না যে গভর্নমেন্টের কিন্তু যে এক্সিকিউটিভ উইংসটা আছে, গভর্নমেন্টের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা আছে, তার একটা বড় অংশ হচ্ছে এই কৃষিকে নিয়ে। বাংলাদেশের বিশেষ করে, হ্যাঁ, পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা আছে, হ্যাঁ, সব দেশে কিন্তু এটা কম বেশি আছে। তো পৃথিবীর যেই দেশ এই জায়গাটাতে দুর্বল, সেই দেশে কিন্তু খাদ্য ঘাটতি লেগেই আছে। তো আমাদের গভর্নমেন্টকে, যেমন আমাদের করোনার শুরুতে কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছিলেন যে আপনারা কেউ ভয় পাবেন না, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে এবং কৃষির যে বর্তমান অবস্থা, আমাদের কেউ না খেয়ে মারা যাবে না।
গভর্নমেন্টে যেটা নিশ্চিত করতে হয়েছে, খাবারের এই ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেমটাকে চালিয়ে রাখতে হয়েছে, কৃষকদের কাছে সময় মতো সার পৌঁছাতে হয়েছে, তাদের লোন পৌঁছাতে হয়েছে, তাদের খাবারগুলা ডিস্ট্রিবিউট মানে ফলনগুলোকে ডিস্ট্রিবিউশন। দেখেন করোনার মধ্যে যে গাড়ি চলুক আর নাই চলুক, খাবারের গাড়ি কিন্তু চলছে, সারের গাড়ি কিন্তু চলছে, এবং পেট্রোলিয়ামের গাড়ি কিন্তু চলছে। খেয়াল করছেন ব্যাপারটা? সো কারণ হচ্ছে এগুলো খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ পেট্রোলিয়াম না থাকলে আপনার কি হবে না, আপনার পানির মেশিন চলবে না, সেচ হবে না, ঠিক আছে, আরো অনেক ব্যাপার আছে আর কি কৃষির সাথে জড়িত। অনেক কিছু, হ্যাঁ গার্মেন্টস তো আছে, ওটা তো আলাদা একটা সেক্টর, আমি ওটা নিয়ে যাচ্ছি না, আর আমি কৃষির ক্ষেত্রে কিন্তু এগুলোর গুরুত্ব, তার মানে বলা হচ্ছে এই ফসিল ফুয়েল এবং গভর্নমেন্ট পলিসিস এই দুটো যদি সাপোর্টিভ না হয় এবং যদি সাফিসিয়েন্টলি না নেওয়া হয় পদক্ষেপগুলা, তাহলে কিন্তু সেই দেশে কৃষি ফেল করছে, এবং গভর্নমেন্ট কিন্তু এই দুটো জায়গায় খুব বেশি কি করতে হচ্ছে, মানে চেষ্টা করতে হয়েছে। সো এইটার মধ্যে আমরা কিন্তু কি পাই নাই, ওই যে কোঅপারেশন কিন্তু পাই নাই। ওকে ফাইন, না পাইলে সমস্যা নাই। আমি কিন্তু এখানে জাস্ট প্রথম দিকে লাইনটা পড়লে কিন্তু আমি বুঝতে পারছিলাম যে এখানে নাই, আমি চলে যেতে পারতাম, বাট আমি পড়ে ফেললাম। অন দ্য কোয়েশ্চেন অফ মিটিগেটিং দ্য রিস্ক, মিটিগেট মানে কি ভাই? লাঘব করা, কমিয়ে ফেলা। মিটিগেট মানে কি? লাঘব করা বা কমিয়ে ফেলা। দ্য রিস্ক ফার্মার্স ফেস, তাহলে ফার্মাররা তো অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে, ঠিক আছে, কিছু ন্যাচারাল, কিছু ম্যান মেড, ঠিক আছে। আচ্ছা স্কোরটা দেখি না, আজকে খেলা তো 6 উইকেট পড়ে গেছে, 15 ওভার 6 উইকেট পড়ে গেছে, মনে হচ্ছে জিতে যাবে ইনশাল্লাহ। আচ্ছা 15 ওভারে 84 রান 6 উইকেট, দেখা যাক কি হয়। অবশ্য ওদের লাস্ট ম্যানও দেখা যাবে পিরাই বোর্ডে জিতে ফেলছে। আচ্ছা এবার দেখেন যেটা বলছিলাম, তাহলে এই রিস্ককে মিটিগেট করার জন্য ফার্মার্স ফেস মোস্ট ইজিয়েস্ট ফার্মার্স ফেস, যে ফার্মার্স গুলো যে প্রবলেম গুলো ফেস করে। আচ্ছা এখন খেয়াল করে দেখেন, এই পর্যায়ে একটা কথা বলি আপনাকে। আমি সবসময় এখানে একটা টেকনিক নিয়েছিলাম। কি টেকনিক নিয়েছিলাম খেয়াল করেন, সেটা হচ্ছে আমি 1 নাম্বার পড়ার সময় 2 নাম্বারকে মাথায় রাখছি, ইজন্ট ইট? 1 নাম্বারকে পড়ার সময় কি রাখছি ভাই? আমি 2 নাম্বারকে মাথায় রাখছি, রাখি না ভাই? যখন 2 নাম্বার জন্য আমি খুঁজতে যাচ্ছি, তখন আমি কাকে মাথায় রাখছি? 3 নাম্বারকে মাথায় রাখছি না? সো এখন দেখেন আমি 3 নাম্বারকে খুঁজতেছি, তাহলে আমার কি রাখতে হবে? 4 নাম্বার 5 নাম্বার এগুলাকে আস্তে আস্তে এখন সিরিয়ালি মাথায় রাখা শুরু করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি? 4 নাম্বার 5 নাম্বার এগুলোকে এখন আমার কি রাখা শুরু করতে হবে? মাথায় রাখা শুরু করতে হবে সিরিয়ালি। কারণ ওরা কিন্তু আমাকে এইটা কিন্তু ওরা আমাকে হেল্প করতেছে। দেখেন কিভাবে হেল্প করতেছে। এখন দেখেন একটু আমরা প্যাসেজ থেকে সরে আসি, এবার আমরা এই কোয়েশ্চেনটাতে কনসেন্ট্রেট করি। ইটস এ ম্যাচিং কোয়েশ্চেন অ্যাজ ওয়েল। এখানে আমার 4 থেকে 9 নাম্বার পর্যন্ত কি আছে? 6টা ইনফরমেশন আছে, 6টা স্টেটমেন্ট আছে। এই স্টেটমেন্ট গুলা এই লিস্ট অফ পিপলস এর মধ্যে কি ওরা বলেছে ইভেন কিছু কিছু স্টেটমেন্ট এদের মধ্যে কেউ ডাবল, মানে একই ব্যক্তি হয়তো এর মধ্যে 2টি স্টেটমেন্টও দিয়েছে। বুঝতে পারছি? এখন দেখেন প্যাসেজের মধ্যে আমি খোঁজার সময় আমি কি স্টেটমেন্ট ধরে খুঁজতে সহজ হবে নাকি মানুষের নাম ধরে খুঁজতে সহজ হবে? কোনটা সহজ হবে বলেন? মানুষের নাম ইজন্ট ইট? হ্যাঁ, প্রপার নাউন তো চেঞ্জ হবে না, ঠিক না ভাই? এগুলো কি সব প্রপার নাউন। আমি টেকনিকের কথা বলতেছি, এগুলো হচ্ছে সব প্রপার নাউন, আমার প্রপার নাউনের চেঞ্জ হবে না। সো তাহলে আমি স্টেটমেন্ট গুলো অবশ্যই আমাকে পাইতে হবে। ভালো কথা, আমি এই প্রপার নাউন গুলো ধরে ধরে খুঁজবো। প্যাসেজের মধ্যে এই লোকগুলা কোথায় আছে? এরা সব এসেইস্ট, যারা আলটিমেটলি প্রবন্ধগুলো, এসেইস্ট মানে কি, যারা প্রাবন্ধিক প্রবন্ধগুলো লিখেছে। তাহলে আমি এদেরকে খুঁজতে চেষ্টা করবো। আমি এতক্ষণ ধরে 3টা প্যারা পড়লাম, একটা এসেইস্টের নাম পাইছি? পাই নাই। তার মানে 4 থেকে 9 এর উত্তর এখানে কিন্তু আসে নাই। 4 থেকে 9 এর উত্তর এখনো আসে নাই। ওকে, তাহলে আমি লিস্ট অফ পিপল দিয়ে খুঁজবো, এটা ভালো হবে। লিস্ট অফ পিপল, হ্যাঁ এটা আমার, কারণ একটা কথা আপনাকে আমার বলতে, স্যার 4, 9 এগুলো সিরিয়ালে আসবে না। ম্যাচিং ইনফরমেশনের এইটাই তো সবচেয়ে প্যারা, যে এগুলো কখনো সিরিয়াল ধরে আসার সম্ভাবনা কম, ঠিক আছে? এমনও হতে পারে 4 নাম্বার যেই প্যারাতে আছে, 5 নাম্বার তার আগের প্যারাতে আছে, 6 নাম্বার তার আগের প্যারাতে আছে, 9 নাম্বার সবার আগের প্যারাতে আছে, ঠিক আছে? তার মানে এই স্টেটমেন্ট গুলো ধরে ধরে গেলে কিন্তু আমি সিরিয়ালি উত্তর খুঁজে পাবো না, এটা নিশ্চিত। তাহলে আমাকে স্ক্যানিং করে আলটিমেটলি এই ওয়ার্ড গুলো খুঁজে চেষ্টা করতে হবে, এই নামগুলা। প্রথম নামটা কি আছে দেখেন, মজাটা এখানে দেখেন, এটা উচ্চারণ কি আছে? হ্যাঁ, কানায়ো এফ নুয়ানজি। আচ্ছা এটা কিছু ওয়েবসাইট আছে, আজকে আমি এখন দেখাচ্ছি না, ওয়েবসাইট গুলোতে গেলে আপনি এগুলো স্পেলিং গুলো দিয়ে দিলে কিন্তু ওরা স্পেলিং করে দিবে। নামের বানান তো ভুল, ডাজন্ট ম্যাটার। কানায়ো এফ নুয়ানজি, এই নামটা আমি খুঁজবো। এরপর সোফিয়া মার্ফি, এই নামটা আমরা খুঁজবো। 2টাকে নিয়ে নিলাম, ঠিক আছে? আমি সবগুলো নাম পড়লে কিন্তু মাথায় একটাও থাকবে না। আমি কানায়ো এফ নুয়ানজি এবং কি
সোফিয়া মার্ফি রাখলাম। এরপর যদি অন্য কোনো নাম খুঁজে পাই আমি এসে আবার লিস্টে দেখবো হয়তোবা, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে 3টা প্যারা আমার পড়া হয়ে গেছে। ওকে গেল। তাহলে অন দ্য, এবার আমি 4 নম্বর প্যারাতে চলে আসি। অন দ্য কোয়েশ্চেন অফ মিটিগেটিং দ্য রিস্ক ফার্মার্স ফেস, মোস্ট এসেইস্ট কল্ড ফর গ্রেটার স্টেট ইন্টারভেনশন। স্টেট ইন্টারভেনশন মানে কি? আলটিমেটলি এই প্রবলেম গুলোকে সলভ করার জন্য কাকে সবচেয়ে বেশি বড় পদক্ষেপ নিতে হবে, কাকে হস্তক্ষেপ করতে হবে? সরকারকে। কাকে হস্তক্ষেপ করতে হবে? সরকারকে হস্তক্ষেপ করতে হবে, ঠিক আছে? ইন হিজ এসে, তার প্রবন্ধে, কে? কানায়ো এফ নোয়ানজি। পাইছেন একদম প্রথমেরটা। কোনটা ভাই লিস্টের মধ্যে? প্রথমটা, ফার্স্টটা। কানায়ো এফ নোয়ানজি, প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, argued that, উনি কি বলতেছে, তিনি যুক্তি দিচ্ছে, তার মানে তার স্টেটমেন্ট আসতে পারে, argued that governments can significantly reduce risks for farmers by providing basic services like roads to get produce more efficiently to market, or water and food storage facility to reduce losses. সোফিয়া মার্ফি, ওকে সোফিয়া মার্ফির দিকে যাব না, আমি একে নোয়ানজি কি বলছে এটা দেখার চেষ্টা করি। উনি বলতেছে গভর্নমেন্ট ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস, গভর্নমেন্ট খুব মানে রিমার্কেবলি কমিয়ে ফেলতে পারে রিস্ক, ফার্মারের রিস্ক গুলো কমিয়ে ফেলতে পারে বাই প্রোভাইডিং বেসিক সার্ভিসেস। গভর্নমেন্ট এই সার্ভিস গুলো দিতে পারে। কি কি সার্ভিস দিতে পারে? রোডস টু গেট রোডস, তাদেরকে রাস্তা তৈরি করে দিতে পারে। প্রডিউস মোর এফিসিয়েন্টলি টু মার্কেট, যাতে তারা খুব সহজে কি করতে পারে, তাদের ফসলগুলোকে মার্কেটে নিতে পারে। একজন রাজশাহীর ব্যক্তি এখন খুব সহজেই যমুনা সেতু পার হয়ে ঢাকা ইভেন চিটাগং এ কি করতে পারতেছে, তার ফসলগুলোকে নিয়ে আসতে পারতেছে, কারণ এর মধ্যে যতগুলো নদী পড়ে সবগুলোর উপর কিন্তু এখন কি আছে, সেতু আছে। পদ্মার ওই সাইডের কৃষকরা এখনো সমস্যা ভুগতেছে, যখনই পদ্মা সেতু হয়ে যাবে তখন কিন্তু ওদের এই সুযোগটা আরো বেড়ে যাবে, ইজন্ট ইট? তো তখন তারা কিন্তু আরো বেশি বড় মার্কেটে চলে যেতে পারবে। সো তাহলে এটা এই ধরনের সুযোগ, ওয়াটারের সুযোগ করে দিতে পারে, ফুড স্টোরেজ করে দিতে পারে, ওইসব অবকাঠামোগত উন্নয়ন করতে পারে। এটাকে আমরা কি বলবো ভাই? ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। কি বলবো ভাই এটাকে আমরা? ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বলবো। আমি বলে দিচ্ছি জিনিসগুলো একটু। আমি ইনফ্রাস্ট্রাকচার শব্দটা কিন্তু আমরা পড়েছিলাম, মনে আছে আপনাদের? তাহলে আলটিমেটলি নোয়ানজি কোন ব্যাপারে ইয়া করেছেন, স্টেটমেন্ট দিয়েছেন? বলছেন যে গভর্নমেন্ট এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারে এবং খুব সিগনিফিকেন্টলি প্রবলেম কমাতে পারে, চ্যালেঞ্জ কমাতে পারে। কিসের মাধ্যমে? যদি গভর্নমেন্ট কি করে, আপনার এটাকে কি বলছিলাম আমরা? ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে? রাস্তা, পানি, তারপরে স্টোরেজ, বিভিন্ন খাদ্য গুদাম, জেলায় জেলায় কিন্তু খাদ্য গুদাম করে গভর্নমেন্ট, ঠিক আছে? খাদ্য রিজার্ভ করে। তাহলে আমরা এখন দেখি তো এর মধ্যে কোনটা মধ্যে আছে। খেয়াল করেন 4 থেকে 9 এর মধ্যে কোনটা হতে পারে, আপনারাই বলেন। 4 থেকে 9 এর মধ্যে, 4 থেকে 9 এর মধ্যে কোনটা হতে পারে? ওই ইনফ্রাস্ট্রাকচার পেয়ে গেছেন না? এক্স্যাক্টলি দেখছেন ব্যাপারটা? দেখেন আমার 4 নাম্বার প্যারাটা অ্যাকচুয়ালি কার জন্য? 9 নাম্বারের জন্য, দেখছেন? সো তাহলে আমি যদি নাম না ধরে আগাইতাম তাহলে কিন্তু আমার কি ছিল? বিপদ ছিল। তাহলে এরকম যখন নাম, প্রপার নাউনের ক্লু থাকবে তখন প্রপার নাউন গুলো মিস করবেন না, বুঝতে পারছি ব্যাপারটা? সো তাহলে আলটিমেটলি 9 এর উত্তর কি হবে ভাই? 9 এর উত্তর কি হবে? এ। 9 এর উত্তর কি হবে? এ হবে, বুঝতে পারছি? আমরা কি পেসেস অনুসারে যাব নাকি কোশ্চেন অনুসারে পেসেজে যাব? আপনাকে তো কিছু একটা ধরে আগাইতে হবে, ঠিক না? আমি ওইটাই বলতেছি যে আপনি এখন যখন ম্যাচিং কোশ্চেন পাবেন, এইটা নিশ্চিত 4 থেকে 9 নাম্বার গুলো এলোমেলো, তার প্রমাণ কিন্তু এই মুহূর্তে পাইলেন, ঠিক না? আমি শেষ করি, একটা মিনিট ভাই। 4 থেকে 9 বুঝি নাই। হ্যাঁ আমি বুঝাচ্ছি। 4 থেকে 9 পর্যন্ত এই প্রশ্নগুলো বেসিক্যালি সিরিয়ালি থাকে না, কারণ এটা ম্যাচিং কোশ্চেন। কি কোশ্চেন ভাই? ম্যাচিং কোশ্চেন, বুঝতে পারছি? ম্যাচিং কোশ্চেনে আপনি 4 এর পরে 5, 5 এর পরে 6 প্যাসেজের মধ্যে পাবেন এরকম না। ম্যাচিং কোশ্চেনে এমনও হচ্ছে দেখেন 9 নাম্বার উত্তর আগে দিয়ে দিচ্ছি, ঠিক কিনা? তো তাহলে আমি 4, 5, 6 ধরে আগালে হবে না। তাহলে আমি আলটিমেটলি এখানে এগুলো ক্লু, অনেকে বলে যে ক্লু ওয়ার্ড বের করেন, ক্লু গুলোকে খুঁজেন, কিন্তু আমি বলবো যে সবচেয়ে বেস্ট হচ্ছে যে এগুলোই সবচেয়ে বেটার ক্লু, যেহেতু আমার প্রপার নাউন দিয়ে দিচ্ছে লিস্টের মধ্যে। কি দিয়ে দিচ্ছে ভাই? প্রপার নাউন। আমি এদেরকে যদি খুঁজে বের করতে পারি আমার উত্তরটা পাওয়াটা সহজ। এবং দেখেন ওরা কিন্তু প্রথমেই কিন্তু নুয়ান্সের নামটা 4 নাম্বার প্যারাতে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এবং এখানে আমি উত্তরটা পেয়ে গেছি।
আমি বলতে চাচ্ছিলাম পেসেস এ পরে তারপর আমরা কোয়েশ্চেনে গেলে এটা কি বেটার হয় নাকি আমরা জাস্ট এইভাবে গেলে হ্যাঁ, better আমি হয়? তো প্রথম 1-2 নাম্বারের জন্য প্যাসেজ এ পড়লাম, বি পড়লাম, সিও পড়লাম, 3 নাম্বারে আইজো খুঁজে পাই নাই, এখন 4 থেকে 9 এর জন্য খোঁজা শুরু করছি। বুঝতে পারছি? ঠিক আছে ভাই, আচ্ছা। এবার ম্যাচিং কোশ্চেনের জন্য এটা একটা ঝামেলা হচ্ছে, ওই জন্য বললাম যে আজকে প্যাসেজটা একটু ইন্টারেস্টিং। ম্যাচিং কোশ্চেন তো এই যে আমার, এই জন্যই আমি কিভাবে করতেছি একটু খেয়াল করার জিনিসটা। ঠিক আছে, আমার এখন স্ট্রেংথেন খালি একটাই, সেটা হচ্ছে কি আমি ভালো রিডিং করতে পারি। কথার কথা, আমি ভালো কি পড়তে পারি? রিডিং করতে। আর প্যাসেজ তো আমাকে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাওয়া উচিত। সো আমি পড়ার সময় সাথে সাথে প্রশ্নকেও খেয়াল করার চেষ্টা করবো। প্রশ্নকে আমি কিভাবে যাব, প্রথমে 1 থেকে 3 গেলাম, 2টার উত্তর পাই গেছি, 3 এর উত্তর আইজও পাইনি, কোঅপারেশন। 3 নম্বরে আমি কি কি খুঁজতেছি ভাই? কোঅপারেশন খুঁজতেছি, এখনো পাইনি। 4 নম্বর প্যাসেজে কোঅপারেশনের কিছু আছে, এখনো কিছু পাইনি। আচ্ছা, আমি অলরেডি বাই দিস টাইম এখান থেকে 4 থেকে 9 এরও খোঁজা শুরু করছি, এবং 4 থেকে 9 এর মধ্যে আমি ফেনায়ো এখানে নিয়ে পাইলাম। এবার আমরা খুঁজতে হবে সোফিয়া মার্ফি এবং কি শেনজেন ফ্যান। শেনজেন ফ্যান। আচ্ছা, আরেকজন প্রশ্ন করেছিলেন যে 9 নাম্বারটা বুঝতে পারেন নাই। 9 নাম্বারটাতে বেসিক্যালি বলতেছে, 9 নাম্বারটাতে এখানে কানায়ো নোয়ানজি উনি কি নিয়ে আসলে এখানে এর মধ্যে এইটা এই 4 থেকে 9 এর মধ্যে কোনটা ওনার স্টেটমেন্ট। আমরা যখন ডি নাম্বার প্যারাতে আসলাম, ওখানে নোয়ানজির লাইনটা পাইলাম, ওখানে উনি আর্গুমেন্টের কথা বলতেছে। উনি কিসের উপর আর্গুমেন্ট করেছেন? উনি আর্গুমেন্ট করেছেন গভর্নমেন্ট, আমরা তো কৃষকদের রিস্ক নিয়ে আলোচনা করতেছিলাম, তো এখানে অনেকে অনেকের মতামত দিচ্ছে কিভাবে কৃষকদের রিস্ক গুলো কমানো যায়। তো নোয়ানজি বলতেছে গভর্নমেন্ট এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে, এবং সেটা কিভাবে, তারা কৃষকদের জন্য পানির ব্যবস্থা করবে, সড়কের ব্যবস্থা করবে, ঠিক আছে, তারপরে ফুড স্টোরেজের ব্যবস্থা করবে। এই সড়ক, পানি, ফুড স্টোরেজ এগুলো সবগুলো হচ্ছে কি অবকাঠামো, এগুলোকে আমরা সহজ কথা কি বলতে পারি? ইনফ্রাস্ট্রাকচার বলতে পারি। তো এই কারণেই আপনার 9 নাম্বারটা তার কথা আসলে এগুলো হচ্ছে রিস্টেটমেন্ট, প্যারাফ্রেজ। এগুলো কি হয়েছে ভাই? প্যারাফ্রেজ হয়েছে। হ্যাঁ, ইমপ্রুভমেন্টস টু ইনফ্রাস্ট্রাকচার ক্যান হ্যাভ এ মেজর ইম্প্যাক্ট। মেজর ইম্প্যাক্টটা কিসের সিনোনিম করেছে দেখেন? মেজর ইম্প্যাক্টটা কি করেছে? ক্যান সিগনিফিকেন্টলি রিডিউস, ঠিক আছে, মেজর ইম্প্যাক্ট। সো আলটিমেটলি বাকিগুলো হচ্ছে সব এই যে ফুড, ওয়াটার, মার্কেট, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারকে মিন করে। সো এইটা এই কারণেই আপনার 9 নাম্বারটাই হচ্ছে আপনার নুয়ান্সের স্টেটমেন্ট। বুঝতে পারছি ভাই? যার প্রবলেম ছিল বুঝতে পারছেন? ইয়েস স্যার, বুঝছি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, হিমেল আপনার কি অবস্থা আছেন? 7 উইকেট পড়ে গেছে না? 100 রান, 17 ওভার। আচ্ছা, আল্লাহ ভরসা। আচ্ছা, এবার আসেন তাহলে। এখন দেখেন যেটা বলতেছি, মানে আমাদের এই ভিডিও রেকর্ডিংটাও কি হয়ে যাবে, কালের সাক্ষী হয়ে যাবে। ওকে ফাইন, তাহলে আমার এখন কি কি খুঁজতে হবে ভাই? নোয়ান্সে গেল, সোফিয়া মার্ফি খুঁজবো, তারপর ফ্যান খুঁজবো। কি খুঁজবো ভাই? মার্ফি খুঁজবো, ফ্যান খুঁজবো। গোটা নাম মনে রাখার দরকার নেই, মার্ফি আর কি খুঁজবো ভাই? ফ্যান খুঁজবো। ওকে ফাইন, যেতে থাকি। এরপর দেখেন সোফিয়া মার্ফি জাস্ট পরের লাইনে পেয়ে গেছি, ঠিক না? সোফিয়া মার্ফি দেখছেন, ওরা কিন্তু আমাকে, মানে আপনি যদি ওরা আপনাকে লাইফ লাইন দিবে, কন বানেগা ক্রোড়পতি, দেখছেন না সবাই? ওখানে কি থাকে? লাইফ লাইন থাকে। ওদের লাইফ লাইন গুলো যদি আপনি বুঝতে পারেন, এগুলো এই জন্যই আপনার রিডিং গুলো পড়ার সময় খেয়াল করতে হবে যে ওরা কিভাবে লাইফ লাইন গুলো দেয়, স্ট্র্যাটেজি গুলো দেখতে হবে। ওগুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কিছুদিন পরে নিজেই বুঝে যাবেন যে এই প্যারাগ্রাফে আমাকে কোন স্ট্র্যাটেজি গুলো নিতে হবে। আচ্ছা, সোফিয়া মার্ফি, সিনিয়র অ্যাডভাইজার টু দ্য ইনস্টিটিউট অফ এগ্রিকালচার এন্ড ট্রেড পলিসি, সাজেস্টেড মানে কি? এটা উনি বলতেছে, কি বলতেছে? দ্যাট the procurement মানে কি? what is the meaning of procurement? ডি নাম্বার প্যারাতে আমরা দেখেন procurement মানে হচ্ছে আপনার ক্রয় বা আহরণ, কিনে নেওয়া। গভর্নমেন্টও কিন্তু কি করে? কৃষকের কাছ থেকে সুলভ মূল্যে পণ্য কিনে নেয়, কারণ জিনিসের দাম যখন কমে যায় কৃষকরা খুব অসহায় হয়ে যায়। কারণ যখন বাজারে সব কৃষক পণ্য তুলে, তখন বাজারে কি হয়? ডিমান্ড বেড়ে, সাপ্লাই বেড়ে গেলে ডিমান্ড কমে যায়, তখন জিনিসের দাম কমে, তখন গভর্নমেন্ট করে কি ন্যায্য মূল্যে সেটা কিনে নেয়। আবার গভর্নমেন্ট সেটাকে স্টোর করে, যাতে পরে আবার যখন সাপ্লাই কমে যায় তখন যাতে দাম বেড়ে না যায়, কারণ গভর্নমেন্ট তখন সেই সেম দামেই কি করে? মার্কেটে ছেড়ে দেয়। তাহলে গভর্নমেন্টের কিন্তু লস হচ্ছে না এক্সেন্সে, ঠিক আছে? উল্টো মার্কেটের দামটা স্টেবল থাকতেছে। তো এইটাই ইনি বলতেছে, সাজেস্টেড দ্যাট প্রকিউরমেন্ট এন্ড হোল্ডিং অফ স্টকটাকে কি করা? হোল্ড করে রাখা, যাতে কালোবাজারিরা কি করতে না পারে, জিনিসের দাম, কালোবাজারিরা দাম বাড়ায় দিলে গভর্নমেন্ট তার গুদাম থেকে ছাড়া শুরু করবে, ঠিক আছে? তখন কালোবাজারিরা কিন্তু আর দাম বাড়িয়েও লাভ হবে না, কারণ সাপ্লাই যদি মার্কেটে মোটামুটি স্টেবল থাকে জিনিসের দাম। পেঁয়াজের দাম নিয়ে তো প্রত্যেক বছর একটা হালচাল শুরু হয়ে যায় আমাদের দেশে, ঠিক না? সো আলটিমেটলি গভর্নমেন্ট কিন্তু পেঁয়াজটাকে স্টক করতে পারে না, এই কারণে পেঁয়াজ নিয়ে তারা এই কাজটা করে। চাউল কিন্তু গভর্নমেন্ট ভালোই স্টক করে, যে কারণে চাল নিয়ে কিন্তু মানে খুব ঝামেলা কিন্তু খুব একটা আল্লাহর মতো হয় না। যদিও চাউলের দাম অনেক বেড়ে গেছে বাট আগের তুলনায়, কিন্তু তারপরেও আরো বেশি বাড়তো
যদি গভর্নমেন্ট এটা স্টক না করতো। তো উনি যে স্ট্র্যাটেজিটা বলেছে যে গভর্নমেন্ট কি করবে, কিনবে এবং এটাকে হোল্ড করে রাখবে, বা গভর্নমেন্ট ক্যান অলসো হেল্প মিটিগেট ওয়াইল্ড সুইং। সুইং মানে কি? ওঠানামা। এই যে পণ্যের দাম, ফুডের দাম যে ওঠানামা করে, বাই এলিভিয়েটিং লাঘব করা আনসার্টেনিটিস অ্যাবাউট মার্কেট সাপ্লাই নিয়ে আমরা খুব আনসার্টেনিটির মধ্যে, আমাদের মার্কেটে চাউল আছে নাকি নাই, থাকবে কি থাকবে না আমরা টেনশন করি না, বিকজ গভর্নমেন্টের কাছে পর্যাপ্ত পরিমাণে চাউল কি করা থাকে, মজুদ করা থাকে। গভর্নমেন্ট চাউল কোথায় পায়? কৃষকের কাছ থেকে পায়। কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে কিন্তু গভর্নমেন্ট একটা বিশাল অ্যামাউন্টের চাউল সিজনে কিনে ফেলে, যেটাকে সে পরবর্তী সিজন আসা পর্যন্ত গভর্নমেন্ট আস্তে আস্তে সেটাকে বাজারে ছাড়ে, যাতে বাজারে চাউলের যোগানটা সবসময় একটা স্ট্যাবল পর্যায়ে থাকে, এবং এই স্ট্যাবল পর্যায়ে থাকার কারণে আলটিমেটলি চাউলের দাম কিন্তু খুব বেশি বেড়ে যায় না। এটা কি সবাই বুঝতে পারছেন ভাই? Have you got the point? Okay, Yes, sir. it's your turn. এবার বলেন 9 নাম্বার তো শেষ, 4 থেকে 8 এর মধ্যে কোনটা হবে? 4 থেকে 8 এর মধ্যে কোনটা হবে? স্যার 8 8। আচ্ছা, 8 নাম্বার কি? ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম collaborating, governments can help to reduce variation in price. এখানে কি বলতেছে? গভর্নমেন্ট প্রাইস ভ্যারিয়েশনের মধ্যে কি করতে পারে? প্রাইস ভ্যারিয়েশনকে রিডিউস করার ক্ষেত্রে কাজ করতে পারে। ইয়েস, এটা কিন্তু প্যারাফ্রেজ হয়েছে। তাহলে এটা কি হবে? এটা 8 হতে পারে। আমি যদি তারপরেও মানে আপনার কনফিউশন থেকে আমরা সব অন্যগুলো পড়তে পারি, কিন্তু আমি অন্যগুলো পড়তেছি না সময়টাকে বাঁচানোর জন্য, আপাতত জন্য। তাহলে এটা আমার কি হবে? আলটিমেটলি বি। এটা আমার কি হবে ভাই? বি হবে। তাহলে আমার 8 নাম্বারটা চলে গেল। বাকিগুলো পড়লে আমি কারণ বলতে পারবো কেন ওটা না, আমি ওদিকে এখন যাচ্ছি না। Yes, sir. Yes, sir. ওকে, এবার সব আসেন সময় কি এরকম প্রপার নাম থাকবে? প্রপার না, আলটিমেটলি এই প্রশ্নটা আছে, এখন এই প্রশ্নটা কিভাবে করতেছে আমরা এটা খেয়াল করি। ঠিক আছে, Of course, sir. বুঝতে পারছি ভাই? এটা আসলে আপনার ডিপেন্ড করবে। আমি এটা বললাম তো, এটা ওয়ান স্টপ সার্ভিস বলা যাবে। যেমন আমি আপনাকে শুরুতে ম্যাচিং এর সময় বলেছিলাম যে একদিন যে পারতপক্ষে এই প্রশ্নগুলো শেষে অ্যান্সার করবে, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজকে আমাদেরকে এইগুলো দিয়ে কি করতে হয়েছে, শুরু করতে হয়েছে না। সো খেয়াল করে দেখেন। এবার দেখেন, তারপরে এরপরে আমি খুঁজবো অমিতাভ, বলেন। Sir, স্যার আপনি Sami, sir. বলছিলেন যে ফার্স্টের লাইন, সেকেন্ডের লাইন আর লাস্টের লাইনটা পড়তে, মানে এইসব ওইটা matching হচ্ছে হেডিং ম্যাচিং। আজকে হেডিং ম্যাচিং নিয়ে পড়ে থাকিয়েন না। হেডিং ম্যাচিং কত ক্লাসে শেষ করছি? স্যার আই এম গেটিং কনফিউজড। Sir, আমি বুঝতে one পারছি stop ওটা হেডিং বললেন ম্যাচিং। ওটা কি ছিল? হেডিং ম্যাচিং। হেডিং ম্যাচিং ছিল, বুঝতে পারছি ভাই। হেডিং ম্যাচিং এর Okay, sir. স্ট্র্যাটেজি এখানে। হেডিং ম্যাচিং এও কি আমরা খালি ফার্স্ট লাইন লাস্ট লাইন করে পারছি? হেডিং ম্যাচিং এ পুরোটাই পড়তে হয়েছে, ঠিক ক্লোজ না? রিডিং করতে হয়েছে, ক্লোজ রিডিং করতে হয়েছে। হ্যাঁ, সাজিদ বলেন ভাই। স্যার, আপনি যে ওয়ান স্টপ ম্যানেজমেন্ট বললেন না একটু আগে? স্টক ম্যানেজমেন্ট, হ্যাঁ। স্যার, ওয়ান স্টপ ম্যানেজমেন্ট জিনিসটা কি একটু বুঝিয়ে বলা যাবে? ওয়ান স্টপ ম্যানেজমেন্ট তো বলিনি। ওয়ান স্টপ ম্যানেজমেন্ট কোথায় বলছি? ওয়ান স্টপ তো আলাদা জিনিস। আমি বলছি স্টক, হোল্ডিং অফ স্টক। এই দেখেন, হোল্ডিং অফ স্টকস, হোল্ডিং অফ স্টকস। স্টক, ও স্যার, স্টক স্টক মানে জমিয়ে রাখা। স্যার। আমার হয়তো বলতে ভুল হয়েছে ভাই, আপনার জন্য শুনতে ভুল হয়ে গেছে। ঠিক আছে, Yes. আচ্ছা তাও দেখেন, ঠিক আছে, প্রশ্ন করবো, কোনো সমস্যা না। তাহলে এরপরে কাকে খুঁজবো ভাই? ফ্যান খুঁজবো আর কবির সিং এর কবিরে খুঁজবো। কি খুঁজবো ভাই আমরা? ফ্যান খুঁজবো আর কি খুঁজবো? কবির সিং এর কবিরকে খুঁজবো। ওকে, যাইতে থাকি। ঠিক গেল। এই ফ্যান পরের চাই, দেখছেন এগুলা? দেখছেন কি করছে ওরা? সিরিয়াল মারছে, দেখছেন ভাই? খেয়াল করতেছেন আপনারা? 4 থেকে 9 সিরিয়াল নাই, কিন্তু কিসে সিরিয়াল আছে? লিস্টে সিরিয়াল আছে কিন্তু, না 8টা পড়ে গেছে, ওই উইকেট 8টা গেছে। আচ্ছা এবার দেখেন, আচ্ছা এবার কি অস্ট্রেলিয়ান টিমটা বেশি খারাপ আসছে? আচ্ছা কেউ, আমি ইংল্যান্ডে লেখাপড়া নাই, জানা আছে আপনাদের কারো? বলার ভালো ছিল স্যার, প্রত্যেকটা বলারই ভালো আসছে, কিন্তু এই পিচের জন্য দে আর নট দ্য অ্যাপ্রোপ্রিয়েট। ব্যাটসম্যানদের অবস্থা কি? স্যার ব্যাটসম্যান ওরকম ভালো ব্যাটসম্যান গুলো আসে না স্যার, ওদের টপ অর্ডার এই জন্যই না আলটিমেটলি। এটা বাংলাদেশ সিরিজ জিতবে স্যার। লাস্ট ওভারটা ইনশাআল্লাহ দেখা যাক, অসুবিধা নাই, বাদ দেন, দেখে আমার একটা পড়ি। দেখেন যেটা বলতেছে, দিন শেষে আজকে বাংলাদেশ জিতলো, আমার আইএসএস স্কোর বাড়বে না। আচ্ছা এবার দেখেন, তাহলে এবার আমরা ফ্যানরা খুঁজে পাইছি, ফ্যানের কথা বলি এখন। হ্যাঁ, ফ্যান কি বলছে? ফ্যানকে ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্টার, এরা কিন্তু সব রাঘব বোয়াল, বুঝছেন? গোটা পৃথিবীতে কি আমার বাংলাদেশের একটা রাঘব বোয়ালকে পাবো? হ্যাঁ, ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, ইনি কি বলছে? হেল্ড আপ। দেখেন এখানে একটা কতগুলো সুন্দর কথা বলছে। একজন আর্গিউড, একজন কি বলছে? সাজেস্টেড, আর এখানে কি বলছে? হেল্ড আপ। উনি এক কথায় অটল আছেন। কি অটল আছেন? সোশ্যাল সেফটি নেট। সোশ্যাল সেফটি নেট মানে কি? বেশ কিছু পদক্ষেপ থাকবে যার মাধ্যমে আমরা
কৃষকদেরকে বাঁচাবো, কৃষকদের জন্য অনেকগুলো প্যাকেজ থাকবে, and public welfare programs in Ethiopia, Brazil and Mexico as valuable ways to address poverty, যেটা দিয়ে আলটিমেটলি দারিদ্রতাকে আমরা কি করতে পেরেছি, চিহ্নিত করে সেটাকে সমাধান করার চেষ্টা করা হচ্ছে among farming families and reduce their vulnerability to agricultural shocks, এবং ওদের এই কৃষিজ এই সব ব্যাপারগুলো যে ভালনারেবিলিটি, তারা যে প্রবলেমগুলো ফেস করছে সেগুলোকে কমানো সম্ভব হয়েছে। তার মানে ফ্যান সাহেব কি বলছে, ফ্যান সাহেবের কথা হইতেছে সোশ্যাল সিকিউরিটি বাড়াইতে হবে। কি বাড়াইতে হবে ভাই? সোশ্যাল ওয়েলফেয়ার প্রোগ্রামগুলা বাড়াইতে হবে, কৃষকদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি? সোশ্যাল ওয়েলফেয়ার কিরকম হইতে পারে? কৃষকদের জন্য ভর্তুকি ভাতা ছাড় দিতে হবে। বুঝতে পারছি? হ্যাঁ, এই টাইপের সুযোগ সুবিধাগুলা। ওকে ফাইন, তাহলে এখন বলেন উত্তর কি হইতে পারে এখানে 4 থেকে 7 এর মধ্যে? 4 থেকে 7 এর মধ্যে কি হইতে পারে? 6. Financial assistance from the government can improve the standard of living of the farmers. Financial assistance, দেখো ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স কিন্তু 4 নম্বরও আছে। 4 নম্বর কেন না? স্যার এখানে তো গভর্নমেন্টের সাপোর্ট যে ওদের ফার্মারদের দেখেন স্ট্যান্ডার্ড লিভিং। 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে কি বলছে ভালো করে খেয়াল করো। 6 নম্বরে বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট ক্যান ইমপ্রুভ, মানে এটা ইমপ্রুভ করতে পারবে। এইটা তো ফ্যান সাহেব বলছে, ঠিক কি না? স্যার আর এখানে 4 নম্বর বলছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স। উল্টা নেগেটিভ কথাবার্তা চলে আসছে। ওটা কোথায় বলছে না বলছে এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, বাট এটা কিন্তু না। তাহলে আলটিমেটলি 4 উত্তর হবে না। উত্তর কি হবে ভাই? 6। 6, তাহলে 6 এর উত্তর কি? সি। 6 এর উত্তর কি ভাই? সি। ধরা গেছে? গেল। তাহলে আমি ফ্যান পাইছি, ফ্যানের পর আমার কবির সিং বাই করতে হবে না? আবার কি আছে? মুনি। ঠিক আছে, মুনি বের করবো। ওকে ফাইন, আমি যেতে থাকি। তারপর দেখেন however some commentators responded that, however মানে কি? এতক্ষণ ধরে যা বলছিল তার উল্টা হবে। ফ্যান বলছিল ডিলে কাজ করবে, তাহলে however পরে মানে কি হবে? কাজ করতেছে না, ঠিক কি না? বুঝতে পারছি? এটা খুব ইম্পর্টেন্ট। লবণ একটু আগে বলছিলাম না, অনলি, however, এই ধরনের ওয়ার্ড গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলা প্যাসেজের মধ্যে লিঙ্কার্স বা যাই বলি না কেন এগুলো অনেক বড় ভূমিকা পালন করে। Some commentators responded that cash transfer মানে কি? টাকা দেওয়া, financial assistance to poor families do not necessarily translate into increased food security. তাদেরকে আপনি টাকা পয়সা দিলেও ফুড সিকিউরিটি কি হচ্ছে না, নিশ্চিত হচ্ছে না। As these programs do not always strengthen food production or raise income, যেহেতু এগুলো আলটিমেটলি ফুড প্রোডাকশনকে আরো বেগবান করতে পারতেছে না বা ইনকাম বাড়াতে পারতেছে না। টাকা দিচ্ছে, খাচ্ছে হয়তো, অন্য মানে প্রবলেম কোন একটা টাকা হচ্ছে। তো এখানে কারণ নাম কি পাইছি আমরা এই পর্যন্ত? এই কথাগুলো কে বলছে নাম পাইছি? পাইনি। তাহলে আরো 2টা লাইন পড়ি। রিগার্ডিং স্টেট সাবসিডিজ, এই যে স্টেট যে ভর্তুকিটা দিচ্ছে, হ্যাঁ, ফর এগ্রিকালচার, রোকিয়া কবির, এই কবির সিং কে পাওয়া গেছে না? এখানে কবির সিং মহিলা, কে? রোকিয়া কবির, খুব সম্ভবত কবির সিং এর কেউ হবে। আচ্ছা, এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ, দেখছেন বাংলাদেশের নাম আসছে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল একটা পেপারে। ভাবা যায় এসব? বাংলাদেশে কিন্তু অনেক পুরুষ এবং মহিলাদের ইন্টারন্যাশনালি অনেক রিকগনিশন আছে, হ্যাঁ, এটা আমরা অনেকে জানিও না। আমরা তাদেরকে নিয়ে কটাক্ষ করি। তার মধ্যে একটা হচ্ছে ডাক্তার ইউনুস, রেহমান সোবাহান, ঠিক আছে, ডাক্তার কামাল হোসেন, ঠিক আছে, এরকম অনেক মহিলা পুরুষ আছে, মিনিমাম 50-60 জন ব্যক্তির নাম বলা যাবে যাদেরকে ইন্টারন্যাশনালি অনেক চিনে, আমরা তেমন একটা চিনি না। হ্যাঁ, আমরা চিনি না। বুঝতে পারছি? আচ্ছা যাক, কি বলছিলাম, দেখেন ওনাদের কথা কিন্তু এখানে আসছে। নারী প্রগতি সংঘ commented in her essay that this have not, মানে আলটিমেটলি এই মহিলার কথা যেহেতু আসছে কিসের পরে, ওই however এর পরে, তাহলে এই কথাটা এই মহিলা বলছে কিনা বলেন? এটা however মানে আমি একটা জিনিস উনি বলেছেন। হতে পারে কিনা বলেন? নেগেটিভ ছিল। হ্যাঁ, হতে পারে কিনা, এটা হতে পারে কিনা? কোনটা বুঝি নাই। কবির সিং, হতে পারে স্যার? এই যে কবির সিং, এই কবির সিং কথাটা হ্যাভ নট কম্পেনসেটেড, হ্যাঁ, কি বলতেছে কবির সিং? দেখেন, have not compensated for the stranglehold exercised by private traders. Stranglehold কথাটা মানে কি? stranglehold কি বলতেছে? শ্বাসরোধ, কঠোরভাবে দমন করা, মানে আঁকড়ে ধরে থাকে, আঁকড়ে ধরে, মানে খুব জোরে সোরে, খুব
জোরে সোরে কি বলতেছে খেয়াল করে দেখেন, commented in her essay that these have not compensated for the stranglehold exercised by private traders. Private traders মানে কি, ব্যবসায়ীরা, আমাদের ব্যবসায়ীদেরকে গালিগালাজ করি না আমরা, ব্যবসায়ীগুলা কিন্তু ম্যানিপুলেট করে, কম টাকায় পণ্য কিনে বেশি টাকায় বিক্রি করে, তারাই লাভ তুলে ফেলে। আমি একটা বলি, আমার একটা এক্সপিরিয়েন্স, লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলি। কোন একটা ঈদে আমি ঈদের নামাজ পড়তে গেছি, হ্যাঁ গ্রামে, আমি তো গ্রামে সবসময় ঈদ করি, তো গ্রামে ঈদের নামাজ যেখানে হতো, এখনো আমার মসজিদে চলে আসছি, তখন মসজিদ নির্মাণাধীন ছিল, আমাদের পুরো মসজিদ ভেঙে নতুন মসজিদ হচ্ছিল, তো আমরা একটা সাইক্লোন সেন্টারের নিচে নামাজ পড়তাম ঈদের নামাজ। তো আমি সাইক্লোন সেন্টারের নিচে বসে নামাজ পড়তেছি, হঠাৎ করে ডান দিকে দেখি সাইক্লোন সেন্টারের অপোজিটে, রাস্তার অপোজিটে 5-6 বস্তা ঢেঁড়স পড়ে আছে। হ্যাঁ, তো আমি একজনকে বললাম যে ভাই এই ঢেঁড়স গুলো এখানে পড়ে আছে কেন? বলতেছে এগুলো বিক্রি করার জন্য আসছিল, দাম পাই নাই, ফালাই দিয়ে চলে গেছে কৃষক। দাম কত করে ছিল? দাম লাস্ট দিন কত টাকা করে আসছে ঈদের আগে? বলছে 1 টাকা কেজি আসছে। কয় টাকা কেজি? 1 টাকা কেজি ছিল ওই দিনকার। হ্যাঁ, 1 টাকা কেজি ছিল। এটা আজকে থেকে 6-7 বছর আগের কথা আপনাদেরকে বলতেছি আমি। আমি সেই ঈদের 2 দিন পরে যখন আসছি, বদ্দারহাট মোড় থেকে, বাজার থেকে আমাকে 12 টাকা কেজি ঢেঁড়স কিনতে হয়েছে। কত টাকা কেজি ভাই? 12 টাকা কেজি, আমার স্পষ্ট মনে আছে। যেই ঢেঁড়স সীতাকুণ্ড একটা গ্রামে আলটিমেটলি 1 টাকা করে বিক্রি করতে হয়েছে কৃষককে, সেই ঢেঁড়স তার কয়েকদিন পরেই আমি যখন বদ্দারহাট বাজারে ক্রয় করেছি, আমাকে 12 টাকা দিয়ে কিনতে হয়েছে। তাহলে মাঝখানে 11 টাকাটা বুঝলাম পরিবহন খাত অনেক কিছু আছে, কিন্তু বুঝতেছেন ব্যবসায়ীরা কিভাবে কৃষকদেরকে ঠকাচ্ছে? আমি এই জিনিসটা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি? হ্যাঁ, এখানে আসলে কয়েকটা হাত ঘুরে, এদিকে বলে ইন্টারমিডিয়ারিস। কি বলে ভাই? ইন্টারমিডিয়ারিস, এই মধ্যস্বত্বভোগী। এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু কি করতেছে? আলটিমেটলি খেয়ে ফেলতেছে। মধ্যস্বত্বভোগীরা কি করতেছে ভাই? আমাদের সবকিছু খেয়ে ফেলতেছে। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আলটিমেটলি এই রোকেয়া কবির আলটিমেটলি কোন ব্যাপারটা আমাদেরকে বলেছে? এটা কাজ, ফিনান্সিয়াল হেলথটা কাজ করতেছে না। তাহলে উত্তর কি হবে? 4, 5, 7-এর মধ্যে বলুন তো, সহজ করে। 6 পড়ার সময় কিন্তু আমরা পেয়ে গেছি 4। কি হবে ভাই? 4 হবে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিডেড। আসলে এটা সবসময় ফার্মারের কাছে যায় না, ফার্মারের কাছে যায় না। In fact, studies shows that 60% of beneficiaries of subsidies are not poor. তারা poorরা পায় না, but rich landowners and non-farmer traders. হ্যাঁ, ভূমির মালিক অথবা আলটিমেটলি যারা ফার্মার না কিন্তু এই ফার্মিং নিয়ে ট্রেড করে, তাদের কাছে চলে যায়। গরুর ব্যবসাতেও কিন্তু এই ঝামেলাটা ঢুকে গেছে। একটা কৃষক সারা বছর একটা গরুকে বড় করে সে মাত্র ব্যাপারীর কাছে 50,000 টাকা তুলে দিচ্ছে। ওই ব্যাপারী ওই গরুটাকে 50,000 টাকা গরুটাকে হাটে এসে 70 থেকে 90,000 টাকা, 1 লাখ টাকায় বিক্রি করতেছে। ঠিক আছে ভাই? ওকে, সো তবে এখন কিন্তু অনেকটা কমে গেছে, এখন অনলাইনে গরু বিক্রি করা শুরু হয়েছে। তো আস্তে আস্তে দেখবেন যে গরুরাও মানে আমাদের যেমন অনেক পুরুষ মহিলারা আমরা এখন অনলাইনে পেজ খুলে বিক্রি করতেছি, সামনে দেখবেন যে অনেক ফার্মাররাও ফেসবুকে কি গরুর পেজ খুঁজবে ইনশাল্লাহ। এটা আমি হেসে বলতেছি, কিন্তু ইট উইল হ্যাপেন। অনেক ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা কিন্তু ফার্মিং এ চলে আসছে এখন বলছে। আমি আমার নিজের কিছু স্টুডেন্টকে জানি যারা লাখ লাখ টাকার বিজনেস করতেছে। হ্যাঁ, সো মানে ওরা এমনি প্র্যাকটিসও করে, কিন্তু বিজনেসে এটা করে। গ্রামে তারা গরু কিনে রেখে দেয়, ফার্মাররা পালে, অর্ধেক লাভ ওর অর্ধেক লাভ এর। ঠিক আছে, এভাবে কিন্তু অনেক সময় করা যায়, খুব ভালো একটা বিজনেস। সো এবং ওরা শহরের মধ্যে ক্রেতাদের সাথে পারতপক্ষে সরাসরি ডিল করার চেষ্টা করতেছে। এবার কিন্তু অনলাইনে প্রচুর গরু বিক্রি হয়েছে, মাঝখানে কোনো হাটে যাওয়ার ঝামেলা নাই, কিছু ঝামেলা নাই। অর্ডার করছে, গরু ছবি দেখাইছে, পছন্দ হয়েছে, নিয়ে ফেলছে। কারণ মালিকরা বড় লোক মানুষ, তাদের জন্য একটা ভালো গরু, রিলায়েবল গরু হলেই হচ্ছে, এবং রিলায়েবল মানুষ কাছ থেকে তারা কিনে নিচ্ছে। আস্তে আস্তে কিন্তু উন্নতি হচ্ছে। তো যাক, যেটা বলছিলাম, তাহলে কৃষকরা কিন্তু এই সুযোগটা বেশি পাচ্ছে। 4 নাম্বারটা হবে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফ্রম দ্য গভর্নমেন্ট ডাজ নট অলওয়েজ গো টু দ্য ফার্মার্স হু মোস্ট নিড। যাদের সবচেয়ে বেশি দরকার ফার্মার্স, তাদের কাছে বেশিরভাগ সময় কি হয় না, এই টাকাটা পৌঁছে না। 60% টাকায় পৌঁছায় না, তার মানে মোস্টলি তাদের কাছে কিন্তু পৌঁছায় না। 50% এর বেশি মানে কি 60%। ঠিক আছে, সো এখানে মোস্ট, এখানে শব্দ ইউজ করছে কি মোস্ট নিডেড। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু সবার ক্লিয়ার হয়েছে ভাই? এবার কবির সিংহ পাই গেছি আলহামদুলিল্লাহ। এবার মনি এবং টন, মনি এবং কি কাকে খুঁজবো ভাই? টন। ঠিক আছে, এই দুটাকে খোঁজার চেষ্টা করি। ওকে ফাইন, কোঅপারেশন পাইছি আমরা 3 নাম্বার কোঅপারেশন পাইছি এখনো? না স্যার। না পাইনি, এটা কিন্তু ভুলে যাবেন না, মনে রাখবেন। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু স্ট্র্যাটেজির মধ্যে, এর পরীক্ষা হলে কিন্তু এরকম এলোমেলো মনে হবে, কিন্তু এর মধ্যে কিন্তু একটা সিস্টেম কিন্তু আছে, ইউ হ্যাভ টু গো থ্রু ইট। আচ্ছা ওকে ফাইন, এবার আমরা দেখি নুয়ান্সে, আবার নুয়ান্সে আসছে। আচ্ছা মার্ফি, ও বাপ মার্ফি, আবার ফ্যান।
argued that private risks, যাক আমরা তো আর ইয়াকে পাই নাই, risk management tools like private insurance, commodity futures market and rural finance can help small, আচ্ছা এটার উচ্চারণ কি, ফিউচার্স নাকি ফুটুরি? অনেক সময় খুব দ্রুত উচ্চারণ করতে গেলে ফিউচার বাদ দিয়ে কি হয়ে যায়, ফুটুরি হয়ে যায় না? আচ্ছা তাহলে এরা কি বলতেছে, প্রাইভেট ইন্স্যুরেন্স, কমোডিটি ফিউচার্স মার্কেট অ্যান্ড রুরাল ফিনান্স ক্যান, ফিনান্স বা ফাইন্যান্স দুটোই বলা যায়, ক্যান হেল্প স্মল স্কেল প্রডিউসার্স মিটিগেট রিস্ক অ্যান্ড অ্যালাউ ফর ইনভেস্টমেন্ট ইন ইমপ্রুভমেন্ট। ঠিক আছে, মডার্না দিয়েন, পাইলে দিয়ে দিয়েন। হ্যাঁ আচ্ছা যাও, যেটা বলতেছিলাম, হ্যাঁ সবাই একটু ইয়া রাখবেন লক মিউট রাখবেন, মিউট। হ্যাঁ তাহলে যেটা বলছিলাম আপনাদেরকে আমি, সব তাহলে কি হচ্ছে রুরাল ফিনান্স, তাহলে এই যে এই কতগুলো ব্যাপার, যে প্রাইভেট ইন্স্যুরেন্স মানে কি, কৃষকরা নিজেরাই নিজেদের ইন্স্যুরেন্স করবে বা সাবসিডি নিয়ে করবে, বা কমোডিটি ফিউচার্স মার্কেট, ঠিক আছে, কমোডিটি মার্কেট তৈরি হবে একটা, ঠিক আছে, যেখানে কৃষকরা পণ্য অফার করবে, কনজিউমাররা কিনবে। and rural finance can help small scale producers mitigate risk। তাহলে যদি আমি আবার কি করি, রুরাল ফিনান্স চালু করি, যে ক্ষুদ্র ঋণ বা এই ধরনের ব্যাপারগুলো, এগুলো কি করবে, মিটিগেট করবে, সমস্যা রিস্ক গুলোকে কি করবে, একটু কমাবে, and allow for investment in improvements। এবং এখানে আলটিমেটলি ইনভেস্টমেন্ট করতে মানুষ কি পাবে, সাহস পাবে। কবির আবার আসছে, কবির ওয়ান দ্যাট ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমস, তাহলে এগুলো কিন্তু বেসিক্যালি হবে না, কবির যেগুলো আবার আসতেছে, এগুলো কিন্তু বেসিক্যালি আমার চান্স কম, ঠিক আছে, বিশেষ করে আলটিমেটলি হ্যাঁ হতে পারে, কারণ এটা সেকেন্ড টাইম হতে পারে, ঠিক আছে। কবির ওয়ান দ্যাট ফিনান্সিয়াল সাপোর্ট, এটা মাথায় রাখেন, স্কিম often encourages the adoption of high input agricultural practices which in the medium term may raises production cost beyond the value of their investment, of their harvest। এটা এই লাইনটা একটু ভালো করে পড়তে হবে, একটা কঠিন লাইন। কবির আবার আপনাদের কি করছে, টাকা দিচ্ছেন, ঢালতেছেন মার্কেটে, প্রচুর সাবসিডি দিচ্ছেন, এটার একটা ঝামেলা আছে। কি ঝামেলা আছে, এটাই ওয়ার্ন করতেছে। ফিনান্সিয়াল সাপোর্ট স্কিমস, এই যে আমরা যে টাকা দিয়ে অনেক ধরনের স্কিমস বের করতেছি, সাহায্য করতেছি, ওদেরকে ইন্স্যুরেন্স দিচ্ছি, ওদেরকে সাবসিডি দিচ্ছি, ঠিক আছে, হাবিজাবি টাকা পয়সা সংক্রান্ত যত সুযোগ সুবিধা দিচ্ছি, often encourage the adoption of high input agriculture practice, মানে আমরা প্রচুর টাকা ইনপুট করা শুরু করতেছি, অনেক টাকা দিচ্ছি practices which in turn medium term may raises production cost beyond। প্রবলেম যেটা হয়, দেখা যাবে যেই প্রোডাকশনটা আমরা করছি সেটা হয়তো আরো কম টাকায় প্রডিউস করা যেত। হ্যাঁ, আপনি যেই জমিতে আলটিমেটলি 10,000 টাকা ইনভেস্ট করেই হয়তো 20,000 টাকার হারভেস্ট পেতেন, আপনি যদি সেখানে 30,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে কি আপনি 30,000 40,000 টাকার প্রোডাক্ট পাবেন সবসময়? এটা কি নিশ্চিত যে ইনভেস্টমেন্ট বাড়ালেই আপনার প্রোডাকশন বেশি, মানে আপনার রিটার্ন বেশি হবে? কোনো সুযোগ কি আছে? একটা লেভেলে পর, আর যারা কস্ট ম্যানেজমেন্ট পড়েন তারা এই জিনিসটা ভালো বুঝবেন। কস্টিং কিন্তু এমন ভাবে করতে হবে যাতে আমার ব্রেক ইভেন পয়েন্ট পার হয়ে কি হয়, আমার প্রফিট মার্জিনে চলে যায়। বুঝতে পারছি? সো আমার দেখা যাবে যে বেশি স্কিম আসলে এখানে ইনভেস্টমেন্ট বেশি হয়ে যাবে, কৃষকরা বেশি টাকা মার্কেট থেকে গ্রহণ করবে, সবার থেকে নিবে, বেশি টাকা ইনভেস্ট করবে, এবং দেখা যাবে যে ডিমান্ড কমে যাবে, সাপ্লাই বেড়ে গেলে তখন প্রোডাক্টের দাম কমে যাবে, এমন ভাবে কমবে যেই টাকা আমি খরচ করছিলাম হারভেস্টিং এর জন্য, ফসল উৎপাদনের জন্য, তার চেয়েও কম টাকা আমাকে কি করতে হচ্ছে, ফসল বিক্রি করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কি লাভ হলো নাকি লস হইলো? লস হইলো, ঠিক আছে, লস হচ্ছে। মার্ফি নোটেড, মার্ফি কি ছিল আমার এখানে? মার্ফি হ্যাঁ 2 নম্বর বি তে ছিল। ওকে ফাইন, মার্ফি আবার নোট করতেছে দ্যাট when futures market become excessively financialized, they can contribute to short term price volatility। ঠিক আছে, ভলাটিলিটি মানে শর্ট টার্ম প্রাইস ভলাটিলিটির জন্য তারা ইনভেস্ট করতে পারে, দাম যাতে না বাড়ে তার জন্য কিছু টাকা ইনভেস্ট করতে পারে, which increases farmers food insecurity। ঠিক আছে, ধরেন যখন কিছু মানুষের হাতে টাকা আছে, ওরা কৃষিকাজ কিছু করে না, দেখতেছে যে আগামী 1 মাস পর কি হবে, পণ্যের দাম বাড়বে। আমি একটা সিম্পল কথা বলি, কোরবানির ঈদ কি মাসে হইলো ভাই? কোরবানির ঈদ বলেন তো আমাকে, মানে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে। কোরবানির ঈদ কি মাসে হইলো? জুলাইতে হইলো। আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী, গবাদি পশুর ব্যবসায়ী, তারা কি করছে, এপ্রিল থেকে মের মধ্যে কিছু গরু ছাগল কিনে ফেলছে। আপনাদের আশেপাশে কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা ইনভেস্ট করছে,
লাভও পাইছে, তারা পশুগুলা কিনে ফেলছে কম টাকায়। ওই সময় কৃষকরা ছেড়ে দিচ্ছে, কারণ কৃষকরা দেখতেছে তাদের টাকা দরকার, গরিব মানুষ তো, ওরা অনেক সময় ছেড়ে দেয়। তো ওরা কম টাকায় পণ্যগুলো কিনছে, এগুলোকে তারা সেই কৃষকের কাছে হয়তো রাখছে, অথবা তারা নিজেরা নিজেদের মতো করে আবার লালন পালন করছে, কিছু ইনভেস্টমেন্ট করছে, করে ডাবল দাম বা তার কাছাকাছি একটা রেটে কিন্তু তারা ঈদের সময় বিক্রি করছে। এরকম কি হয় কিনা বলেন? তাহলে ওরা কি করলো, মাত্র 2 থেকে 3 মাস একটা হিউজ টাকা কিন্তু ইনভেস্ট করলো, এখানে একটা টাকা ইনভেস্ট করলো, যেটার কারণে কিন্তু আলটিমেটলি কৃষক যদি জুলাই এসে ওই গরুটা বিক্রি করতো যে দাম না হইতো, এই মধ্যস্বত্ব ভোগীদের কারণে গরুটার দাম কিন্তু আরো বেড়ে গেছে না? ঠিক কিনা ভাই? এটা কি বুঝতে পারতেছেন আপনারা? আপনাকে জানেন রাজশাহীতে আমগুলা যে কয়েকবার বিক্রি হয়? আমের মুকুল আসার আগেই বাগানের মূল মালিক একবার বিক্রি করে, তার কাছ থেকে আরো কয়েক হাত ঘুরে আমের মুকুল ভালো হলে আরো রেট বাড়ায়, যিনি কিনেছেন প্রথমবার কৃষকের কাছ থেকে তিনি আবার বিক্রি করে, আবার তার কাছ থেকে হয়তো আরেকজন কিনে, এভাবে 2-3 হাত ঘুরে যায়। ঠিক আছে, সেই আমগুলা কিন্তু পরবর্তীতে আমরা কনজিউমাররা পাই, যে কারণে কিন্তু আলটিমেটলি মালিক দেখা যায় কেজি প্রতি কিন্তু খুব বেশি টাকা পায় না এক হিসাবে। ঠিক আছে, সারা বছর শেষে ওখানে যতগুলো আম হয় দেখা যায় মালিক কিন্তু কেজি প্রতি 5 টাকাও পায় কিনা সন্দেহ আছে। যে আম আমরা 60, 70, 80, 100 টাকা পর্যন্ত কিনতেছি আমাদের হাতে আস্তে আস্তে। আমি কি জিনিসটা বুঝতে পারছি আপনাদেরকে? এই শর্ট টার্ম ইনভেস্টমেন্ট করে মানুষ, কি টার্ম ইনভেস্টমেন্ট করে, তাহলে এটাতেও কিন্তু আপনার ফুড সিকিউরিটি, মানে ওই কৃষকের দারিদ্রতা কিন্তু আর কমে না, তাদের ইনসিকিউরিটিটা থেকে যায়। এবং আলটিমেটলি বাজারে কিন্তু ক্রাইসিস তৈরি করে ফেলে অনেক সময় এই জিনিসগুলা, দাম বেড়ে যাচ্ছে। Many participants and commentators emphasize that greater transparency in market is needed. অনেকেই বলতেছে মার্কেটে অনেক ট্রান্সপারেন্সি দরকার আছে টু মিটিগেট দ্য ইম্প্যাক্ট অফ ভোলাটিলিটি, যাতে কি করা যায়, মিটিগেট মানে কমানো যায়, এই যে প্রাইসের যে উঠানামা এটাকে কমানো যায়, এন্ড মেক এভিডেন্ট, এটাকে মানে একটা স্পষ্ট জিনিস দেখানো যায় যে এডিকুয়েট স্টকস এন্ড সাপ্লাইস আর অ্যাভেলেবল। আমাদেরকে গত করোনার শুরুতে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ গোটা সরকার ব্যবস্থা আমাদেরকে বুঝাইছে মার্কেটে প্রচুর খাবার আছে, আপনারা কেউ দাম বেশি দিয়ে খাবার কেনার জন্য দরকার নাই, আপনারা কেউ খাবার স্টক করিয়েন না, মার্কেটে আমাদের এত খাবার আছে যে আমরা ইজিলি এই বছর পার করে দিতে পারবো। তো এইটার কারণে কিন্তু খাবারের দাম তাও বাড়ছিল, কিন্তু অত বাড়ে নাই, নাহলে কিন্তু আরো অনেক বাড়তো। গভর্নমেন্ট কিন্তু শেষ পর্যায়ে কিন্তু পুলিশ বসিয়ে মানুষকে বাজার কম করতে বাধ্য করছে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। সো আলটিমেটলি প্রাইস কে হাইপ তুলে ফেলে অনেক সময় ব্যবসায়ীদের, এটাও একটা কূটকৌশল। ঈদের রোজার আগে ছোলার দাম বেড়ে যায়, খেয়াল করছেন ব্যাপারটা, স্টকে বসায় রাখছে, ছাড়তেছে আস্তে 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 করে ছাড়তেছে, এবং গভর্নমেন্ট যায় কি করতেছে, র্যাপ ট্যাপ দিয়ে সেই গুদাম গুলাকে কি করতেছে, সিল গেলা করতেছে, ইজন্ট ইট? সো এই ধরনের মনিটরিং এর দরকার রয়েছে। ঠিক আছে, আচ্ছা, আদার কন্টেন্টেড অন্যরা এই ব্যাপারে সন্তুষ্ট হয়েছে যে দ্যাট এগ্রি বিজনেস কোম্পানিজ শুড বি হেল্ড রেসপন্সিবল ফর পেইং ফর নেগেটিভ সাইড ইফেক্টস। এবং এগ্রি বিজনেস যারা করতেছে, বাংলাদেশে এখন এগ্রি বিজনেস প্রতিক্রিয়া প্রাণ কোম্পানি এবং ইস্পাহানি কোম্পানি, দুটো বিপরীতমূলক কোম্পানি। প্রাণ কোম্পানি ভালো, মানে ইস্পাহানি খুবই জনদরদি একটা কোম্পানি, আর প্রাণ হচ্ছে তার পুরো উল্টা, আমি বিশ্বাস করি এটাই। ঠিক আছে, সো এই দুটো কোম্পানি এখন এগ্রি বিজনেসে গোটা উত্তরবঙ্গ কিন্তু ওরা প্রচুর জমি লিজ কিনে ফেলতেছে। হ্যাঁ, আমি শুরুতে বলছিলাম না যে এগ্রি সামনে একটা বিশাল একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে, আমরা কিছু না কিনলে কিন্তু খাবার কিনে খাইতে হয়। সো আলটিমেটলি যে কৃষিবিদের চাহিদা কিন্তু অনেক বাড়তেছে। হ্যাঁ, আমার বেশ কিছু ফ্রেন্ড এখন দেখলাম এগ্রি থেকে পড়ালেখা করে এখন অনেক ভালো ভালো জব করতেছে, অনেকে জব ছেড়ে দিয়ে আবার এগ্রি বিজনেসও শুরু করে দিয়েছে। দেশের বাইরেও তারা কি করতেছে, আপনার রপ্তানি করতেছে, শাকসবজি রপ্তানি করতেছে, শুটকি রপ্তানি করতেছে। ঠিক আছে, অনেক ভালো জিনিস, ভালো বিজনেস এক্সেন্সার। হ্যাঁ, আচ্ছা, হোয়াটএভার, যেটা বললাম আর কি। সো এখন কথা হচ্ছে আমরা যে তথ্যগুলো পড়লাম এগুলো কি আমরা এখানে পাইছি কিনা একটু দেখি তো। এখানে ওটার মধ্যে ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেটিং অ্যাজ এ গ্রুপ। কোলাবোরেটিং পাইছেন? কোলাবোরেটিং মানে কি? কোলাবোরেটিং মানে কি? কোঅপারেশন। ওই 3, তাহলে 5, 3 আর 5 এর কপাল একসাথে আটকায় দিচ্ছে ওটা একই প্যারাতে। আইজও পাই নাই আমরা, কোলাবোরেশন নিয়ে এখনো কোনো কথাবার্তা পাই নাই। ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফিনান্সিয়াল ইনপুট বাই দ্য সেম ইন্ডিভিজুয়ালস হু বাই দেম। না, এই ধরনের কোনো কথা তো আমরা পাই নাই। ঠিক আছে, 8 মনে হচ্ছে 8 তো চলে গেছে না অ্যাকশনসে, 8 চলে গেছে। কনফিউজ ছিল না? না না, গভর্নমেন্ট ক্যান হেল্প রিডিউস প্রাইস, না এটা কনফিউজ ছিলাম না। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এখন পর্যন্ত পাই নাই। ওকে ফাইন, তাহলে আমি কি যাই। তাহলে আমরা খুঁজতেছিলাম কারে কারে ভাই, খুঁজতেছিলাম হচ্ছে মনি, টন, বিস্ট। ঠিক আছে, দেখি কোথায় পাই। Many essayists mentioned climate change. Many essayists কি বলতেছে, ক্লাইমেট আমাদের আচ্ছা, climate change and its consequences for small scale agriculture. অনেক প্রাবন্ধিক কি মেনশন করেছে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইটস কনসিকুয়েন্স, ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা ওনারা তুলে নিয়ে এনেছেন এবং এগুলোর ফলাফলগুলো বলেছেন। কিসের উপর ফলাফল? ফর স্মল স্কেল এগ্রিকালচার, খুব ছোট ছোট যে এগ্রিকালচারাল ব্যাপার। আচ্ছা, আমাদের খেলার রেজাল্ট একটু দেখি।
বাংলাদেশ জিতে গেছে, ঠিক আছে, বাংলাদেশ 23 রানে জিতলো না। ওকে, এবারে তাহলে আমরা ফুল কনসেন্ট্রেট করি। যা ক্লাইমেট চেঞ্জ একটা বিশাল চ্যালেঞ্জ প্লিজ। ফ্যান এক্সপ্লেইন দ্যাট, ফ্যানের কথা আবার আসছে, ফ্যান এক্সপ্লেইন দ্যাট ইন এডিশন। তাহলে আমাদেরকে এখন খুঁজতে হবে কোনটা কোন দুটো ভাই। আমরা এখন আর জাস্ট চলে আসি, ফার্মার্স ক্যান বেনিফিট ফ্রম কোলাবোরেশন, কোঅপারেশন নিয়ে কে বলছে, আর এই লাইনটার মানেটা একটু দেখি আমরা। ফার্মার্স মে বি হেল্প, ফার্মাররা উপকার পেতে পারে, ওদেরকে সাহায্য করা হতে পারে ইফ দ্যার ইজ ফিনান্সিয়াল ইনপুট, যদি টাকা দিয়ে সাহায্য করে। কারা সাহায্য করে? সেম ইন্ডিভিজুয়াল হু বাই ফ্রম দেম, যারা তার কাছ থেকে বাই করতেছে। আমি একটু আগে আপনাদের একটা টেকনিকের কথা বলেছিলাম যে আমি একটা গরু কিনলাম, একজন কৃষকের কাছ থেকে গরুর বাচ্চা কিনলাম, তাকে বললাম যে ভাই তুমি এখন এই গরুর বাচ্চাটা পালো, এতদিন গরুর বাচ্চাটা তোমার ছিল, তোমার থেকে আমি গরুর বাচ্চাটা এখন 20,000 টাকা কিনে নিলাম, এখন তুমি এই গরুর বাচ্চাটাকে পালো, ঠিক আছে, লালন পালন করো, এটার যে লালন পালন করতে যে খরচ হবে সেটা আমি তোমাকে দিব। তাহলে আলটিমেটলি কিন্তু ফার্মারও লাভবান হচ্ছে, আমারও কিন্তু কি হচ্ছে, লাভ হচ্ছে। এবং ওটা খরচ মানে কি, ওকে আমি আবার বললাম যে ঠিক আছে এটাকে আমি কোরবানি ঈদ আস্তে আস্তে, যেমন গ্রামে আমরা এই কাজটা অনেক সময় করি, হ্যাঁ আমাদের এটাও অনেক সময় গ্রামে করা হয়, যে আমরা একটা গরুর বাছুর কিনে ফেললাম ঈদের 8-10 মাস আগে, 7 মাস আগে। সো ওই বাছুর বা 1 বছর হয়েছে বা 6 মাস হয়েছে, কারণ ঈদ বা গরুর বাছুর তো একটা বয়স হতে হয়, সো যাক হোয়াট এভার। সো ওটাকে আমরা ঈদ পর্যন্ত যার কাছ থেকে কিনেছি তার কাছে রাখা হয়, ঠিক আছে। ঈদের সময় এটার মার্কেট প্রাইস যা হবে ওই মার্কেট প্রাইসের মধ্যে তোমার এই বাছুরের দামটা বাদ দিয়ে যা থাকবে তার অর্ধেক আমার অর্ধেক তোমার, ওটা হচ্ছে তার বেনিফিট, ওটা হচ্ছে তার কি প্রফিট, ঠিক আছে। এভাবে কিন্তু আমি কনজিউমার আমি কি করতে পারি, ইনভেস্ট করতে পারি। বুঝতে পারছি ব্যাপারটা? খেয়াল করে দেখেন, আমি 10,000 20,000 টাকা দিয়ে একটা বাছুর কিনলাম, ফার্মারকে দিলাম, বললাম যে তুমি এটাকে আগামী 6 মাস লালন পালন করো, ঠিক আছে, ছোট গরু 6 মাস লালন পালন করো, এবং ঈদের সময় এটার প্রাইস হলো 80,000 টাকা। 70,000 টাকা হয়েছে ভাই, 80,000 টাকা মার্কেট প্রাইস, মানে মার্কেটে এটাকে নেওয়া হয়েছে, মার্কেট বলছে এটা 80,000, যে কিনতে আছে বলছে 80,000 টাকা দিব, এর বেশি দিব না। ওকে ফাইন, তাহলে এটা কত হাজার টাকা ডিফারেন্স হচ্ছে এখন, তাহলে 60,000 টাকা। 60,000 টাকার মধ্যে 30,000 টাকা আমি, আমার সাথে চুক্তি হয়েছে কৃষকের, তাকে আমি 30,000 টাকা দিয়ে দিবা, আর 30,000 টাকা হচ্ছে আমার লাভ। তাহলে কৃষককে আমি সব টোটাল কত দিব? 50,000 টাকা দিব। আমার লাভ কি হলো? আমি 80,000 টাকা গরু কত টাকায় পাইলাম? 50,000 টাকায় পেয়ে গেলাম। বুঝতে পারছি? কৃষকের লাভ কি হলো? সে 6 মাস আগে 20,000 টাকা পাইলো, আবার 6 মাস শেষে সে আবার কি পাইলো? 30,000 টাকা পাইলো। সে দুইবারে কি পাইলো? টাকাটা পেয়ে গেল। বুঝতে পারছি ব্যাপারটা? সো এভাবে কিন্তু দুই পক্ষেরই লাভ হচ্ছে, কারণ তার কিন্তু ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট আসতেছে। সে 6 মাস আগে 20,000 টাকা পেয়েছে, 6 মাস পর আবার সে 30,000 টাকা পেয়েছে। আপনার বলতে স্যার তাহলে তো কৃষক এটা বিক্রি না করে তো স্যার একবারে ঈদের সময় বিক্রি করলে তো ভালো হতো। হ্যাঁ হতো, সে যদি সেটা করতে পারে সেটা তাহলে তার বেশি লাভ, কিন্তু সেটা গরিব মানুষ, তাকে তো একটা পর্যায়ে কি করতে হচ্ছে, টাকার অভাবে বিক্রি করে ফেলতে হচ্ছে। সো সে যখন বিক্রি করেছে সেই হিসেবে তার কিন্তু আবার ঠিকই এটা একটা লাভ, কিন্তু তার সে তো একটা গরু একসাথে পালছে না, সে একসাথে অনেকগুলো গরু পালছে, ঠিক আছে। আর তার তো মানি ফ্লো দরকার, সে খালি ঈদের সময় একবার গরু বিক্রি করে কি বড় লোক হতে পারবে? তাকে সারা বছরে কিন্তু মানি ফ্লো রাখতে হবে। ওই সেন্সে ওই পার্সপেক্টিভে কিন্তু কৃষকেরও লাভ হচ্ছে, আমি কনজিউমারেরও কিন্তু কি হচ্ছে, লাভ হচ্ছে। তাহলে এই ধরনের কথাবার্তা যেখানে পাবো ওইখানে আলটিমেটলি আমার সাথের উত্তর পাবো। বুঝতে পারছি? কোলাবোরেশন, কোঅপারেশন, আর এটা কি হচ্ছে আপনার কনজিউমাররা যেখান থেকে কিনতেছে। ওকে ফাইন, লেটস স্টাডি। তাহলে এখানে কিন্তু আলটিমেটলি আসছে কি ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখানে আনাই, মানে এই প্যারাতে কিন্তু আমাদের পাওয়ার চান্স খুবই কম উত্তরটা। তারপর আমরা একটু যাই, আমি কেন পড়তেছি, বিকজ আমার পরবর্তী যে প্রশ্নগুলো আছে 10, 11, 12, 13 ওগুলা আমি এখনো পড়িই নাই, ওগুলাতে যে কি আছে আমি জানিও না। সো ওগুলোর উত্তর হয়তো এখানেও থাকতে পারে, ঠিক না? ওকে ফাইন, দেখেন গ্রোয়িং আনপ্রেডিক্টেবিলিটি অফ ওয়েদার, আনপ্রেডিক্টেবিলিটি মানে কি, অনিশ্চয়তা, অফ ওয়েদার প্যাটার্নস ইনক্রিজেস ফার্মার্স ডিফিকাল্টি ইন ম্যানেজিং ওয়েদার রিলেটেড রিস্ক, ঠিক আছে। গ্রোয়িং আনপ্রেডিক্টেবিলিটি অফ ওয়েদার, এই যে ওয়েদার গুলো যে আনপ্রেডিক্টেবিলিটি, কখন বৃষ্টি হবে, কখন আলটিমেটলি শীত আসবে, এই জিনিসগুলো আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। প্যাটার্ন গুলা আগে কিন্তু ফিক্স ছিল যে এই মাস থেকে বৃষ্টি শুরু হবে, এই মাস থেকে শীত শুরু হবে, কিন্তু এখন কিন্তু সেটা নাই। এই ব্যাপারগুলো কি হচ্ছে, ইনক্রিজেস ফার্মার্স ডিফিকাল্টি, যেগুলো ফার্মার্সদের জন্য আরো ডিফিকাল্টি তৈরি করতেছে ইন ম্যানেজিং ওয়েদার রিলেটেড রিস্ক। সো অ্যাকর্ডিং টু দিস অথর, এই অথরের দ্বারা ফ্যানের দ্বারা ওয়ান সলিউশন উড বি টু ডেভেলপ ক্রপ ভ্যারাইটিস। কি করতে পারি আমরা? ক্রপ ভ্যারাইটিস করতে পারি, আমরা বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করতে পারি। আমরা বেসিক্যালি বর্ষাকালের দিকে এমন ফসল উৎপাদন করব যেগুলো পানির মধ্যে বেঁচে থাকে, আমরা শীতকালে এমন ফসল উৎপাদন করব যেগুলো শীতের মধ্যে বেঁচে থাকে, আমরা গ্রীষ্মকালের দিকে এমন ফসল উৎপাদন করব যেগুলো কম পানিতেও কি হয়, বেঁচে থাকে। তাহলে আমাকে সারা বছর ধরে আমার ঋতুর বৈচিত্র্যের সাথে কি করতে হবে, ফসলের একটা বৈচিত্র্য করতে হবে। কি বলতেছে? অ্যাকর্ডিং টু প্যাট মনি, মনি আসছে, ঠিক আছে, co-founder and executive director of the ETC group suggested that if
we are to survive climate change, আমরা যদি এই জলবায়ু পরিবর্তনের মধ্যে বেঁচে থাকতে চাই, we must adopt policies, আমাদেরকে কি করতে হবে, নীতি নির্ধারণ করতে হবে that let peasants মানে কৃষক, ঠিক আছে, আমরা ফার্মারদের আরেকটা, peasants হচ্ছে কি আপনার কৃষি জীবন বা কৃষকদের যে জীবনটা সেটাকে peasants বলে আর কি, ওদেরকে বলে। diversify the plant and animal species and varieties breeds that make up our মেনুস মানে আমাদের খাবারের মেনুতে কিন্তু আমরা অনেক ধরনের খাবার খাই, ঠিক না? সো ওই মেনুতে যে বিভিন্ন ধরনের ফসল এবং পশু পাখি যেগুলো আছে সেগুলো আলটিমেটলি বিভিন্ন ভ্যারিয়েশন, তো কৃষকদের এরকম ভ্যারিয়েশনের মধ্যে কি করতে হবে, যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে কিন্তু আমার ওই দুটো উত্তরে কিন্তু একটা আমি পাই নাই। ওকে ফাইন, তাহলে দেখেন আমি দুটো উত্তরগুলো খুঁজতেছি, এবার আমি কি করতে পারি, আমি 5-7টা খুঁজতেছি, আমি একটা কাজ করতে পারি, আমি এদিকে 10-11 প্রশ্ন আর 12-13 প্রশ্নটা একটু পড়ে রাখতে পারি। 10-11তে প্রশ্ন কি বলছে, which two problems are mentioned which affect farmers with small farms in developing countries, মানে ডেভেলপিং কান্ট্রিজে যারা স্মল ফার্মস আছে তারা কোন কোন প্রবলেম গুলো ফেস করে, এটা আমাকে আনতে হবে। আমরা অনেক প্রবলেমের কথা কিন্তু পড়ছি, আমি উত্তর এই মুহূর্তে পড়বো না। তারপরে 12 আর 13 জনের প্রশ্ন কি দিয়েছে, which two actions, আমরা কোন দুইটা কাজ করতে পারি রিকমেন্ডেড, যেগুলো এই এসএসটা রিকমেন্ড করেছে ফর ইমপ্রুভিং কন্ডিশন অফ ফার্মার্স, ফার্মারদের কন্ডিশন ইমপ্রুভ করার জন্য তারা কোন দুটো রিকমেন্ডেশনকে দিয়েছে। তাহলে আলটিমেটলি আমাকে বের করতে হবে ফার্মারদের স্মল ফার্ম যারা করে তাদেরকে কোন ব্যাপারগুলো এফেক্ট করে, ঠিক আছে, ডেভেলপিং কান্ট্রিজে, সেগুলো আমরা বের করব, আর তাদের ইমপ্রুভমেন্টের জন্য কি কি রিকমেন্ড করা হয়েছে সেগুলো আলটিমেটলি আমরা বের করব। মাথায় রাখলাম আর কি আপাতত একটু করে পরে রোডে। এবার দেখেন সাম পার্টিসিপেন্ট, আমরা পরের প্যারাতে চলে গেছি। সাম পার্টিসিপেটিং অথর্স এন্ড কমেন্টেটরস আর্গুড ইন ফেভার অফ কমিউনিটি বেসড মানে কি, এলাকা ভিত্তিক একটা অ্যাপ্রোচ এন্ড অটোনোমাস রিস্ক ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস থ্রু কালেক্টিভ অ্যাকশন গ্রুপস। কালেক্টিভ অ্যাকশন, এটা কিসের গন্ধ দিতেছে আমারে, কোঅপারেশন, কোলাবোরেশন, মনে আছে 3 এবং 5, 3 এবং কি 5। ওকে, আপনার নিজের মাথার মধ্যে এই দেখেন 20 মিনিটের মধ্যে পড়তে কিন্তু এই জিনিসগুলো মাথার মধ্যে ঢুকাইতে হবে। আপনি ওই সময় আমার এখান থেকে বাইর হয়ে গিয়ে বার্গার খাইতে হবে এসব চিন্তা ভাবনা রাখতে হবে না। কালকে রাত্রে আপনার কিছু একটা জিনিস হারাই গেছে, ওটা নিয়ে মন খারাপ, ওইটাও ভুলে যেতে হবে, ঠিক আছে। আবার আজকে বিকেলবেলা একটা ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবেন, এটাও ভুলে যেতে হবে। ওই সময় খালি কি করতে হবে, ওই 20 মিনিটের মধ্যে ফার্মার্সদের রিস্ক কিভাবে কমানো যায় এটা নিয়ে কি বলছে এটা পড়তে হবে। কোঅপারেটিভস আর প্রোডিউসার্স, কোঅপারেটিভ সবগুলো কিন্তু কি কোঅপারেটিভস, ঠিক আছে, গ্রুপস। তার মানে কিছু এসএস এই ব্যাপারটাতে মানে কিভাবে ফার্মাররা একসাথে কাজ করবে, ম্যানেজমেন্ট টাইপ কিভাবে, এটা নিয়ে বলছে। তাহলে এখানে আবার 3-5 উত্তর চলে আসতেছে। সাচ গ্রুপস এনহ্যান্সেস, এই গ্রুপটা এনহ্যান্স মার্কেট অপরচুনিটিস ফর স্মল স্কেল প্রডিউসার্স, যেটা আলটিমেটলি যারা খুব কম আমার জমি কম, আমি কম উৎপাদন করি, তাহলে আমার সাথে আরো অন্যান্য ছোট ছোট জমি যাদের আছে সবাই মিলে জমিটাকে আমরা কি করি, এক করে ফেলি, আমাদের জমির মাঝখানে ডিভিশন গুলো ভেঙে ফেলি, তাহলে ফসল আরো বেশি উৎপাদন হবে। এটা দেখা গেছে যে একটা জমিকে আপনি 8 ভাগ করে যেই ফসলটা উৎপাদন করতে পারবেন, আপনি জমিটাকে পুরোটাকে ইনে হোল যদি উৎপাদন করা যায়, এখানে এমনি কি হবে, উৎপাদন বেড়ে যায়, অ্যাটলিস্ট দ্বিগুণও অনেক সময় হয়ে যায়, ঠিক আছে। এটা বিভিন্ন সাইন্টিফিক ইয়েতে বের হয়ে গেছে, মানে 1.5 গুণের কম বেশি অবশ্যই ফসল উৎপাদন হয়ে যায়, কারণ এখানে আপনার অনেক সুবিধা চলে আসে। তো এটাই বলছে কোঅপারেশন, যে আমার ছোট ছোট প্রচেষ্টাকে না করে আমি একসাথে সবাই মিলে একটা বড় প্রচেষ্টাতে চলে যাব, সমবায় সমিতি, যেটাকে আমরা ছোটকাল থেকে শিখে এসেছি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু কি মার্ফির নামটা পাইছেন? Collective action offers an important way for farmers to strengthen their political and economic bargaining power. দেখেন একসাথে যখন আমি উৎপাদন করতেছি তাহলে ওই সময় আমার ইনভেস্টমেন্টও বেশি হচ্ছে এবং আমরা দল বড় হয়ে গেছি, তাহলে পলিটিক্যালি আমরা কিন্তু কি হব, দাবিও বেশি হবে। তখন আমাদের মার্কেটে আমাদের একটা কি থাকবে, ভয়েস থাকবে, ঠিক আছে। অ্যান্ড টু রিডিউস দেয়ার বিজনেস রিস্ক, এবং আলটিমেটলি আমরা কি করতে পারবো, আমাদের বিজনেস রিস্কটাও কমাইতে পারবো, ঠিক আছে। ওয়ান কমেন্টেটর Yelton warned that collective action does not মানে কি, এই বদমাইশে আবার নেগেটিভ কথাবার্তা বলা শুরু করছে, তাহলে ইতে না, তাহলে উত্তর কি হবে, মার্ফি। উত্তর কি হবে ভাই, উত্তর কি হবে, মার্ফি কত নম্বরে ছিল, বি। তাহলে আলটিমেটলি 5-এর উত্তর কি ভাই, বি। তাহলে মার্ফি কিন্তু 8 নাম্বারটা বলছে, 5 নাম্বারটা বলছে, পাইছেন একাধিক উত্তর বলছে না, একটু আগে এখানে বলছে না, you can use any letter more than once. Yes, sir. বুঝতে পারছি ভাই? আমি একটা গ্রামার বই পড়াইতেছি টেন্স নিয়ে, বইটার নাম কে বলতে পারবে, দেখি বলুন, কে ভিডিও দেখছেন, কোন বইটা পড়াচ্ছি টেন্সের জন্য, কে বলতে পারবেন?
কেউ দেখেন না এই গ্রামারের ভিডিওগুলো কি রিসেন্টলি কেউ দেখছেন? কোন বইটা পড়ায়? বাট বইটার নাম এখন মনে নেই আমার। রেইমান মার্ফি। এই জন্য জিজ্ঞেস করতে। ঠিক আছে, দেখেন আইএলটিএস স্কোর 7.5, 8, 9 এগুলা এমনি এমনি আসে না। এই 1000 জন 100 জনে একজন দুজনই হয়, ঠিক কিনা? বা কয়েকজনই হয়, বেশিরভাগই 6, 6.5 আটকায় থাকে, আরো নিচু নামে। সো আপনাকে তাদের মধ্যে হইতে হবে। আপনারা মানে একটা সমস্যা কি জানেন, এটা আপনাদের না, গোটা পৃথিবীরই সমস্যা। ইভেন আমেরিকার মতো জায়গাগুলোতে মানুষ 12 ক্লাসে পরে লেখাপড়াই করতে চায় না। এই লেখাপড়াটাতে আমাদের সব অনীহা। ইভেন পড়ালেখার সমস্ত সরঞ্জাম দিয়ে দিলেও আমরা ছেলে মেয়েরা লেখাপড়া করি না। আমরা কত ফাঁকি মারছি, এটা বড় বড় কথা বলতেছি আর কি। আমরাও ফাঁকি মারছি, তার জন্য হয়তো পিছিয়ে গেছি লাইফে, আবার যে জায়গায় পরিশ্রম করছি তার জন্য হয়তো এগিয়ে গেছি। ঠিক আছে, সো এটা আসলে সময় আপনাকে রিওয়ার্ডেড করবে, সময় আপনাকে কম্পেনসেট করবে। ইটস ইওর গেম, এটা আপনার গেম, আপনি কিভাবে খেলবেন দেখেন। যাক, হোয়াটএভার গেল। এবার আসেন, তাহলে আমরা পেয়ে গেছি। এবার দেখেন ওয়ান কমেন্টেটর টোন কি বলতেছে, ওয়ার্ন দ্যাট কালেকটিভ অ্যাকশন ডাজ নট কাম অ্যাজ আ ফ্রি গুড। এটা সবসময় ভালো ভালো কিছু যে সবসময় বয়ে আনে তা কিন্তু নয়। এতক্ষণ ধরে মার্ফি ভালোটা বলছে, এবার টন বলতেছে খারাপটা। ইট টেকস টাইমস, এটা সময় লাগে, এফোর্ট, অনেক কাজ করতে হয়, এখানে অনেক রাজনীতি গিরিঙ্গিবাজি আছে, বুঝছেন? মানি টু অর্গানাইজ, অনেক টাকাও ইনভেস্ট করতে হয় সমবায় করতে হলে। বিল্ড ট্রাস্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, ট্রাস্ট এন্ড এক্সপেরিমেন্ট। মানুষের একটা কৃষককে অনেক সময় বিশ্বাস করতে পারে না, ঠিক আছে? এক্সপেরিমেন্ট, অনেক অভিজ্ঞতারও প্রয়োজন হয়, আদারওয়াইজ কিন্তু কি হবে, আমরা তো জমি এক করে ফেললাম, ফসল কে কতটুক পাবো? তখন দেখা যাচ্ছে কেউ পরিশ্রম করতেছে, কেউ পরিশ্রম করতেছে না। ওরে ভাই, ও তো পরিশ্রম না করেই সব টাকা নিয়ে যাচ্ছে, আমি কেন পরিশ্রম করবো? এই সমবায় সমিতি করতে গেলে এই পলিটিক্স গুলা কিন্তু খুব বড় সমস্যা হয়, ঠিক আছে? আদার্স লাইক মার্সেল Vernozzi, ঠিক আছে, and Marcel কি বলছে, suggested that in order to apply what we already know, all stakeholders including business, government, scientists and civil society must work together starting at the beginning of the value chain. এই ভ্যালু চেইনের শুরু থেকেই কিন্তু খালি কৃষকরা না, সবাইকে, বিজনেস যারা করতেছে তাদেরকে, গভর্নমেন্ট, সায়েন্টিস্ট, সিভিল সোসাইটি, সবাইকে একসাথে কি করতে হবে, কাজ করতে হবে। ওকে ফাইন, গেছে। এবার দেখেন আমার কিন্তু আরো একটা বাকি আছে। কি বাকি আছে ভাই? ফার্মার্স মে বি হেল্প ইফ দেয়ার ইজ ফাইন্যান্সিয়াল ইনপুট। তাহলে 7 নম্বরের উত্তরটা ডেফিনেটলি শেষ প্যারাতে আছে। ওকে ফাইন, আমরা শেষ প্যারাটা পড়া শুরু করি। সাম পার্টিসিপেন্টস এক্সপ্লেইন দ্যাট। সবাইকে এক্সস্ট হয়ে গেছেন? বিরক্ত লাগতেছে? নো স্যার। হ্যাঁ, আসলে কিছু করার নাই ভাই, আমি আসলে বুঝাই, এটা আমি নিজে অ্যান্সার করলে আমার কম সময় লাগবে, কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে চিন্তা করতেছে ক্লাসের সবচেয়ে উইকেস্ট স্টুডেন্টের জন্য, তার যেন কোনো কনফিউশন না থাকে। আচ্ছা, ওকে। আচ্ছা, একটা আপু ছিলেন, আপু আপনি কি কথা বলতে পারতেছেন আজকে? একটা মেসেজ দিয়েছিলেন, আপু আপনি কি আছেন ক্লাসে? আমাকে মেসেজ দিয়েছিলেন যে আপনি কথা বলতে পারতেছেন না, একটা ট্রাই করে দেখিয়েন আপনি, হ্যাঁ, এর মধ্যে। আচ্ছা, some participants explained that market price volatility is often worsened. মাঝে মাঝে এই দ্রব্যের দাম উঠানামাটা অনেক বেশি ওয়ার্সেন হয়ে যায় by the presence of intermediary purchaser. কাদের দ্বারা? মধ্যস্বত্বভোগী। ওই যে বললাম ঢেঁড়সের দাম 1 টাকা থেকে 12 টাকায় করে ফেলছে। টেকিং অ্যাডভান্টেজ অফ ফার্মার্স ভালনারেবিলিটি। তারা কি করে? কৃষকের ভালনারেবিলিটি, কৃষকের অসহায়ত্বকে, এখানে ভালনারেবিলিটি কি বোঝাচ্ছে? কৃষকের অসহায়ত্বকে, তার দুর্বল সাইড গুলোতে। এই যে বললাম যে আমি একটু আগে আপনাকে একটা উদাহরণ দিলাম না, আমরাও খারাপ, যে 80,000 টাকার গরু 50,000 টাকায় কিনতেছি। কত টাকায় কিনতেছি? 80,000 টাকার গরু এক্সচেঞ্জে 50,000 টাকায় কিনতেছি, ঠিক আছে? আচ্ছা, ওকে ডিক্টেটস। এখানে একটা মজার ঘটনা আছে। আমার আম্মা তো ওনাকে তো শহরে আনছিলাম, আবার চলে গেছে উনি। এখন মানে আমাদের তো একসময় শহরে থাকতে থাকতে আমার আম্মা আব্বা এখন একদম শহর পছন্দ করেন, ওরা গ্রামে বাড়ি টাড়ি করে, মানে আমাদের দাদু বাড়ি পাশে আরো বড় বাড়ি করে ওনা আছে। তো আমার আম্মা করতো কি, গ্রামের মধ্যে টাকা তো ইনভেস্ট করতো। আমার আম্মার খুব খারাপ একটা অভিজ্ঞতা হয়েছে কি, মানে এখন আর এসব ইনভেস্ট করে না। কেন? একটা ছাগল না, 2টা ছাগল, পরপর 2টা ছাগল আম্মা ইনভেস্ট করছে, 2টা ছাগলকে কুকুর কামড় দিছে, যে কারণে ছাগলগুলা এক প্রকার লসে বিক্রি করতে হয়েছে। এরপর থেকে বলছে যে আর কখনোই এসব টাকা ইনভেস্ট করবো না, এবং আলটিমেটলি কি করবো না, ছাগলের মাংস খাবো না। যাক, এবার আমরা আবার একটা ছাগল কিনে আম্মাকে মাংস খাওয়াইতে পারছি, যেটা বলতেছিলাম আর কি। তো আসলে ফল সবসময় ভালো হয় না। One commentator suggested, একজন কমেন্টেটর বলতেছে, ফার্মার্স ক্যান গেইন গ্রেটার কন্ট্রোল ওভার প্রাইসেস। ফার্মাররা কি করতে পারে? প্রাইসের উপর কি করতে পারে? আলটিমেটলি কন্ট্রোল করতে পারে, এন্ড মিনিমাইজ প্রাইস ভোলাটিলিটি। তারাও প্রাইস ভোলাটিলিটিকে নিয়ন্ত্রণ করতে পারে বাই সেলিং ডিরেক্টলি টু কনজিউমার্স। কখন? যখন একটা ফার্মার সরাসরি কনজিউমারকে কি করতে পারবে? পণ্য বিক্রি করতে হবে, যেটা আমরা চাচ্ছি।
যেটা আমরা চাচ্ছি, যে আমি গরু কিনতে চাই, আপনি গরু বিক্রি করতে চান, মাঝখানে কাউকে দরকার নাই, কোনো দালালের দরকার নাই, হাটেও যাওয়ার দরকার নাই। আপনি হচ্ছে রাউজানের অমুক গ্রামে একজন কৃষক, আপনার সাথে আমার ফেসবুকে পরিচয়, আপনার 5টা গরু আছে, একটা গরু আপনাকে ছবি দেখে আমার পছন্দ হয়েছে, আপনি আমাকে লাইভ আবার ভিডিওতে দেখাইছেন, আমার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। সো আপনাকে আমি বিকাশে 50% টাকা দিয়ে দিলাম, এবার আমি গিয়ে বাকি টাকা আপনাকে কি করবো, পে করবো, গরু নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে মাঝখানে হাটের খরচ, মার্চের খরচ সবগুলো কিন্তু কি হলো, শেষ হয়ে গেল না? সো তাহলে আলটিমেটলি কৃষক কিন্তু বেশি লাভ পাচ্ছে এবং প্রাইসের উপর কন্ট্রোল করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি Sonali Best, founder of the advisor to the Institute of Himalayan Environmental Research and Education, India একজন মহিলা, wrote that community supported agriculture. Community supported মানে কি, কমিউনিটি তাদেরকে সাপোর্ট করবে, where consumers invest, যেখানে কি করবে, কনজিউমাররা টাকা ইনভেস্ট করবে। ওই যে বললাম যে বাছুর অবস্থায় আমি 20,000 টাকা তাকে দিয়ে দিলাম, এবার পাল, যা দাম আসবে সেখান থেকে 20,000 বাদ দিয়া বাকি যা থাকবে সেটা আমি কি করবো, অর্ধেক আমার অর্ধেক তোমার, এরকম, বা আমি 40 তুমি 60%, এভাবে হতে পারে, কৃষক যেভাবে রাজি হয়, ঠিক আছে, কারণ গরু তো তার। ফার্মার্স বাই সাবস্ক্রিপশন, আমি সাবস্ক্রাইব, এটাকে আমরা কি বলতেছি, সাবস্ক্রাইব করে ফেলা, আমি 6 মাস আগে থেকে তার গরুটাকে বুক করে ফেললাম। এন্ড গ্যারান্টি প্রডিউসার্স এফআর, গরু মরে গেলে প্রশ্ন আসতে পারে, স্যার গরু মরে গেলে কৃষক ওই 20,000 টাকা পেয়ে গেছে, গরু মরে গেলে বাকি আমারও লস, কৃষকেরও লস, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। ইজ আ রিস্ক শেয়ারিং মডেল, এটাকে আমরা কি বলি ভাই, রিস্ক শেয়ারিং মডেল, ওয়ার্থ মোর অ্যাটেনশন, যেটা আলটিমেটলি কিন্তু এখন বাংলাদেশে, ইন্ডিয়াতে কিন্তু খুব চলতেছে এটা। ডিরেক্ট ফুড ডিস্ট্রিবিউশন, কনজিউমারের টাকা ইনভেস্ট করতেছে। ডিরেক্ট ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম নট অনলি এনকারেজ স্মল স্কেল এগ্রিকালচার বাট অলসো গিভ কনজিউমার্স মোর কন্ট্রোল ওভার দ্য ফুড দে কনজিউম। তাহলে এখানে দেখেন কনজিউমারও মিনিমাম দামে পাচ্ছে, আর মানে দুই মুদ্রা অপরজিক হচ্ছে কি, কৃষকও তার ম্যাক্সিমাম দামটা পাচ্ছে। দুই পক্ষ কিন্তু কি হচ্ছে, লাভের একদম সর্বোচ্চ সীমা, কারণ মাঝখানে যেহেতু কোনো মধ্যস্বত্বভোগী নাই, সো আলটিমেটলি প্রাইসটা এমন এক জায়গায় আছে যেখানে কৃষক ম্যাক্সিমাম পর্যায়ে দাম পাচ্ছে আর কনজিউমারকে মিনিমাম পর্যায়ে দাম দিতে হচ্ছে। কারণ যদি হাট থেকে কিনতে হতো তাহলে ইন্টারমিডিয়ারিজদের টাকাটা যোগ হয়ে কি হতো, আলটিমেটলি কনজিউমারের প্রাইসিং বেড়ে যেত, আবার ওখান থেকে ইন্টারমিডিয়ারিজ আবার কি হতো, কৃষককে ঠেকায় তার থেকে লাভ কিছু কেড়ে নিত, ঠিক আছে। সো যেমন ধরেন আমি একটা ছোট্ট করে যদি এভাবে উদাহরণ দিই, যে এই গরুটা এখন 80,000 টাকায় বিক্রি হয়েছে, কনজিউমার কিনেছে, কৃষক বিক্রি করেছে, ওই গরুটা হয়তো বা ফার্মারের কাছ থেকে 70,000 টাকা কিনে নিয়ে আসতো, তার মানে ফার্মার 10,000 টাকা লস, আবার কনজিউমারের কাছে এটা 90,000 টাকা বিক্রি করতো, মাঝখানে 20,000 টাকা কে লাভ করছে, হাটের লোকজন, ব্যাপারী, বুঝতে পারছি ব্যাপারটা আপনার, ওকে। তাহলে আলটিমেটলি এভাবে কিন্তু এই মডেলটা কিন্তু আলটিমেটলি একটা খুব সাস্টেনেবল একটা ভালো একটা আইডিয়া, ওকে। তাহলে আমরা বুঝেই গেছি 7 নম্বর উত্তরটা কি হবে বলুন তো, 7 নম্বর উত্তরটা কে বলছে, সোনালি, তাহলে 7-এর উত্তর কি হচ্ছে ভাই, জি, সোনালী বিশ। হ্যাঁ, ওকে, ক্লিয়ার গেছে, 9 পর্যন্ত অ্যান্সার করছি। হাই আল্লাহ, আমার কাছে আর 2 মিনিট আছে, এখন আমার কাছে কয় মিনিট আছে, এত কাহিনী করতে আপনার 17-18 মিনিট লেগেই যাবে ভাই, বা 16 মিনিট 15-16 মিনিট লেগে যাবে, এটা গ্যারান্টি। আমি যে কাজগুলো করলাম এতক্ষণ ধরে, আমি কতক্ষণ ধরে করলাম, প্রায় 1.5 ঘন্টা ধরে করলাম, ঠিক আছে, এটা আপনার 15-16 মিনিট লাগবে কনফার্ম, যখন নিজে নিজে পরীক্ষা হলে করবো আমরা। তাহলে আমার এটার জন্য সময় কম, আমি এখন আর প্যাসেজ করবো না, ডাইরেক্ট মারবো। দেখেন আমরা যে একটা 3 নাম্বার অ্যানসার করি নাই, এটা ও 3 নাম্বার অ্যান্সার, ভালো কথা। 3 নাম্বার অ্যান্সার কি হবে এটা আপনারা ভালোই বুঝতে পারতেছেন। কোন প্যারা ভাই, কোন প্যারা, 3 নাম্বার কোন প্যারাতে কোঅপারেশনের কথা বলা আছে, এইচ, এটা মনে হয় এইচ, ঠিক আছে না ভাই, এটা কত হবে ভাই, এইচ হবে 3 নাম্বার উত্তর, ঠিক আছে, ওকে। আমাদের 9টা উত্তর হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবার আমরা আসি, দেখেন এবার আমি কিভাবে ছক্কা মারবো, আমরা আপনারাই উত্তর করবেন ইনশাআল্লাহ। Which 2 problems are mentioned which affects farmers with small farms in developing countries? নিচে কোনগুলো ডেভেলপিং কান্ট্রিজদের ফার্মার্সদেরকে কি করতেছে, এফেক্ট করতেছে, কি করতেছে ভাই, এফেক্ট করতেছে, কোনগুলা দেখেন, এর মধ্যে কোন দুইটা অ্যান্সার হতে পারে। ল্যাক অফ ডিমান্ড ফর লোকালি প্রডিউস ফুড, এই লোকালি প্রডিউস ফুডের ডিমান্ড কম, এইটা নিয়ে কি আমরা আলোচনা করছিলাম, এটা নিয়ে আলোচনা হয়নি। এই জায়গায় আমরা কিন্তু হুইচ ইজ দ্য অ্যান্সার এটা বের করব না, হুইচ ইজ নট দ্য অ্যান্সার, হুইচ ইজ এলিমিনেশন হ্যাঁ, প্রসেস। প্রসেস অফ এলিমিনেশন, এটাকে আমরা বলি পিওই, এটাকে আমরা কি বলি ভাই, পিওই, প্রসেস অফ এলিমিনেশন। এটা আমি কোথাও পাই নাই,
এই দেখেন আমি ক্লোজ রিডিং এর লাভটা হচ্ছে এখানে ল্যাক অফ ইরিগেশন প্রোগ্রাম। ইরিগেশন প্রোগ্রামের ল্যাক, ইরিগেশন প্রোগ্রাম নিয়ে সরাসরি কিছু বলছে? নো না। ল্যাক নিয়ে কিছু বলছে? হ্যাঁ, তবে হ্যাঁ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু ইরিগেশন আসে। তাহলে এইটা নিয়ে আমি একটু কনফিউশন আছি। ঠিক আছে, আমি ঢুকাই দিলাম কনফিউশন। ডিরেক্ট বল। এবার আসেন, বিং আনএবল টু গেট ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দিতে বলা হয়েছে কিন্তু ইন্স্যুরেন্স আনএবল, এটা কি কোথাও বলা হয়েছে? না স্যার। না, আনএবল শব্দটা তো ইউজ করা হয় নাই। ইন্স্যুরেন্সের ওখানে বলছে দিলে ভালো, আবার বলছে দিলে সমস্যা আছে। একজন বলছে দিলে ভালো, একজন বলছে দিলেও কি আছে, সমস্যা আছে। নাম ভুলে গেছি, ডাজন্ট ম্যাটার। দ্য ইফেক্টস অফ চেঞ্জিং ওয়েদার প্যাটার্ন। ওয়েদার প্যাটার্ন চেঞ্জ, ইয়েস, এটা ডেফিনেটলি উত্তর হবে। হ্যাভিং টু সেল দেয়ার গুডস, হ্যাভিং টু সেল দেয়ার, হ্যাঁ, হ্যাভিং টু সেল দেয়ার গুডস ইন্টারমিডিয়েট বায়ার্স। ইন্টারমিডিয়েট বায়ারদেরকে যে বিক্রি করতে হচ্ছে, এটাই তাদের ঝামেলা করতেছে। ইয়েস, এটা একটা বড় সমস্যা, প্রায় তাদের লাভ কমে যাচ্ছে না? তাহলে উত্তর কি হবে? ডিআরই। তাহলে আমি 10 এ যদি ডি লিখি, 10 এ যদি ডি লিখি, 11তে কি লিখবো? ই লিখবো। আর আমি যদি 10 এ ই লিখি তাহলে 11তে ডি লিখবো, কোনো সমস্যা, দুটোই করা যায়। তবে একটা লিখবো, 10 এ ডি লিখি আর 11তে ই লিখি, অ্যান্সার হয়ে গেছে। করা লাগছে আর লাগে নাই? এবার আসেন, এই দুটো আপনারা করবেন, দেখি আপনারা নিজের আগে চিন্তা করেন, তারপর আমি বলবো। সবাই নিজেরা চিন্তা করেন, ট্রাই ইয়োরসেলফ। এখন 14 জন আছেন, এই 14 জনই খুব ভালো ওয়ার্কার। ঠিক আছে, শুরু করছিলাম 22 জনকে দিয়ে, তার মানে 6 জন ফুটে গেছে। এখানে হচ্ছে সি নাম্বার, সি নাম্বার স্যার। আর হচ্ছে যে একটা কি দেখেন না, প্রসেস অফ এলিমিনেশন, সি ডি ই CRD CRE। ওকে ফাইন, আমরা এখন প্রশ্নটা পড়ি। ওকে ফাইন, আপনাদের উত্তরগুলো মনে রাখেন। টু অ্যাকশনস আর রিকমেন্ডেড। দীপা, হ্যাঁ আপু, আপনি কথা বলতে পারতেছেন না? আপনি আনমিউট করেন তো আপু, আপনি একটু আনমিউট করেন। আপনার যে মাইকের চিহ্নটা আছে ওখানে একটু টাচ করেন আপনি। অনেক সময়, আচ্ছা, আপনার জুম অ্যাপসটা একটু কি করে নিয়েন, আপডেট করে নিয়েন। ঠিক আছে আপু, ওকে। এই জন্য আপনি মানে আনমিউট করতে পারেন না, বুঝতে পারছি। আপনি আমাকে তাহলে ফোন করেন, ক্লাসের ইমিডিয়েট পর একটা ফোন করতে, আমি কথা বলবো আপনার সাথে, ঠিক আছে? বা ক্লাসের শেষে আপনি থাকা অবস্থা আপনি আমাকে একটা ফোন করিয়েন। আচ্ছা, এবার দেখেন, তাহলে দেখেন কি বলছে, অ্যাকশনস আর রিকমেন্ডেড ফর ইমপ্রুভিং কন্ডিশনস ফর ফার্মার্স। এখন ফার্মারদের অবস্থা ইমপ্রুভ করার জন্য আমরা কি কি অ্যাকশনস নিতে পারি? রিডিউস দ্য সাইজ অফ ফুড স্টক। ফুড স্টকের সাইজ কি কমাবো নাকি বাড়াতে হবে? কি করতে বলা হয়েছে? বাড়াইতে বলছে না ভাই, তাহলে এটা উল্টা বলছে। ইনহ্যান্স করতে বলছে। তারপরে হ্যাঁ, এনহ্যান্স করতে বলছে, এক্স্যাক্টলি। অ্যাটেম্পটিং টু এনশিওর দ্যাট প্রাইসেস রাইজ এট সার্টেন টাইমস অফ দ্য ইয়ার। বছরের একটা সময় খালি প্রাইস দাম বাড়বে, কোথাও কি বলছে? প্রাইস তো ডিপেন্ড করবে আসলে ডিমান্ড সাপ্লাই, ঠিক আছে, মার্কেটের উপর। এইটা নিয়ে কিন্তু আসলে কোথাও ভাবে বলা হয় নাই বছরে একটা সময় প্রাইস বাড়বে না, সারা বছরের প্রাইসকে স্টেবল রাখতে বলা হয়েছে। বিভিন্ন মেকানিজমের কথা আমরা পড়ছি। অর্গানাইজিং কোঅপারেশন বিটুইন এ ওয়াইড রেঞ্জ অফ ইন্টারেস্টেড পার্টিস। হ্যাঁ, ইন্টারেস্টেড পার্টিস মধ্যে ওই যে একদম স্টেক হোল্ডার সবার মধ্যে, সো এটা হতে পারে উত্তর। 2 নম্বর, এনকারেজিং কনজিউমার্স টু টেক আ ফিনান্সিয়াল স্টেপ ইন ফার্মিং। হ্যাঁ, লাস্ট প্যারাতে আমরা এটাই বললাম, ঠিক আছে, ওকে। তারপরে এটা হতে পারে। ই নাম্বারটা কি বলছে? মেকিং কাস্টমার্স অ্যাওয়ার অফ দ্য রিজনস ফর চেঞ্জিং ফুড প্রাইস। কাস্টমারদেরকে ফুড প্রাইস অ্যাওয়ার করে লাভ আছে, যা দাম সেই দামে কিনতে হবে, ঠিক আছে? অ্যাওয়ার করলে কি দাম কমবে নাকি? না, খাবো না, না খাই থাকবো, রোজা রাখবো বছরের পর বছর, ঠিক আছে? তাহলে উত্তর কি হবে? ই নাম্বারটা কিন্তু ট্র্যাপ। ই নাম্বারটা কিন্তু কি ভাই? একটা ট্র্যাপ, ঠিক আছে? শুনতে ভালো লাগতেছে কিন্তু এটা না। তাহলে উত্তর কি হবে? এটা প্রশ্নগুলো কি কি ভাই? 12 আর 13। 12 আর 13 দেখেন, আপনার উত্তর পত্রে 12 জায়গায় আপনি এভাবে লিখতে পারেন। এখানে সি লিখলে এখানে কি লিখবেন? ডি লিখবেন। আর যদি আপনি 12 জায়গায় ডি লেখেন তাহলে আপনি 13 জায়গায় অবশ্যই কি লিখবেন? সি। যে কোনো একটা সাইড ফলো করবেন, দুটো একসাথে লিখবেন না। আবার ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার। আলহামদুলিল্লাহ, উই হ্যাভ ফিনিশড উইথ ইট। এখন দেখেন মোটামুটি বুঝা গেছে। আসলে ভাই একক স্ট্র্যাটেজি দিয়ে কিছুই হবে না। আমার মানে মূল মন্ত্র, মূল শক্তিটা কি হবে জানেন? স্পিডি রিডার। কি হইতে হবে? আমাকে একজন স্পিডি রিডার হইতে হবে এবং অভিজ্ঞ রিডার হইতে হবে। আপনাকে না ডিকোডিং করতে হবে। ওরা কিভাবে প্রশ্নগুলো দেয়,
কিভাবে উত্তরগুলো দেয়। দেখেন একটা মজার জিনিসটা দেখেন, আজকে আমরা এই 10 থেকে 13 পর্যন্ত আমাদেরকে পড়তেই হয়নি, ঠিক আছে, শেষের দিকে প্রশ্নগুলা। এরপরে এখানে দেখেন এই প্রশ্নগুলা কিন্তু এই যে মোটামুটি প্রথম দিকের ক্লুগুলো কিন্তু সিরিয়ালে দিচ্ছে ওরা। এটা কিন্তু রিয়েল টাইপ কোশ্চিন, রিয়েল এক্সাম কোশ্চিন, ঠিক আছে। তাহলে আমাকে ওরা কিন্তু আমাকে কি দিবে, লাইফ লাইন দিবে, আমাকে সেই লাইফ লাইন গুলা বুঝতে হবে যে ওরা কিভাবে লাইফ লাইন গুলো দেয়। আমি বলি যে লিসনিং যতটুকু না পরীক্ষা দিয়ে শিখবেন তার চেয়ে বেশি পর টেপ স্ক্রিপ্ট গুলোকে অ্যানালাইসিস করবেন, যে ওরা কিভাবে আমাকে গুল খিলাচ্ছে, কিভাবে আমাকে ট্র্যাপে ফেলতেছে। ডিস্ট্রাক্টর, যারা লিসনিং শেষ করছে, আমরা একটা শব্দ ইউজ করেছি না, ডিস্ট্রাক্টর, কিভাবে আমাকে লিসনিং এর ডিস্ট্রাক্টর প্রচুর দিবে আপনাকে, ঠিক আছে। রিডিং এও ডিস্ট্রাক্টর আছে। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে যে ওরা কিন্তু ডিস্ট্রাক্টর কিন্তু হাবিজাবি ভাবে দিবে না, স্পেসিফিক কিছু প্যাটার্ন ফলো করে কিন্তু ডিস্ট্রাক্টর গুলো দেয়, ঠিক আছে। ওগুলো আমাকে ইউজ টু হইতে হবে। একই কথা রিডিং এর ক্ষেত্রে, বুঝতে পারছি ভাই? কারণ এবার বলুন কার কি প্রশ্ন আছে। যাদের কোনো প্রশ্ন নাই ইউ ক্যান লিভ, অনেক সময় গেছে। যাদের প্রশ্ন আছে তারা স্টে করেন, আমাকে একটা একটা করে প্রশ্ন করেন। স্যার আপনি এইচটে যাওয়ার আগে যে দুটো প্যাসেজেস পড়তে হয়েছে, ওটা কি স্যার কোনোভাবে স্কিপ করা যেত না? মানে আমি স্ক্যানিং করে যে ওয়ার্ডটা ছিল আমাকে আবার আসতে হইতো। দেখেন আমি কিন্তু সিরিয়ালি পড়ে গেছি কেন ভাই, পরে এই কারণে কিন্তু আমি রিওয়ার্ডেড হয়েছি। 10 থেকে 13 পর্যন্ত ছক্কা মারছি, ঠিক কিনা অ্যাকসেস স্যার? 10 থেকে 13 ছক্কা মারছি কিনা বলেন? হ্যাঁ সেটা ঠিক, যে লাস্টের এমসিকিউ গুলো। আমি বললাম তো ভাই, আমি একটা সত্য কথা বলি আপনাদেরকে, হ্যাঁ, মানে আইএলটিএস এর কোচিং হচ্ছে যে একটা হচ্ছে মলম বিক্রি করার মতো ব্যাপার। মলম বিক্রি করার একজন ব্যাপারী থাকে না, বেশিরভাগ আইএলটিএস এর যে ব্যবসা পড়ানো যারা আমরা করি তারা হচ্ছে কি করি, মলম বিক্রেতার মতো। কোনো মতন আপনাকে ভুলাই ভালে, হ্যাঁ 7.5 গ্যারান্টেড, কাম হিয়ার ইউ উইল গেট, ঠিক আছে, 1-to-1 সার্ভিস, হাবি জাবি প্রচুর কিছু বলবে, ঠিক আছে। ক্লাস নিব মাত্র 30টা, আসলে 30-32টা ক্লাস না, আপনাকে 60টা ক্লাস দিলেও অনেক সময় ক্লিয়ার হবে না। আপনাকে স্ট্র্যাটেজি গুলো আগে নিজেকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত 30টা ক্লাস করেন ওকে ফাইন, এই 30টা ক্লাসকে আপনাকে প্র্যাকটিসে রূপান্তর করতে হবে। আপনাকে এই 30 ঘন্টা 60 ঘন্টা আমরা একসাথে ক্লাস করতেছি, আপনাকে আরো বহু 60 ঘন্টা নিজে পড়তে হবে। এটা আপনার লেভেলের উপর ডিপেন্ড করবে। আপনি যদি ভালো লেভেলে থাকেন কয়েকটা 60 ঘন্টা দিলেই হবে, আর যদি বেশি পিছনের দিকে থাকেন তাহলে আপনাকে কয়েক 60 ঘন্টা দিতে হবে, ঠিক আছে। বুঝতে পারছি ব্যাপারটা? কারো জন্য 200 ঘন্টা পড়ালেখা করলে, অনেকে 1 মাস পড়ালেখা করে আইএলটিএস এ স্কোর করে ফেলছে 7.5, অনেকে 3 বছর ধরে পড়াও 6 করতে পারতেছে না। ইট হ্যাপেন্স। কিসের উপর? বেসিকের উপরে, এবং আলটিমেটলি স্ট্র্যাটেজি গুলাকে কাজে লাগানো। একই স্ট্র্যাটেজি আপনার টেন্ডুলকারকেও দিছে, অন্যান্য ব্যাটসম্যানকেও দিছে, কিন্তু টেন্ডুলকারের মধ্যে ইনহারেন্ট কোয়ালিটি প্লাস ওই স্ট্র্যাটেজিস দুটোর কম্বিনেশন হয়ে টেন্ডুলকার আমাদের জন্য লিটল মাস্টার, ঠিক কিনা? বুঝতে পারছি? সাকিব আল হাসানের যে ট্রেনার, হ্যাঁ, সাকিব আল হাসানের যে ট্রেনার, আলটিমেটলি সে একই ট্রেনার তো অন্যান্যদের, কিন্তু সাকিব আল হাসানের মতো পারফরমেন্স অন্যরা কেন করতে পারতেছে না? তো সাকিব আল হাসান ডেডিকেশনটা বেশি, তার মধ্যে জেনুইন ওই ইয়াটা বেশি, আলটিমেটলি প্রতিভাটাও আছে, সবকিছুর একটা কম্বিনেশন সে ঘটাতে পারছে আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস অনেক ফিয়ারলেস, এটাই আমার ভালো লাগে, মানে সবকিছু প্রফেশনালিজম। এই যে আজকে আমি জানি, আজকে এই যে আমার খুব ভালো লাগছে আপনারা ক্লাসটা বেশিরভাগই মিস করেন নাই, খেলার জন্য অন্তত পুরো ক্লাসটাকেও মিস করেন নাই, এটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে। তো আবার এটাও ব্যাপার যে ক্লাসের মাঝখানে অনেকে কিন্তু কি করছেন, খেলার দিকে তাকাইছিলেন, তাদের কিন্তু আজকে ক্লাসের অনেক কিছু মাথায় ঢুকবে না, ঠিক আছে। সো এইটা হচ্ছে আনপ্রফেশনালিজম। আপনাকে প্রফেশনাল হতে হবে, কারণ আপনার লাইফে এই খেলার অভিজ্ঞতাটা আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাড করবে না। যেটা ভ্যালু অ্যাড করবে এই ধরনের ছোট সেশন গুলা। এটা আমি পড়াচ্ছি, এই সেশন নিজে পড়াচ্ছেন, ঠিক আছে। ইউ আর ইউর বেস্ট টিচার, আপনি আপনার বেস্ট টিচার হবেন, ঠিক আছে। এবং ওইটা যখন হইতে পারবেন তখন আপনি ইনশাআল্লাহ একটা জায়গায় যেতে পারবেন। হ্যাঁ, আমরা আপনাকে কোচিং এ যতই পড়াই না কেন, সত্যিকার অর্থে ভাই আমরা আপনাকে আসলে একটা লেভেলের বাইরে কোনোভাবে হেল্প করতে পারবো না। একটা স্টুডেন্ট তার লেভেল হচ্ছে 6 পাওয়ার মতো, সে আইএলটিএস এর কোচিং করে বড় যে 6.5 পাওয়ার মতো অবস্থায় যাবে, 0.5 তার ইমপ্রুভ হবে, সত্যি কথা। বাট ওই কোচিং এর সময় সে যে স্ট্র্যাটেজি গুলো খেয়াল করেছে, ওগুলো সে যদি পরবর্তী কয়েক মাস 1 বছর প্র্যাকটিস করে, এটা 7.5 এইটাও চলে যেতে পারে। সো আপনার একই স্ট্র্যাটেজি গুলা আলটিমেটলি আপনার কি করবে, আপনাকে অনেক বড় একটা স্কোর এনে দিতে পারে। ওগুলো যদি আপনি অ্যাচিভ করতে না পারেন, প্র্যাকটিস করে আত্মস্থ করতে না পারবেন না আপনি। অনেকে নার্ভাস ব্রেকডাউন হয়, ঠিক আছে, এগুলো প্রবলেম। অনেকে ফিজিক্যাল ইনঅ্যাবিলিটি থাকে, আপনার ডায়াবেটিস রোগী হয়ে গেছেন, আপনার 3 ঘন্টা বসে পরীক্ষা দেওয়ার মতো আপনার শরীরে স্ট্রেংথ নাই, এইটাও আপনার জন্য একটা ইনঅ্যাবিলিটি, ঠিক আছে। সো বিভিন্ন জিনিস, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, ঠিক আছে। আচ্ছা,
এবার কার কোনো প্রশ্ন, আর কার কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন, এনি কোয়েশ্চেন? দীপা আপু Sir, আপনি writing- ফোন করেন আমাকে। হ্যাঁ হ্যাঁ স্যার অমিতাভ, রাইটিংটা কেন পেন্সিল দিয়ে লিখবো স্যার? আমি জিনিসটা একটু আমার কাছে ক্লামজি মনে হচ্ছে। আপনি কলম দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আসলে ব্যাপারটা হয় কি আপনার মানে আমার কাছে যেটা মনে হয়, মানে আমার অভিজ্ঞতা যেটা বলে, কেন জানি পেন্সিলের লেখাগুলো দেখতে সুন্দর লাগে, সুন্দর হয়, ঠিক আছে, এবং গুটি গুটি লেখা হয় লিখতে। এটা কিন্তু অনেক স্ট্রাকচাররা বলে, ঠিক আছে, অনেক স্ট্রাকচাররা বলে যে পেন্সিলের লেখাগুলা অনেক স্পেসিফিক, যদি আপনার পেন্সিলটা ঠিক মতো শার্প করা থাকে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনার ধরেন তাহলে একটা বানান ভুল হয়েছে, কয়টা বানান ভুল হয়েছে? একটা বা দুইটা বানান ভুল হয়েছে, আপনার হাতে ইনাফ টাইম আছে, আপনি প্রয়োজন ওগুলোকে বুঝে আবার ঠিক করতে পারবেন। আপনি যখন খুব ভালো রাইটার হয়ে যাবেন, আপনি কনফিডেন্ট যে আমার 2-3টা বেশি ভুল হয় না, তাহলে আপনি যখন টেনে কেটে করবেন না, আপনি তখন মুছেই করবেন। আর যখন আপনার বেশি বেশি ভুল হয় তখন কেটে কেটে ইয়া করবেন, কারেকশন করবেন। সো আপনি যখন এই মানে এটা ভালো সাইকেলে চলে যাবেন যে আপনার মাত্র 2-3টা বেশি ভুল হয় না, তখন আপনার জন্য একটা অপশন থেকে যাচ্ছে একদম পারফেক্ট একটা লেখা কি করার জন্য, শো করার জন্য, ঠিক আছে। এই জন্য বেটার বিভিন্ন ভাবে আমি বলি যে আপনার রাইটিং এর সময়টাতে আলটিমেটলি পেন্সিলের লেখাটা আপনার জন্য অনেক ক্ষেত্রে বেনিফিশিয়াল, ঠিক আছে। সেটা তো ঠিক, তবে স্যার এই যে একটা মাইক্রো সেকেন্ডও ইরেজ করার সময় আপনাকে কি বলতেছি, আপনি ওটা কখন করবেন? যখন আপনার মাত্র 2-3টা বেশি ভুল কখনোই হবে না, বুঝতে পারছি ব্যাপারটা? আপনি ওই লেভেলে চলে গেছেন। বাট আপনি যদি এমন হয় যে আপনার ভুল অনেকগুলো হয়, ঠিক আছে, আসলে অনেকগুলো ভুল যার হয় সে ভুল ধরতেও পারে না, এটা হচ্ছে সত্য কথা। বুঝতে পারছি আপনাদেরকে, যাদের অনেকগুলো ভুল হয়। এটাই স্যার, আমার গ্র্যাজুয়ালি স্পেলিং মিস্টেক খুব হচ্ছে। টিজে ফিটিগিস একটা বই আছে, টিজে ফিটিগিস কমন মিস্টেকস। টিজে ফিটিগিস নামটা পাইছেন, শুনছেন কেউ কেউ? কারো কারো বাসায় বইটা আছে, কালো মলাটের, কমন মিস্টেকস, টিজে ফিটিগিস। এই বইটা পড়বেন। ক্লিফ স্টোফেল, ক্লিফ স্টোফেলের পেজ নাম্বার 39 থেকে 239 পর্যন্ত, হ্যাঁ 39 থেকে 239 পর্যন্ত ওখানে যে গ্রামার গুলো আছে। রেমন মার্ফি আমি যেটা পড়াচ্ছি, এগুলো একটা বই পড়লে না বাকি বইগুলো না 50% পড়া হয়ে যায়। এই বইগুলো যে গ্রাফস করে ফেলতে পারবে তাদের 70-80% গ্রামার ভুল, গ্রামাটিক্যাল ভুল একদম কমে যাবে, বুঝতে পারছি? ওই যে বললাম 7.58 টিজে ফিটিকিটস কমন মিস্টেকস, ঠিক আছে, আমি নামগুলো লিখি, তাহলে স্যার নামটা একটু স্যার, ওই যে টোফেলের আমি লিখে দিই। হ্যাঁ আমি লিখে দিই, আমি আচ্ছা ঠিক আছে আমি লিখে দিই, স্যার চ্যাটিং এ লিখে দিলে চলবে। আমি এখানে দিই, অসুবিধা নাই। দেখেন এটা ভিডিওর মধ্যে থাকবে আর কি, সুবিধা। ওই আচ্ছা অ্যাকসেপ্ট করলাম। স্টার্ট, এটা আজকে আবার নতুন করে স্টার্ট হচ্ছে না। একটা মিনিট। ওকে এখানে দিচ্ছি, দেখেন তাহলে 1 নাম্বার হচ্ছে কি কমন মিস্টেকস। কমন মিস্টেকস। এই কমন মিস্টেকস বললে এটার আবার বাংলাদেশি ভার্সন অনেকগুলো বের হয়েছে, আপনি বাংলা বইও কিনতে পারেন, মানে ইংলিশ বাংলা মিক্স করা, ঠিক আছে। আপনারা একটা কাজ করেন, কেয়ারি মার্কেটে যদি যান, ঠিক আছে, কেয়ারি মার্কেটে ওখানে একটা পাবলিকেশন, ফ্রেন্ডস পাবলিকেশন আছে না, ফ্রেন্ডস পাবলিকেশন, ওখানে আমার এই রেকর্ডিংটা শুনে লিখে নিয়েন। ফ্রেন্ডস পাবলিকেশন ওরা কিন্তু কমন মিস্টেকস এর উপরে বাংলা ভার্সন সহ সুন্দর বই আনছে, ওদেরটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে দেখে, ঠিক আছে, আমি স্টুডেন্টকে ওটা রেফার করি। টিজে ফিটিকেটস এর বইটা খালি ইংলিশ টু ইংলিশ তো বুঝতে অনেকে কষ্ট হয়, সো আপনি কমন মিস্টেকস এর ওটা নিতে পারেন, ফ্রেন্ডস এর যেটা ওরা টিজে ফিটিকেটস এর বের করছে ওটা কিন্তু অনেক ভালো। আচ্ছা 2 নাম্বার হচ্ছে আপনার ক্লিফ স্টোফেল, ঠিক আছে, ক্লিফস টোফেল, এটার পেজ নাম্বার 39 থেকে 239 পর্যন্ত গ্রামার গুলো সব করবেন। এগুলো এক্সারসাইজ গুলোকে মুখস্থের মতো করবেন। আমি সবসময় বলি যে গ্রামার আসলে মুখস্থ করার দরকার নেই, আপনি এক্সাম্পলস গুলো মনে রাখবেন। আপনি এক্সাম্পলস গুলো মনে রাখলে ব্রেন সবসময় কারেক্ট ভাবেই বলতে লিখতে সাহায্য করবে আপনাকে। আর 3 নাম্বার হচ্ছে যে মার্ফির বইটা, মার্ফির বইটা কিন্তু অলরেডি আমি পেজ মানে সফট কপি সরাসরি ইয়া করেছি আপনাদের সাথে শেয়ার করেছি, এটা হার্ড কপিটা পারলে কিনে নেবেন। এই 3টা বই যদি কেউ ভালো মতো পড়ে, তার রাইটিংস এর ভুল, আমি মনে করি যে সিম্পল রাইটিংস এর ভুল 100% অ্যাভয়েড করতে পারবে সে, তার ভোকাবুলারি ঠিক থাকলে 100% সে অ্যাভয়েড করতে পারবে। হ্যাঁ তবে হ্যাঁ তারপরে তাকে ইংলিশ করে অ্যাডভান্স লেভেল থেকে আবার কিছু ওয়ার্ডটা শিখতে হবে। আর এখানে আসলে সব চলে আসছে মোটামুটি, ঠিক আছে, মোটামুটি মিনিমাম গ্রামার গুলা। আর এগুলো একটা বই, যেমন আপনি যদি শুরু করেন মার্ফি দিয়ে, তাহলে দেখবেন যে এই 2টা বইয়ের অর্ধেক পড়া হয়, অর্ধেকের বেশি পড়া হয়ে গেছে। কমন মিস্টেক দিয়ে শুরু করেন, এই 2টা বইয়ের অনেকটুকু পড়া হয়ে গেছে। যে কোনো একটা বই পড়ে ফেললে বাকি বইগুলোর একটা বড় অংশ আপনার পড়া হয়ে যাবে। আর 3টা বই যে অনেক রকমের পড়ালেখা তা কিন্তু না, 3টা বই পড়লে আপনি দেখবেন যে কিছু স্পেসিফিক ব্যাপারকে তারা কি করতেছে, ফোকাস করতেছে, ঠিক আছে। ওকে
আর কারো কোনো প্রশ্ন আছে ভাই? এনি কোয়েশ্চেন? ওকে, তাহলে ভাই ভালো থাকবেন সবাই। আপনাদের সাথে ইনশাল্লাহ আমাদের রিডিং এর নেক্সট ক্লাসটা লাস্ট। আমি আরেকটা কোশ্চেন প্যাটার্ন পড়াবো, সাথে আর কিছু প্র্যাকটিস করবো। আমরা রিডিং শেষ করে এরপরে আবার আমরা ইনশাল্লাহ স্পিকিং এ চলে যাবো। স্পিকিং মডিউলটা শুরু করবো আর কি। আমাদের 4টা স্যার আমরা কি নাই হয়ে যাব যারা পুরনো ছিলাম স্যার? এটা আপনাদেরকে গ্রুপে থেকে না বের করা পর্যন্ত আছেন আর কি। ঠিক আছে, আমি জানি না। আমাদের আসলে অনলাইনটা তো এবার প্রথম। আসলে আপনার দরকার নাই তো, কারণ আপনি আবার রিডিং এ যখন ক্লাস করবো তখন আসার তো, কারণ এই সেম জিনিসগুলোই হয়তো পড়াবো। ঠিক আছে, হয়তো এক্সাম্পল মাঝে মাঝে কিছু চেঞ্জ হবে, কিছু টেস্ট চেঞ্জ হতে পারে মাঝে মাঝে, কিন্তু আসলে দরকার আমরা নাই। ডিস্টার্ব করব না স্যার, আমরা কোশ্চেনিং করব না দরকার হলে। না, কোয়েশ্চেন করেন না, কোনো সমস্যা নাই, আসেন কোয়েশ্চেন করেন, আমার কোনো প্রবলেম নেই। আমি কিন্তু বললাম না যে আমার ক্লাস তো 10টা পর্যন্ত ছিল, এখন 10টা 24 বাজে না। মানে এটা নিয়ে আমার কোনো মানে আমি বোদার হই না। আমি যেটা নিয়ে ব্যাপার হচ্ছে যে একই টেক্সট বারবার পড়ার দরকার নেই। এই মুহূর্তে আপনি ওই সময়টাতে আপনি ওর কেমব্রিজের অন্য টেক্সট গুলো পড়েন। আমি বইয়ের কিছু লিস্ট দিয়ে দিয়েছি, আপনি সেই লিস্ট গুলোকে ফলো করেন। আজকে আমি আপনাদেরকে 39টা বইয়ের একটা লিস্ট সহ আরেকটা লিঙ্ক একবার শেয়ার করেছিলাম, আজকে আবার শেয়ার করবো। ওনাদের কাছ থেকে 39টা বই আপনি কিনে ফেলেন। ঠিক আছে, সাথে আমি আরো 7টা বই বলবো যারা আরো অ্যাডভান্স লেভেলে চিন্তা করেন। মানে প্রায় 3000 টাকার বই, 1500-1600 প্লাস 1300-1400, মোট 3000 টাকার বই যদি কিনেন, তার আইএলস আর কোনো বই পারতপক্ষে কেনা লাগবে না। খালি বাড়তি করে কিনতে হবে আপনার হয়তো সাইফোর্সের কিছু বই, ওটা রিডিং এর জন্য নিলে ভালো। সাইফোর্সের রিডিং 11 থেকে 15 এর কিছু বই আছে, ওগুলা খুব ভালো না আবার খুব খারাপও না। ওই বইগুলো আপনার কাজে লাগবে টু সাম এক্সটেন্ট। ঠিক আছে, সো এই বইগুলো মোটামুটি 3500-4000 টাকার বই কিনলে আমার মনে হয় আইএলস পার করে দেওয়া যায়। সফট কপি তো পড়তেছেন, কিন্তু আসলে হার্ড কপি বই রাখা উচিত ভাই। ঠিক আছে, অনেকে হার্ড কপি কিনতেই চান না, কিন্তু এটা একটা ইনভেস্টমেন্ট। আপনি 15-20 হাজার টাকার একটা টেস্ট দিচ্ছেন, এক টেস্টটা আমার কথা হচ্ছে একবারই দিব, কিন্তু আমি 2বার টেস্ট দেওয়াচ্ছে। আমি 2বার টেস্টের মধ্যে 1বার টেস্টের টাকা দিয়ে আমি ভালো জায়গায় কোচিং করব, ভালো ভালো কিছু বই কিনবো। ঠিক আছে, আমি এটার জন্য আমার 10-15 হাজার টাকা আমার বাজেট করলে কাজ শেষ। আর এটার জন্য আমি 6 মাস 1 বছর প্র্যাকটিস করে তারপর আমি কি করব, একবারই পরীক্ষা দিব, দ্যাটস ইনাফ, আর লাগবে না। এটা হচ্ছে আমার কথা। আমরা অনেকেই বারবার টেস্ট দিচ্ছি। বারবার টেস্ট দেওয়াটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনার ইংলিশ লেভেল যদি এনহ্যান্স না হয়, আপনি বারবার টেস্ট দিলে আপনার স্কোর বাড়বে না ভাই। আপনাকে এই জায়গাটাই কাজ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এখানে যে আপনাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ইংলিশের লেভেলটাকে এনহ্যান্স করতে হবে। যেমন আমি যত স্ট্র্যাটেজি পড়লাম 7টা ক্লাসে, সবগুলোতে আমি একটা কথা বলছি, আপনাকে অবশ্যই ভালো রিডার হইতে হবে। আপনি রিডার না হলে এইসব স্ট্র্যাটেজি কিচ্ছু কাজে আসবে না, এবং একই স্ট্র্যাটেজি সব প্যাসেজে কাজে লাগতেছে না, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কোনোভাবেই এটা হবে না। ঠিক আছে, ওকে, আপনার কমন সেন্স তৈরি হয়েছে, পড়তে 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 ইনশাআল্লাহ একটা লেভেলে আপনি চলে যাবেন যে আমাকে এই প্যাসেজটা হচ্ছে এই ধরনের প্রশ্ন আসছে, সো আমার স্ট্র্যাটেজি এখন তাহলে এইভাবে হবে। এই লেভেলে আপনাকে যেতে হবে। এটার জন্য আপনাকে ক্যামব্রিজের বইগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, এর আগে আপনাকে গ্রামার শিখতে হবে, ভোকাবুলারি শিখতে হবে। এই কথাগুলো বারবার বলতেছি, বারবার বলতে থাকবো। সো বেশি বেশি ক্লাস করাটা বড় কথা না, বেশি বেশি কাজ করাটা বড় কথা। আপনাকে পড়তে হবে, প্রচুর সময় দিতে হবে। ঠিক আছে, ক্লাস করেন, আমার কোনো সমস্যা নাই, প্রবলেম নাই, আপনারা ক্লাস করেন, কিন্তু নিজেকে সময় দেন। কেমব্রিজ সব শেষ করে ফেলেন, 1 থেকে 16 যা আছে। ঠিক আছে, ইনশাআল্লাহ দেখবেন সমস্যা হবে না। থ্যাংক ইউ। ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। গুড নাইট স্যার।